আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আধুনিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পর্বে। এই টাইপ থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। বিগত লাস্ট ইয়ারে এই টাইপ থেকে সবচেয়ে বেশি আসছিল। তো এবছর আপেক্ষিকতা থেকে আসার সম্ভাবনা বেশি, তবে এখান থেকেও আসতে পারে, মিক্স করে আসে। আসলে সকল বোর্ডে দেখা যায় দুই টাইপ থেকেই থাকে। তো আমরা চলো দেখি আজকে দ্বিতীয় পর্বে আমাদের কোন কোন টাইপগুলো কী কী বাকি আছে সেগুলো আমরা শেষ করব। তো আমরা ইতিমধ্যেই তোমাদেরকে জানাইছি এই চ্যাপ্টারে বেসিক্যালি সিকিউ এর টাইপ হচ্ছে দুইটা, একটা আপেক্ষিকতা, একটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এইটা আমরা শেষ করছি প্রথম পর্বে। আজকে আমরা দেখব হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়ার মধ্যে কী ধরনের প্রশ্ন কী কী আসে, গতে কী আসে, ঘতে কী আসে, সেটার আমরা একটা ওভারভিউ শুরুতে তোমাকে দিয়ে নিচ্ছি। নর্মালি এখান থেকে শুরুতেই এরকম প্রশ্নগুলো আসে। গতে সূচন কম্পাঙ্ক কত, সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত, কার্যাপেক্ষক বের করতে বলবে যে ইলেকট্রন যে বের হইলো, ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতি কত, সর্বোচ্চ গতিশক্তি কত। এই ধরনের জিনিসগুলা মোরলেস আমাদের গ নম্বরে থাকে। আসলে ঘ নম্বরে কী কী থাকে বলে ফটো কারেন্ট পাওয়া যাবে কি না, ওই যে আমাদের যখন আমরা ফটো তড়িৎ ক্রিয়া পড়বো তখন বুঝতে পারবো, সমস্যা নেই। এবং নিবৃত বিভবের কীরূপ পরিবর্তন হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করলে নিবৃত বিভব বাড়বে নাকি কমবে, এরকম ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি। এবং আর ধরনের প্রশ্ন থাকে এই টাইপের মধ্যেই গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ থেকে তোমাকে বলবে যে হ্যাঁ এগুলো বের করো। তো সেই প্রশ্নগুলো দেখবো, গ্রাফগুলো আমরা দেখব। তো চলো আমরা সরাসরি একদম শুরু করি যে আমাদের টপিক কী কী আছে। তো এইটার মধ্যে আমাদের এই টপিকটার মধ্যে আমাদের এই সিকিউ এর 2 নাম্বার টাইপে আসলে আমরা 2 নাম্বার টাইপ আসলে আমরা 2 নাম্বার টাইপ পড়ছি, তাই না? তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছে 2 নাম্বার টাইপ। হ্যাঁ, 2 নাম্বার টাইপ সিকিউ এর আসলে 2 নাম্বার টাইপ, কারণ 1 নাম্বার টাইপ আমরা দেখছি শুরুতে বেসিক্যালি। ওকে, তো এই 2 নাম্বার টাইপের মধ্যে আমাদের টপিক কী কী আসলে পড়তে হবে দেখো। প্রথমে দেখো এটা হলুদ করা আছে, মানে এটাই আসলে মেইন টপিক, ফটো তড়িৎ ক্রিয়া। তারপরে আরেকটু ইম্পর্টেন্ট কম্পটন প্রভাব, এটা গ নাম্বারে অনেক সময় থাকে। তাছাড়াও দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এগুলোও তোমাকে একটু অল্প বিস্তর জানতে হবে এমসিকিউর জন্য, বা গ নাম্বারও যদি কখনো চলে আসে সেটা যদি তুমি ট্যাকেল করতে পারো, সেজন্য এগুলো নিয়েও তোমাকে আইডিয়া থাকা লাগবে, মানে সব কিছু আইডিয়া তোমার থাকা লাগবে। তো চলো আমরা একদম ফটো তড়িৎ ক্রিয়ার বেসিক থেকে শুরু করি। তো আমরা পার্ট 2 এর মধ্যে একদম শুরুতে বেসিক আলোচনাগুলো করব, তারপরে আমরা দেখবো ওয়ান শর্ট কোশ্চেন, অর্থাৎ কী ধরনের প্রশ্ন হইতে পারে। তারপরে আমরা সিকিউরও আইডিয়া নিব যে হ্যাঁ এই দেখো বিগত বছরগুলোতে এই ধরনের সিকিউ আসতে বা আসতে পারে। তো খেয়াল করো যে আলোক তড়িৎ ক্রিয়ার মধ্যে আমরা শিখবো কী কী, বা ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে কী কী শিখতে হবে হচ্ছে যে আলোক তড়িৎ ক্রিয়া কী, ফটো ইলেকট্রিক ইফেক্ট এই জিনিসটা আসলে কী সেটা আমাকে বুঝতে হবে। দেখো এই সোলার প্যানেল তোমরা দেখছো, অনেকেই দেখছো বাসা বাড়িতে, যে সেখানে নর্মালি কী হয় যে সূর্যের আলো এই সোলার প্যানেলে পড়ে এবং এখান থেকে আসলে কারেন্ট পাওয়া যায়। এই যে আমরা বলি সৌর বিদ্যুৎ বলি আমরা বেসিক্যালি, তো ওইটাই কিন্তু আসলে দেখো ওইটারই কিন্তু আসলে ইউজ এই আমাদের এই থিওরিটা, যে ফটো ইলেকট্রিক, ফটো মানে লাইট আলো, আর ইলেকট্রিক মানে কি বিদ্যুৎ, মানে আলো থেকে বিদ্যুৎ তুমি পাবা। হ্যাঁ, তো আলো থেকে বিদ্যুৎ যখন তুমি পাচ্ছ, ওই ঘটনা কীভাবে ঘটতেছে, কেন ঘটতেছে, সেই সকল ব্যাখ্যা আমরা শিখবো এখানে। তাছাড়া এটা কীভাবে কাজ করে সেটা দেখবো, এবং বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেটা তোমাকে জানতে হবে এমসিকিউর জন্য, এবং আমরা সিকিউর জন্য দেখবই। তো আসো আমরা শুরু করি। প্রথমেই আমাদের শিখতে হবে এই কয়েকটা জিনিস, এই 3টা জিনিসের মতো শিখতে হবে, এবং সাথে ফর্মুলা তো আছেই। তো একদম শুরুতে আমি তোমাকে এই জিনিসটা বলি যে কীভাবে ঘটতেছে আসলে। মেইন জিনিস তুমি দেখতে পাচ্ছ এইটা, যে সূর্যের আলো এখানে পড়তেছে, আর এইখানে পড়ার পর এখান থেকে আমি ইলেকট্রিসিটি পাচ্ছি, ফটো থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি, এর নাম হচ্ছে ফটো ইলেকট্রিসিটি। ফটো মানে লাইট থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি। জিনিসটা কীভাবে ঘটতেছে আসলে, তো সেইটা বোঝার আগে তোমাকে একটু কেমিস্ট্রির জ্ঞান লাগবে। ওই যে আমরা যে পরমাণু মডেল পড়ছিলাম সেই জানতে হবে। তার আগে দেখো সংজ্ঞাটা একটু খেয়াল করো কি বলছে। সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক বেশি আসে এটা। আলোক তড়িৎ ক্রিয়া কি লেখো, ধাতব পদার্থের উপর উপযুক্ত কম্পাঙ্ক, এই কথাটা ইম্পর্টেন্ট, আমরা পরে আলোচনা করব যে উপযুক্ত এই কথাটা কেন বললো, উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য কেন বললো। যে কোনো কম্পাঙ্ক হইলে কি হবে না, না যে কোনো কম্পাঙ্ক বা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়লে কিন্তু হবে না, একটা উপযুক্ত একটা নির্দিষ্ট মান বা এর চেয়ে বেশি বা কম এই একটা জিনিস আছে, এই জন্য আমরা সেটাও পরে জানবো এটাকে কি বলে। অর্থাৎ কোনো ধাতব পদার্থের উপর যখন কোনো নির্দিষ্ট বা কোনো উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্যের আলো আপাতিত হয়, তখন দেখা যায় ওই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়। এই যে ইলেকট্রন নির্গত হইল, এই ক্রিয়াটাকেই বলি আমরা আলোক তড়িৎ ক্রিয়া। ইলেকট্রন নির্গত কীভাবে হচ্ছে খেয়াল করো, এই দেখো আলো আপতিত হচ্ছে, ইনসিডেন্ট লাইট মানে আপতিত আলো। তো আপতিত আলো শক্তি আনতেছে, আমরা জানি হচ্ছে আলো কি, আলো এক প্রকার শক্তি, আলো কিন্তু শক্তি নিয়ে আসে। আলো কী পরিমাণে শক্তি নিয়ে আসে এইটা কিন্তু আমরা বের করতে পারি হচ্ছে যে আমাদের প্ল্যাঙ্কের যে থিওরি, সেই থিওরি থেকে আর কি। সেই প্ল্যাঙ্কের থিওরি কী ছিল আসলে, ফোটন তত্ত্ব, প্ল্যাঙ্কের ফোটন তত্ত্ব। তো প্ল্যাঙ্ক বলছিল ফোটন তত্ত্বের মধ্যে
যে কোনো আলো যখন আসতেছে, এই যে এই আলো যে আসলো, খেয়াল করো, এই যে এই আলো যে আসতেছে, এই আলোটা কী পরিমাণে শক্তি বেসিক্যালি আনতেছে। তো প্ল্যাঙ্ক তার ফোটন তত্ত্বের মধ্যে কী বলছিল আলো কী পরিমাণে শক্তি আনতেছে। সে বলছিল আলো হচ্ছে এক প্রকার ফোটন, ফোটন। এবং এই আলো যে আসতেছে, এখানে আলোগুলো আসলে শক্তির প্যাকেট আকারে আসতেছে। হ্যাঁ, এখানে যে আলোগুলো আসছে, যে এখান থেকে যে একটা উৎস থেকে আলো তৈরি হয়েছে, এখানে আসলে এরা শক্তির প্যাকেট আকারে আসতেছে, শক্তির প্যাকেট। হ্যাঁ, তারপরে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এরকম প্যাকেট, এই যে এগুলোকে বলা হয় কোয়ান্টা। কোয়ান্টা একটা শক্তির প্যাকেট হচ্ছে কোয়ান্টা। তো এই কোয়ান্টাগুলা বা এই শক্তির প্যাকেট আকারে যে আলো আসতেছে, শক্তির প্যাকেট, ওই শক্তি কী পরিমাণ আনতেছে, শক্তি কী পরিমাণ আনতেছে এটা নির্ভর করে হচ্ছে কম্পাঙ্কের উপর। তিনি বলছেন যে এই কোয়ান্টাগুলা বা হচ্ছে এই ফোটনগুলা কী পরিমাণে শক্তি বহন করে সেটা তাদের কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক এফ, আর এইখান থেকেই কিন্তু আমরা সূত্র পাইছিলাম বেসিকলি যে কী লিখতাম আমরা, এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে লিখতাম আমরা সমানুপাতিক ধ্রুবক এইচ। তখন আমরা সূত্র পাইছিলাম একটা ই ইকুয়াল টু এইচ এফ, মনে পড়ে? এবং একইভাবে আমরা কিন্তু এখানে এটাও লিখতে পারি, এফ এর পরিবর্তে সি বাই ল্যামডা লিখতে পারি। তার মানে আলটিমেটলি লেখা যায় সি এইচ বাই ল্যামডা। তাহলে আলো কী পরিমাণে শক্তি আনতেছে সেটা কিন্তু আমরা আসলে এই ফোটন যে কণাতত্ত্ব বা ফোটন তত্ত্ব সেখান থেকে বের করতে পারি চাইলে। তো এটা তোমাকে একটু মনে রাখতে হবে, এটা আমরা সবাই জানি কম বেশি, এটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? এগুলো ভালো কথা, আমরা জানলাম, বুঝলাম আলো যখন আসতেছে আলো শক্তি আনতেছে। তো আলো যখন শক্তি এনে কোনো ধাতব পদার্থের উপরে পড়বে, আমরা জানি ধাতব পদার্থের উপরে কি মানে প্রত্যেক পদার্থের উপরে কি পরমাণু থাকে, প্রত্যেক পদার্থের মধ্যে পরমাণু থাকে। পরমাণু আছে মানে কি, যে এর মধ্যে ইলেকট্রন আছে আসলে। তো ধাতব পদার্থের উপরে যদি কখন কীরকম আলো পড়ে, দেখা যায় এখান থেকে ইলেকট্রন সহজে বের হইতে পারে। মানে আমরা এমন পদার্থই চুজ করব যেই পদার্থের আসলে কি কম, যে আয়নীকরণ শক্তি কম, অল্প শক্তি দিলে ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা একটা পদার্থ নিছি, এই পদার্থের উপরে অসংখ্য পরমাণু আছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে। যখনই আলো আসলো শক্তি নিয়ে, এই শক্তি নিয়ে যখন আলো এই পদার্থের উপরে পড়বে, তখন এইখান থেকে কিন্তু ওই পরমাণুর ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে যাইতে চাবে। দেখো আমরা জিনিসটা পড়ে আসছি যে যখনই তুমি কোনো ইলেকট্রনকে শক্তি দিবা, সে উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে জাম্প করে। যদি অনেক বেশি শক্তি দাও, সে এই পরমাণু থেকে বের হয়ে চলে আসবে। যদি তুমি কি আরও বেশি শক্তি দাও, এমনও হবে যে পদার্থ থেকে সে বের হয়ে চলে আসবে। তার মানে তোমাকে উপযুক্ত শক্তি তুমি দিতে পারো, তুমি দেখবা এই পরমাণু থেকে ইলেকট্রনগুলো বের হয়ে এই পদার্থের বাইরে চলে আসতেছে। তার মানে সূর্যে আলো আসতেছে বা আলো আসতেছে, আলো শক্তি আনতেছে। ওই শক্তি যখন ওই পদার্থের পরমাণুর উপরে সারফেসে যে পরমাণুগুলো আছে, তারা শক্তিগুলো অ্যাবজর্ব করতেছে, ইলেকট্রন অ্যাবজর্ব করে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। আরও শক্তি বেশি হয়, সে একদম পরমাণু ভেদ করে, পদার্থ ভেদ করে বাইরে চলে আসতেছে। তার মানে এরকম ঘটনা, এই যে আলো এসব পড়লো আর এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, আলো এসব পড়তেছে, ইলেকট্রন বের হচ্ছে। এই যে ঘটনাটা, আলো শক্তি আনতেছে, ওই শক্তি অ্যাবজর্ব করে এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, এই ঘটনাটার নামই আমরা বলছি কি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিসিটি। তো এই হচ্ছে আমাদের মেইন ব্যাপারটা, কিভাবে আসলে ইলেকট্রন বের হলো ভালো অবস্থা, আমি কারেন্ট পাচ্ছি কীভাবে সেটাও আমরা বুঝবো। তো আশা করি এই ঘটনাটাকে বুঝতে পারছো। পাশাপাশি তোমাকে আরও বেসিক জিনিসগুলো ক্লিয়ার রাখার জন্য আরও কয়েকটা সংজ্ঞা তোমাকে শিখে রাখতে হবে, আমি সেগুলোও দিয়ে দিচ্ছি। এটা আমরা বুঝলাম যে আলোক তড়িৎক্রিয়া কী, তারপরে আমরা বুঝবো কি ফটো ইলেকট্রন কি। ওই যে আলোক তড়িৎক্রিয়ার প্রভাবে আলো এইসব পড়লো আর ইলেকট্রন বের হইলো, ওই ইলেকট্রনটার নাম আমরা স্পেশালি দিই ফটো ইলেকট্রন, কারণ ফটোর সাহায্যে বের হয়েছে, আলোর সাহায্যে বের হয়েছে, এই জন্য এটার নাম আমরা দিই ফটো ইলেকট্রন। একইভাবে খেয়াল করো, ইলেকট্রন নিঃসরণকে আলোক তড়িৎ নিঃসরণ বলে। এই যে এখানে যে ইলেকট্রন নিঃসরণ হইলো, এই ঘটনাটাকে আমরা বলি আলোক তড়িৎ নিঃসরণ। ওকে, আরেকটা জিনিস আসছে ফটো ইলেকট্রিসিটি, ফটো কারেন্ট আর কি। হ্যাঁ, ফটো ইলেকট্রন, একটা হচ্ছে ফটো কারেন্ট। ইলেকট্রন নিঃসরণের ফলে যে আমি বিদ্যুৎ পাবো, এই যে ইলেকট্রন তো বের হইলো ভালো কথা, ইলেকট্রন যখন প্রবাহিত হইতে থাকবে তখন কারেন্টও পাবো আমরা। এটাই তো বলতেছিলাম যে সূর্যে আলো পড়বে এবং সেইখান থেকে তুমি কারেন্ট পাবা। তো আলো পড়লে কারেন্ট যদি পাওয়া যায়, ওই কারেন্টটার নাম আমরা দেবো ফটো কারেন্ট বা ফটো ইলেকট্রিসিটি, আলোক তড়িৎ প্রবাহ আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা। তো আশা করি বুঝছি সংজ্ঞাগুলো খুবই সিম্পল, এগুলো আমাদের ক নাম্বারে আসে নর্মালি। এবার আসলে আমরা একটু বুঝি যে কীভাবে ঘটনা ঘটলো। বুঝলাম যে আলো শক্তি আনতেছে, পর্যাপ্ত শক্তি যদি হয় তাহলে এখান থেকে ওই ইলেকট্রনটা শক্তি গ্রহণ করে বের হয়ে আসবে। এই যে ইলেকট্রন শক্তি গ্রহণ করে বের হয়ে আসলো, তাহলে এই ইলেকট্রন বের হওয়ার ফলে আমি বিদ্যুৎ পাইলাম কীভাবে, সেটা দেখার জন্য আমাদেরকে ডেমনস্ট্রেশনটা দেখতে হবে, একটু চিত্রটা খেয়াল করতে হবে। চিত্রটা বোঝা জরুরি, কারণ এই চিত্র দিয়েও পরীক্ষায় অঙ্ক থাকে। এই জন্য বেসিক নলেজটুকু তুমি রাখো এখান থেকে। দেখো ঘটনা কী ঘটতেছে। আমরা কি করি, মেইন পরীক্ষাটার মধ্যে এরকম ঘটনা ঘটে যে এই হচ্ছে আমাদের একটা কি, যে একটা ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে দেখো কি আছে, একটা আমরা কি করছি কাঁচনলের মধ্যে, এই দেখো আমরা এই পাশে একটা ধাতব পাত্র রাখছি, এদিকে একটা পাত্র রাখছি।
তো এই ধাতব পাত্রের মধ্যে ফিল্টার মিল্টার থাকে, তো উপযুক্ত আলোগুলো আসে। তো মনে করো আলো আসতেছে, তো আলো কি আনতেছে? আলো তো শক্তি আনতেছে, তাই না? আলো কিন্তু শক্তি আনতেছে। আলো কি পরিমাণে শক্তি আনতেছে? ধরলাম আলো ই পরিমাণে শক্তি আনতেছে, ইকুয়াল টু এইচ, আমরা সবাই জানি। তো আলো মনে করো ই পরিমাণে শক্তি আনতেছে। আমি একটু ভ্যালু দিয়ে বলি তোমার বোঝার সুবিধার জন্য। মনে করো কথার কথা যে আলো আসলে বেসিক্যালি শক্তি আনতেছে কত, মনে করো যে হচ্ছে 10 জুল। কথার কথা মানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য। আলো 10 জুল শক্তি আনতেছে। তো আলো আসতেছে 10 জুল শক্তি নিয়ে, আলো আসলো আইসা এইখানে এই সারফেসে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের উপরে আপতিত হইলো, বা পরমাণু আছে পরমাণুর উপরে আপতিত হইলো। এবার যখনই ওই আলো নিয়ে আসলো, ওই আলোর শক্তিটার মধ্যে কিছু শক্তি কাজে লাগবে ইলেকট্রনটাকে এখান থেকে খুলে বের করতে। ইলেকট্রনটা কিন্তু এখান থেকে বের হবে, তাই না? ইলেকট্রনটা কিন্তু এখান থেকে মনে করো বের হবে। এ দেখো এখান থেকে ইলেকট্রন বের হলো, এই যে ইলেকট্রন। আলো আসলো, এই যখনই পরমাণুর উপরে পড়বে, যদি শক্তিটা পর্যাপ্ত হয়, মনে করো কথার কথা পর্যাপ্ত বলতে কি বোঝাচ্ছি, বারবার বলতেছি পর্যাপ্ত, এটা মানে কি? মানে হচ্ছে 10 জুল পরিমাণ শক্তি আনলো, এবার ইলেকট্রন এই সারফেস থেকে বের করতে, যে কোনো ধাতব পদার্থ থেকে ইলেকট্রন যে বের করবে একটা শক্তি তো লাগবে। তো মিনিমাম যেই শক্তিটুকু লাগে সেই শক্তিটাকে বলছি আমরা পর্যাপ্ত শক্তি। মনে করো এইখান থেকে ইলেকট্রন বের করতে শক্তি লাগে 15 জুল। এবার ভাই তুমি দিয়েছো 10 জুল, তাহলে ইলেকট্রন কি বের হবে না? বের হবে না, শক্তি পর্যাপ্ত হয় নাই। ইলেকট্রন বের হতে লাগে 15 জুল, তুমি দিয়েছো 20 জুল। হ্যাঁ, এটা পর্যাপ্ত হয়েছে, আর বেশি হয়েছে এক্সট্রা আসলে, কারণ 15 দিয়ে বের করবে, বাকি 5 এক্সট্রা থাইকে যাবে। যদি আমি 15 জুলও দিতাম, 15 জুল বের করতে লাগে ইলেকট্রন, আমি দিছিও 15 জুল, তার মানে কি এটাও পর্যাপ্ত? হ্যাঁ, ইলেকট্রন তো বের হয়েছে, এটা পর্যাপ্ত শক্তি। তার মানে ইলেকট্রন বের করতে যে শক্তি লাগে তার সমান বা তার চেয়ে বেশি শক্তি দিলে ইলেকট্রনটা বের হবে। ঠিক আছে, ভালো কথা। ধরলাম আমরা এই ইলেকট্রনটা এখান থেকে বের করতে শক্তি লাগে, মনে করো আমরা ধরে নিলাম যে শক্তি লাগে মনে করো 7 জুল। হ্যাঁ, এখান থেকে ইলেকট্রন বের করতে কত শক্তি লাগে? বললাম যে এখানে শক্তি লাগে, কথার কথা মনে করো যে 7 জুল। হ্যাঁ, লিখে দিয়েছি যে 7 জুল পরিমাণ শক্তি লাগে ইলেকট্রন বের করতে। এইটা একটা নাম আছে স্পেশাল, যে কোনো ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নিঃসৃত করতে ন্যূনতম যে শক্তিটা লাগে। যেমন এখানে আমরা কি বলছি, এখানে এমন একটা ধাতব পদার্থ নিচ্ছি যে এখান থেকে ইলেকট্রন বের হতে ন্যূনতম 7 জুল শক্তি লাগে। তাহলে এই শক্তিটাকে আমি বলবো হচ্ছে কি, যে কার্যাপেক্ষক। একটা স্পেশাল নাম আছে, নামটা শিখে রাখো তোমরা, এটা আমাদের বারবার পরীক্ষায় আসবে। কার্যাপেক্ষক। হ্যাঁ, আমি কথা এখানে লিখতেছি যে কার্যাপেক্ষক বা এটাকে বলি আমরা ওয়ার্ক ফাংশন। এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? W0 দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমরা এটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। W0 দিয়ে প্রকাশ করতে পারি, বা কোনো বইয়ে আবার দেখা গেছে কীভাবে প্রকাশ করছে, এটাকে ফাই দিয়েও প্রকাশ করছে, এরকম ফাই। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু না, যে কোনো একটা দিয়ে প্রকাশ করলেই হবে। ঠিক আছে, W0 অথবা ফাই, তো ওই W0 দিয়ে লিখতে পারো। তো কার্যাপেক্ষক, তাহলে কার্যাপেক্ষক কি? ইলেকট্রনটাকে ওই ধাতব পদার্থ থেকে বের করতে ন্যূনতম যে শক্তি লাগে ওই শক্তিটার নাম হচ্ছে কার্যাপেক্ষক। তোমাকে যদি বলে কেউ যে এই ধাতুর কার্যাপেক্ষক 2.3, তাহলে বুঝবা কি, ওইখান থেকে ইলেকট্রন বের করতে হলে ন্যূনতম 2.3 শক্তি দেওয়া লাগবেই। এর বেশি দিলেও বের হবে, কিন্তু ন্যূনতম অত লাগবে। এটা হচ্ছে কার্যাপেক্ষক, ন্যূনতম যে শক্তি লাগে। লিখে রাখতে পারো, ন্যূনতম যে শক্তি লাগে ইলেকট্রন বের করতে। ফাইন, সেটা আমরা বুঝলাম। ঘটনা তুমি খেয়াল করো, যে ঘটনা কি ঘটছে, যে আমাদের এখান থেকে 10 জুল পরিমাণ শক্তি আলো আনতেছিল, এবং ইলেকট্রন খুলে বের করতে 7 জুল শক্তি লাগছে। তাহলে শক্তি বাকি আছে কতটুকু? এই ইলেকট্রনের কাছে কিন্তু এখন শক্তি বাকি আছে 3 জুল। এই 3 জুল শক্তি নিয়ে ইলেকট্রনটা এই পাশ থেকে এই পাশে দৌড় দিবে। তাহলে ও যে পাশে দৌড় দিল, এটাকে বলবো হচ্ছে আমরা কি, গতি শক্তি। তাহলে দেখো ও শক্তি আনছে, এখানে কিছুটুকু শক্তি ব্যয় হয়েছে কি, ইলেকট্রনটাকে বের করতে, W0 নাম দিলাম আমরা। আর বাকি যে শক্তিটুকু আছে, এই শক্তি নিয়ে সে কী করছে, দৌড় দিছে, এবং সে যে দৌড় দিল এটাকে আমরা কী বলবো, গতিশক্তি বলবো। তুমি একটু বুদ্ধি করে বলো, আর গতিশক্তির পরিমাণটা আসলে হবে কত? গতিশক্তির পরিমাণটা হবে কত খেয়াল করো। আনছিল 10, এখানে 7 খরচ করে ফেলছে ইলেকট্রন বের করতে, বাকি যে 3 জুল, এই 3 জুল নিয়ে সে কি সামনে গতিপ্রাপ্ত হবে। এবার সামনেই কেন গতিপ্রাপ্ত হইলো? এখানে আরেকটা কারণ আছে, খেয়াল করো। এই প্রান্তটা পজিটিভ, খেয়াল করতে হবে তোমাকে, এবং এইখানে তোমাকে তাকাইতে হবে। যখন অঙ্ক করবা, চিত্র আঁকা থাকবে, এইখানে তোমাকে তাকাইতে হবে। দেখো এখানে একটা ভোল্টেজ দিচ্ছে, এখানে ভি একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, এই প্রান্তটা পজিটিভ। তাহলে এই প্রান্তটা পজিটিভ মানে কি, এই প্রান্তটা পজিটিভ, তাহলে এই প্রান্তগুলো প্রচুর পজিটিভ বিভব আছে এই পাশে। এবার ইলেকট্রন তো নেগেটিভ জিনিস, এই নেগেটিভ জিনিস এই প্লাসের প্রতি একটা আকর্ষণ বোধ করবে। আর এই পাশে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে মানে কি, এটা ছোটো বাহু মানে কি নেগেটিভ। তাহলে এই প্রান্তটা বেসিক্যালি কি আসলে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ এই ইলেকট্রনকে আরও দিকে চাপ দিবে, বিকর্ষণ করবে, ও এই জন্য আরও ওই পাশে যাওয়া শুরু করবে আসলে বেসিক্যালি। হ্যাঁ, তাহলে এই কথাটাও মাথায় রাখতে হবে। উল্টা ঘটনা ঘটতে পারে। দেখো আমরা কি করছি, এই প্রান্তেই দিছি এখানে ছোট বাহু মানে এখানে নেগেটিভ, আর এইখানে বড় তার মানে এই পাশে পজিটিভ, এখানে এরকম দিছি। তো এরকম ঘটলে কি হইতে পারে আবার, সেটা আমরা বুঝবো। তবে ফার্স্ট আমরা নর্মালটা বুঝি। হ্যাঁ,
এই পাশে মাইনাস আর এই পাশে হচ্ছে বেসিক্যালি প্লাস। ওকে, তো এখন ঘটনা কি ঘটতেছে তুমি খেয়াল করো যে আমি 10 জুল পরিমাণে শক্তি দিলাম, 7 জুল খরচ হলো ইলেকট্রন বের করতে, বাকি 3 জুল এসে গতিপ্রাপ্ত হয়েছে। তাহলে এখান থেকে তুমি এই কথাটুকু লিখতে পারবা কি খেয়াল করে, এটা আমাদের ফর্মুলা, কিন্তু এখন যেটা লিখবো এটাই কিন্তু আমাদের আসলে বেসিক্যালি ফর্মুলা। হ্যাঁ, এখানে এটাই কিন্তু বেসিক্যালি আমাদের ফর্মুলা। তাহলে লিখবো আমরা এটা যে আমি যে শক্তি দিছিলাম, মোট শক্তি দিছিলাম কত, আমি এই পরিমাণ। এই মোট শক্তির মধ্যে কিছুটুকু কাজে লাগছে ইলেকট্রনটাকে বের করতে, এবং বাকিটুকু শক্তি দ্বারা সে গতি প্রাপ্ত হয়েছে, গতি শক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে ইকে শেষ। ইকে বা কে ম্যাক্স লেখা হয় অনেক সময়, ইকে ম্যাক্স মানে এটাই সর্বোচ্চ গতি শক্তি। ইকে ম্যাক্স বা ইকে তুমি যে কোনো লিখতে পারো, একই কথা এখানে। ইকুয়াল ডাব্লিউ নট প্লাস ইকে। এবার তুমি কিন্তু আরও জিনিস মনে রাখবা, এই ই সমান সমান আরও কী লেখা যায় সেটা আমরা আসলে লিখে আসো। এবার ই যদি দেওয়া না থাকে তাহলে তুমি কী লিখবা, ই দেওয়া না থাকলে তুমি লিখবা হচ্ছে এটা, ই দেওয়া না থাকে তুমি ই এর পরিবর্তে এটা লিখতে পারবা। ঠিক আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি। ই যদি দেওয়া না থাকে তাহলে তুমি ই এর পরিবর্তে কী লিখবা সেটা খেয়াল করো। ই দেওয়া না থাকলে ই এর পরিবর্তে লিখবা তুমি হচ্ছে এরকম যে ই যদি সরাসরি বলা থাকে যে শক্তি দিলাম 100 জুল, 500 জুল, 1000 জুল, ভালো। কিন্তু আমাদের শক্তির মানগুলা নর্মালি কিসে বলে জানো, শক্তির মানগুলা ইলেকট্রন ভোল্টে বলে। তো সেটাও তোমাকে আমি শিখাই দিচ্ছি। তোমাকে বললো আমি শক্তি দিছি হচ্ছে এখানে যে 5 ইলেকট্রন ভোল্ট, এরকম বলে প্রশ্নে। ইলেকট্রন ভোল্টকে তুমি জুল বানাবা, কীভাবে জুল বানাবা সেটা খেয়াল করো। যে এখানে ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিবা, 1.6 × 10⁻⁹ এটা দিয়ে যদি গুণ করে দাও, এটা দিয়ে গুণ করলে পাই যাবা তুমি কি এত জুল আর কি। হ্যাঁ, এটা গুণ করলে পাই যাবে কি এত জুল। শেষ। তাহলে এটা তুমি শিখা, ইলেকট্রন ভোল্টকে জুল কেমনে বানাইতে হয়, গুণ করতে হয়। ইলেকট্রন ভোল্টকে জুল বানানো, তুমি যেটা শিখলা সেটা কি, যে ইলেকট্রন ভোল্টকে জুল বানানো, ইলেকট্রন ভোল্ট থেকে কি বানানো, জুলে বানানো, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে বানানো। তোমার পরীক্ষায় উল্টাও হইতে পারে, জুল থেকে ইলেকট্রন ভোল্ট বানানো লাগতেছে, তখন কি করবা, গুণ করছিলে এখন ভাগ করবা। ইলেকট্রন ভোল্ট বানাইতে ভাগ করতে হয়, প্রয়োজন হতে পারে। তো এই কথাটুকু মাথায় রাখো, ইলেকট্রন ভোল্ট থেকে জুল বানাইতে এটা দিয়ে গুণ করতে হয়, এটাও তোমাকে আমি শিখাই দিলাম। এরপরে আসো, আমরা যেটা বলতেছিলাম যে দেওয়া না থাকে তাহলে আমরা কী করবো, হয়তো বা কম্পাঙ্ক দেওয়া থাকবে, তখন তুমি লিখবা কি, কম্পাঙ্ক দেওয়া থাকলে ই সমান সমান লিখবা এইচ এফ, এটা লিখবা। এফ মানে কম্পাঙ্ক, এইচ মানে তো সবাই জানো, এইচ মানে আমাদের কি, এইচ মানে হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা আমরা সবাই জানি। প্ল্যাঙ্কের ধ্রুবক কত, 6.63 বা 627ও লিখতে পারো, অ্যাকুরেট 10⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, এটা আমাদের কনস্ট্যান্ট মান, এটা তোমাকে ছোটো করে মনে রাখতে হবে আর কি, এগুলো আমাদের সবারই জানা জিনিস। ওকে, এইটা লিখলাম আমরা। আরও লিখতে পারি কি, এফ না দেওয়া থাকলে লিখতে পারবো কি আমরা, যে CH/λ। ঠিক আছে, যেখানে সি মানে আলোর বেগ, এটা আমরা তো জানি আলোর বেগ, তারপরে ল্যামডা মান হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার এই ল্যামডাটাকে, এই ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্য, এই ল্যামডাটার বিভিন্ন রকম মান থাকে। হ্যাঁ, এটাও শিখাই দিচ্ছে। মনে করো মাঝে মাঝে এমন থাকে আর কি, তোমাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে 5000 অ্যাংস্ট্রম, এরকম তোমাকে বলবে যে ল্যামডা সমান সমান, তোমাকে বললো কি যে 5000 অ্যাংস্ট্রম, এরকম বলবে। অ্যাংস্ট্রম থাকলে কি করবা সেটাও শিখে রাখো। অ্যাংস্ট্রম থাকলে তুমি সহজ কথা সবাই জানো তোমরা, যে 10⁻⁻10 দিয়ে গুণ দিতে হবে। ওকে, তাহলে মিটারে চলে আসবে। বা ন্যানোমিটার থাকলে 10⁻⁹ দিয়ে গুণ দিতে হবে, এটা তুমি জানোই। তারপরে আমি এইটা একবার বলে দিলাম, এই যে এটা, তো আশা করি এটাও তোমার মনে থাকবে, সমস্যা নাই। তাহলে ই সমান CH অথবা CH/λ, ই দেওয়া থাকে বসাবো, না দেওয়া থাকলে এভাবে করে আমরা সূত্র লিখবো। এবার মনে করো ডাব্লিউ নটের মান সরাসরি দেওয়া আছে, ভালো, দেওয়া থাকলে ভালো। যদি দেওয়া না থাকে তখন তুমি কি করবা, তখন তুমি সূত্র লিখবা। যদি ডাব্লিউ নটের মানটাও দেওয়া না থাকে তুমি কি করবা, ডাব্লিউ নটেরও সূত্র লিখবা। লিখবা কি, ডাব্লিউ নট সমান সমান কি বলছিলাম, কার্যাপেক্ষক। এবার যদি এটা দেওয়া না থাকে তখন তুমি লিখতে পারবা এর মতো করে এইচ, তবে তুমি এখানে এফ লিখবা না, লিখবা এফ নট। এফ নটের পরিচয় আছে সেটা বলবো। আর এখানে CH/λ লিখবা না, তুমি তো সেখানে লিখবা CH/λ নট। এবার আমরা আসলে এই দুটার পরিচয় বুঝি, এফ নট, ল্যামডা নট, সেটার মানে আসলে বেসিক্যালি কি, এটার পরিচয়গুলো আমরা এখানে একটু লিখি। এখানকার এই এফ নট, এটার মানে হচ্ছে সূচন কম্পাঙ্ক, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। এটা মানে বেসিক্যালি কি, সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক মানে কি সেটাও বুঝবো আমরা। আর এটা আছে ল্যামডা নট, সেটা আমরা বুঝবো। ল্যামডা নট মানে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এবার তুমি একটু খেয়াল করো যে সূচন কম্পাঙ্ক মানে কি। আমরা বলতেছিলাম যে আলো আসতেছে, আলো এফ কম্পাঙ্ক নিয়ে আলো আসতেছে। এবার যদি কম্পাঙ্কটা কম হয় তাহলে শক্তিও কম হবে, সমানুপাতিক সম্পর্ক যেহেতু। তুমি মনে করো এমন কম্পাঙ্ক দিলা যে ইলেকট্রন শুধুমাত্র বের হয়েছে, মানে এরকম ঘটনা যে ইলেকট্রন বের করতে 7 জুল লাগে, তুমি এমন কম্পাঙ্ক দিছো শক্তি হয়েছে সেই 7 জুলই।
মানে ইলেকট্রনের জাস্ট নির্গত হয়েছে। এটাকে সুন্দর করে আমরা বলি যে কম্পাঙ্কের আলো আসলে বা আপতিত হলে ইলেকট্রন শুধু নির্গত হয়, তার মানে ইলেকট্রনকে শুধু নির্গত করতে যে কম্পাঙ্ক প্রয়োজন তাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। হ্যাঁ, সূচন মানে কি, সূচনা করবে, জাস্ট সূচনা করবে যে ওই কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন শুধু নির্গত হবে, ওটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। নির্গত হওয়ার পরে যে সামনে দৌড় দেওয়ার জন্য শক্তি সেটা থাকবে না, এমন কম্পাঙ্ক যে এখান থেকে পড়লে ইলেকট্রন শুধু নির্গতই হয়েছে, আর এক্সট্রা কোনো শক্তি বাকি থাকবে না। তাহলে যে কম্পাঙ্কের আলো আপতিত হলে ইলেকট্রন শুধু নির্গত হয় তাকে আমরা বলি কি, সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক, হ্যাঁ, যে কম্পাঙ্ক। তাহলে আমরা কি বলবো, সর্বোচ্চ যে কম্পাঙ্ক এটা বলে আমরা কি, মানে এটা বলে আমরা সর্বনিম্ন। সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে। তুমি যদি বেশি কম্পাঙ্ক দাও ইলেকট্রন নির্গত হবেই, কিন্তু সর্বনিম্ন কোন কম্পাঙ্ক দিলে আলো নির্গত হবে, ইলেকট্রন নির্গত হবে, তার নামে আমরা বলি সূচন কম্পাঙ্ক। মানে এটার সাথে জড়িত কি, সর্বনিম্ন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক মানে কি, সর্বনিম্ন কম্পাঙ্ক, যেই কম্পাঙ্ক দিলে ইলেকট্রন বের হবে। কিন্তু সূচন তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় আমরা বলি যে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিলে ইলেকট্রন নির্গত হয়। এখানে উল্টা কেন হইলো, কারণ দেখো ই এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। শক্তি বেশি হইতে হইলে এটা কম হইতে হবে, বা এটা কম হইতে হইলে এটা বেশি হইতে হবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপরে এই জন্য এটাকে বলি আমরা, সুন্দর করে বই থেকে পড়বা, যে সর্বোচ্চ যে তরঙ্গী দৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় তাকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলে। তো এই দুটার মান দেওয়া থাকলে তুমি ডাব্লিউ নটের মানটা বের করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, একই কথা গেল। লাস্ট একটা জিনিস আমাদের আসবে, সেটা হচ্ছে কি এইটা, এই যে হচ্ছে আমাদের পরেরটা, যে এখানে গতিশক্তি দেওয়া ছিল, গতিশক্তিটা আমাদের প্রয়োজন হইতে পারে। খেয়াল করো গতিশক্তি ব্যাপারটা, গতিশক্তি ব্যাপারটা আমরা ইকে দেওয়া থাকলে ভালো, বা আমরা বের করব, বা প্রয়োজন হইতে পারে। ইকে সমান কি লিখবো, ইকে না লিখে কে ম্যাক্স এই কথাও লেখা যেতে পারে, কিন্তু বই মাঝে মাঝে এভাবে লেখে কে ম্যাক্স, একই কথা। ইকে ম্যাক্স, কে ম্যাক্স, এটা দ্বারা ওই গতিশক্তিকে বোঝাচ্ছে। সর্বোচ্চ গতিশক্তি বললেও এইটাই, কথা ক্লিয়ার করে দিলাম, ঝামেলা যেন না হয়। এবার ইকের পরিবর্তে আমরা কি লিখবো, ইকের পরিবর্তে লিখবো হচ্ছে আমরা এইভাবে যে হাফ এম ভি স্কোয়ার, তাই না, হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে এমটা কার ভর, ইলেকট্রন দৌড়াচ্ছে, ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, ইলেকট্রনের ভর, সহজ কথা। এম এর মানটা কত সেটা তুমি মুখস্থ রাখবা, যে ইলেকট্রনের যে ভরটা বেসিক্যালি ছিল সেটা আমরা সবাই জানি, যে 9.11 ইন্টু 10⁻31 কেজি, কেজিতে একদম বলে দিলাম ইলেকট্রনের ভর। আর ভি মানে ওই ইলেকট্রন যে বেগে যাচ্ছে সেই বেগ। এবার এটার সমান সমান দিয়ে এখানে আমরা আরেকটা জিনিসও লিখতে পারি। আর জিনিস কী লিখতে পারি, সেটা হচ্ছে এটা লিখতে পারি, আলাদা করে লিখে দেখাচ্ছি, আমার দরকার হবে। লিখতে পারি আমরা এভাবে ই ভি নট। খেয়াল করো এই ইভি আর ওই ইভির পার্থক্য আছে। এই ইভিটা ছিল একক ইলেকট্রন ভোল্ট, আর এই ইভি দ্বারা কি বোঝাইছে, এই ইভি দ্বারা বোঝাইছে ই মানে ইলেকট্রনের চার্জ, আর ভি নট মানে বিভব। কোন বিভব, নিবৃত্তি বিভব। নিবৃত্ত বিভব আর কি, এই এখানে শিখবো আমরা, সমস্যা নেই। তাহলে কথাটা মনে রেখো, এখানে আমরা এই ভি নট দ্বারা কি বোঝাচ্ছি, এই ভি নট দ্বারা বোঝাচ্ছি আমরা যে নিবৃত্তি বিভব। এখন এই নিবৃত্তি বিভব আর কি সেটা আমরা জানি না, সেটা আমরা এখন শিখবো আর কি, যে নিবৃত্ত বিভব জিনিসটা আবার কি। ঠিক আছে, এটি কথা মনে রাখো যে ইকে পরিবর্তে আমরা হাফ এম ভি স্কয়ার লিখতে পারি, বা ই ভি নট লিখতে পারি। ই মানে ইলেকট্রনের চার্জ, আর ভি নট মানে এখানে নিবৃত্ত বিভব। লিখে রাখো কথাটা। তো ভালো কথা, ফর্মুলা হচ্ছে ওভারঅল এইটুকু আমাদের ফর্মুলা। মেন ফর্মুলা এইটা, ই সমান ডাব্লিউ নট যোগ ইকে। ই দেওয়া থাকলে ভালো বসাবা, না দেওয়া থাকলে এগুলো বসাবা। ডাব্লিউ নট দেওয়া থাকলে বসাই দিবা, না দেওয়া থাকলে এখান থেকে বের করে নিয়ে বসাবা। ইকে দেওয়া থাকলে বসাবা, না থাকলে এখান থেকে বের করে নিয়ে বসাবা, এরকম। ওকে, এটা বুঝলাম আমরা। আর সিনারিওটা কি মনে আছে, কি ঘটনা ঘটছিল, যে যেই ধাতব পাতে আলো পড়তেছে সেই ধাতব পাতটা কিন্তু নেগেটিভ ছিল। হ্যাঁ, এই কথাটা মনে রাখো। এইবার খেয়াল করো, এইখানে আমরা কিন্তু উল্টা ঘটনা ঘটাই দিচ্ছি, ব্যাটারিটাকে চেঞ্জ করে দিছি, যে এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ, আমরা উল্টা করে দিছি বেসিক্যালি এখানে ঘটনাটা। হ্যাঁ, যে এই প্রান্তটা আমি পজিটিভ করে দিচ্ছি আর এই প্রান্তটা নেগেটিভ করে দিচ্ছি, আমি জাস্ট ব্যাটারির প্রান্তগুলো উল্টাই দিছি, এরকম করে আমরা উল্টাই দিছি। এখানে যা ছিল দেখো ওই ক্ষেত্রে উল্টা হয়ে গেছে। তো ওইরকম করলে কি হবে, ঘটনা কি সেটা আমরা জানবো। তার আগে আরও একটা কথা তুমি এখানে শিখে রাখো, যেটা তুমি বুঝবা। তুমি মনে করো ভালো কথা, এখানে বেশি বেশি আলো পড়তেছে, বেশি বেশি ইলেকট্রন বের হচ্ছে, তুমি ইলেকট্রিসিটি পাচ্ছ। এই দেখো ইলেকট্রিসিটি পাচ্ছ এখানে। হ্যাঁ, ওকে, তো এখানে অ্যামিটার যুক্ত করছে, আমরা কারেন্টটা কী পরিমাণ আমরা মাপতে পারি। এবার তুমি এক কাজ করো, এখানে যে ভোল্টেজটা ছিল, যদি ভোল্টেজের মানটা বাড়াতে থাকো, তুমি এক কাজ করলাম যে যখন এরকম সোজাভাবে যুক্ত আছে নর্মাল, এটা হচ্ছে 1 নম্বর কেস, এটা হচ্ছে কেস 1। হ্যাঁ, যখন কেস 1-এ যুক্ত আছে মানে স্বাভাবিক, হ্যাঁ, তখন স্বাভাবিকভাবে যুক্ত আছে, তখন কি হবে, তখন নর্মাল। যে তুমি স্বাভাবিক যুক্ত করছো, এখানে কি করছো, তুমি ভি এর মানটা বাড়াচ্ছ, তুমি এখানে কি করছো, যে বিভব বাড়াই দিচ্ছ। বিভব যদি বাড়ে, দেখা যাবে বিভব বাড়লে তোমার হচ্ছে
বিভব যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে তোমার কারেন্টও বাড়বে। বিভব বাড়াতে থাকলে কারেন্ট বাড়বে। বিভব মনে করো 5 ভোল্ট, তুমি 6 ভোল্ট করলা, তাহলে তখন তুমি কারেন্টের মান বেশি পাবা, আয়ের মান বেশি পাবা। বিভব আরও বাড়াও, কারেন্ট আরও বাড়বে। বিভব আরও বাড়াইলে কারেন্ট আরও বাড়বে। এই যে তুমি বিভব বাড়লে কারেন্ট বাড়তেছে, এরকম বাড়তে 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 একটা টাইমে দেখা যাবে কারেন্ট আর বাড়বে না। তুমি বাড়াইতে বাড়তে মনে করো 10 অ্যাম্পিয়ার করে ফেলছো কারেন্ট, তখন তুমি বিভব আরও বাড়াইতেছো, তোমার 11 হওয়ার কথা কিন্তু 11 হচ্ছে না, 10। তুমি বিভব আরেকটু বাড়াইলা, তাও দেখলা কি কারেন্ট 10। তাহলে প্রথমে কারেন্ট বিভব, দেখো এই ঘটনা এরকম ঘটে আমাদের বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি ঘটনা কি, গ্রাফটা আমি তোমাকে দেখাই। গ্রাফটা হচ্ছে এরকম হয়, তুমি কি করলা, তুমি হচ্ছে বেসিক্যালি এই কাজ করলা আর কি। এই আমি এখানে দেখাই, বেসিক্যালি এই কাজ করলাম। তুমি কী করতেছো, এদিকে বিভব বাড়াচ্ছ, হ্যাঁ এদিকে বিভব আর এদিকে কারেন্ট। গ্রাফটা দেখাচ্ছি আমি। কারেন্ট বিভব বাড়াচ্ছ, কারেন্টও বাড়তেছে, বিভব বাড়াচ্ছ, কারেন্টও বাড়তেছে, বিভব বাড়াচ্ছ, কারেন্টও বাড়তেছে। কিন্তু একটা পর্যায়ে দেখার পরে আর কারেন্ট বাড়বে না। বিভব আরও বাড়াচ্ছ কিন্তু কারেন্ট বাড়তেছে না, বিভব আরও বাড়াচ্ছ কিন্তু কারেন্ট বাড়তেছে না, মানে এরকম কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এই যে এই আয়ের ভির গ্রাফটা এরকম হয়। এবং এই যে গ্রাফটা এরকম হইলো, এই যে কারেন্ট তুমি পাইলা সর্বোচ্চ ম্যাক্সিমাম লেভেলের, ওই কারেন্টের নাম আমরা বলি কি জানো, এই কারেন্টটাকে বলি আমরা সম্পৃক্ত প্রবাহ। এটাকে বলি আমরা কি, সম্পৃক্ত বা সম্পৃক্তি, যে সম্পৃক্তি প্রবাহ আর কি। তার মানে কারেন্টটা বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম লেভেলে গিয়ে স্টপ হয়ে যায়, আর কারেন্ট বাড়ে না, ওই কারেন্টটাকে বলি আমরা সম্পৃক্তি প্রবাহ বা সম্পৃক্ত প্রবাহ। ভালো কথা। এই ঘটনা ঘটে যদি তুমি এইভাবে করে কারেন্টটা বাড়াও, পজিটিভ মানে যে নর্মাল কেজ, ওই নর্মাল কেজ যদি বিভব বাড়াও তাহলে এই ঘটনা ঘটবে। তোমাকে যদি বলে বিভব বাড়াইছি তাহলে বুঝবা কি কারেন্ট বাড়বে, এরকম। আর উল্টার একটা কেস নাম্বার 2, এটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার বেসিক সমস্ত আলোচনা শেষ। আমাদের এখানে আমরা অঙ্ক করা শুরু করবো এখন। কেস টু মানে ঘটনাকে আমরা উল্টাই দিচ্ছি। দেখো এখানে ভালো করে ফোকাস করো। আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি, এই জায়গাটার মধ্যে একটু মার্ক করে দিচ্ছি আমি, এই জায়গাটার মধ্যে আমি কিন্তু এইখানেই ঘটনা ঘটাইছি যে আমি ব্যাটারিটা উল্টাভাবে সংযুক্ত করছি। মাঝে মাঝে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে বলো তো এই যে তোমার যেই অবস্থা আছে, এই অবস্থায় তুমি ফটক তড়িৎক্রিয়া বন্ধ করতে পারবা কি না। যখনই বন্ধ করার কথা বলবে তখন তুমি চিন্তা করবা কি, ওকে বন্ধ করতে পারবো, কী করবো আমি, ব্যাটারিকে উল্টা লাগাই দিব। ব্যাটারিকে উল্টা লাগালে কি ঘটনা ঘটে সেটা একটু খেয়াল করো। বন্ধ হইতে পারে, কারেন্ট কমে যাবে, কারেন্ট কমতে কমতে একসময় বন্ধও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই কথাটা মাথায় রেখো। তো উল্টা লাগালে কী হবে খেয়াল করো, এটা নেগেটিভ প্রান্ত, মানে এই প্রান্তে প্রচুর নেগেটিভ 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 নেগেটিভ। দেখো ইলেকট্রন এখানে ধাতব পাতে আলো পড়ছে, এখান থেকে ইলেকট্রন বের হয়েছে, ভালো কথা। এবং ইলেকট্রন বের হয়ে কি হয়েছে, সামনে দৌড় দিছে, দেখো ইলেকট্রন সামনে গতিপ্রাপ্ত হয়েছে। কিন্তু এইবার দেখো গতিশক্তি নিয়ে গতিপ্রাপ্ত হচ্ছিল, কিন্তু এইবার কিন্তু এই ইলেকট্রনটা একটু ইতস্তত বোধ করবে, ওই পাশে যাইতে যাবে না। কেন যেতে যাবে না, এই পাশে প্রচুর নেগেটিভ, এই নেগেটিভ ওই ইলেকট্রনকে আরও বিকর্ষণ করবে, বাধা দিবে, ওকে আসতে দিবে না। তারপরেও কিছু ইলেকট্রন জোর করে যাবে ওইদিকে, ওর মধ্যে গতিশক্তি আছে, ভাঙ্গা চলে সে চলে যাবে। তুমি যদি এখানে এই নেগেটিভ দিকের বিভব আরও বাড়াতে থাকো, নেগেটিভ দিকের বিভব তুমি আরও বাড়াও, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি নেগেটিভ দিকের বিভব আরও বাড়াইলে ওরা আরও বেশি বিকর্ষণ করবে, তখন কিন্তু ইলেকট্রন কম যাবে, আস্তে আস্তে সবাই যেতে পারবে না। তো এরকম করতে করতে একসময় দেখা যাবে কি তুমি এই বিভব বাড়াচ্ছ, কারেন্ট কিন্তু কমতেছে। খেয়াল করো এখানে গ্রাফটা কীরকম হবে, এখানে গ্রাফটা হবে এরকম আর কি। হ্যাঁ, যে তুমি এদিকে কী করছো, এদিকে বিভব রাখছো উল্টা দিকের নেগেটিভ বিভব, বেসিক্যালি এদিকে আয়। দেখা যাবে কি যে শুধু একটা কারেন্ট ছিল, কারেন্টের মানটা আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে কিন্তু কমবে, আস্তে আস্তে কমবে, একটা টাইমে কমে কিন্তু শূন্যই হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাবে কি কারেন্ট তুমি বিভব যত বাড়াইছো, দেখো কারেন্টের মানটা কমে গেছে, কারেন্টের মানটা কমে একদম শূন্যর জায়গায় চলে আসবে একটা টাইমে আর কি। তো যেই বিভবে তুমি উল্টা দিকের বিভব বাড়াতে থাকলে, যেই বিভবে পৌঁছাইলে কোনো কারেন্ট পাবা না, আই শূন্য হবে। যেই বিভবে গেলে বিভবের মান যত হইলে, হ্যাঁ তুমি এমন একটা বিভব দিছো যেই বিভবে গিয়ে দেখছো কি কারেন্টের মানটা শূন্য হয়ে গেছে, ওই বিভবটাকে আমরা স্পেশাল নাম দিব কি, ওই বিভবটারই আমরা স্পেশাল নাম দিছি কি, যে V0 নিবৃত বিভব, বা VS বলা হয়, অনেক সময় VSও বলে। VS মানে কি, স্টপিং ভোল্টেজ। হ্যাঁ, এটাকে VSও বলা হয়, স্টপিং ভোল্টেজ, বা এটাকে আমরা কি বলি, নিবৃত্ত বিভব। তার মানে যেই ভোল্টেজ দিলে স্টপ হয়ে যাবে কারেন্ট। উল্টা দিকে তুমি দিচ্ছ, এই জন্য কী হয়েছে, এই পাশে কিন্তু বিকর্ষণ করতেছে, আগে তো আকর্ষণ করতেছিল, এখন বিকর্ষণ করতেছে, এই জন্য ইলেকট্রন আর আসতে চাবে না। এক টাইম দেখা যাবে একটা ইলেকট্রন এই পাশ থেকে বসে যাবে না, ঠিক আছে। আর এদিকেও দেখো, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকেও আকর্ষণ করবে, ইলেকট্রনকে আসলে ওই পাশে যাইতে দিতে চাবে না। তো যেই বিভবে গিয়ে পৌঁছাইলে দেখা যায় এই কারেন্টের মানটা এরকম শূন্য হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই V0 বিভবের জন্য কি হয়, যেই বিভবে গেলে কারেন্টটা শূন্য হয়, ওইটাকে আমরা বলি কি, যে VS, বা আমরা কি বলতে পারি V0। হ্যাঁ, V0ও বলতে পারি আর কি। হ্যাঁ, V0 ভাগ মনে করেন না, অথবা আর কি। হ্যাঁ,
ভি নট বলতে পারি বা হচ্ছে আমরা ভিএসও বলতে পারি, একই কথা। এটাকে বলা হয় নিবৃত্ত বিভব, তার মানে যেই বিভবের কারণে কারেন্টে স্টপ হয়ে যাবে এটাকে বলা হয় নিবৃত্ত বিভব। তাহলে এই কথাগুলো মনে রেখো, তুমি যখন অঙ্ক আসবে একটু তাকায় দেখবা যে যেই পাতে আলো পড়তেছে সেই পাতটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি সেই পাতটা পজিটিভ হয় তাহলে বুঝবা নিবৃত্ত বিভবের কাহিনী, কারেন্ট কমে যাবে বা যেতে যাবে না। আর যেই পাতে আলো পড়তেছে সেই পাত যদি নেগেটিভ হয় তার মানে প্রথম কেস, সহজ কেস আর কি। হ্যাঁ, এটা নেগেটিভ প্রান্ত ছিল আমাদের, এটা নেগেটিভ প্রান্ত। এই প্রান্তটা কি ছিল আমাদের? দেখো পজিটিভ প্রান্ত আর কি, পজিটিভ প্রান্ত ছিল আর কি। হ্যাঁ, তাহলে এইটুকু সিনারিও মাথায় রাখতে হবে, কারণ ইদানিংকালে কিন্তু এভাবে প্রশ্ন আসবে। আশা করি বেসিকটুকু একদম ক্লিয়ার। এবার তোমাকে কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যে আলোক তড়িৎকের কী কী বৈশিষ্ট্য, এগুলা এমসিকিউর জন্য, তো এগুলো একটু তোমাকে মনে রাখতে হবে, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এইটুকু আশা করি ক্লিয়ার তাহলে ফর্মুলা। ওকে, হ্যাঁ, তো আমরা আসো খেয়াল করি এই জায়গাটার মধ্যে, খেয়াল করি এখানে কী বলছে আমাদের বৈশিষ্ট্য। দেখো বৈশিষ্ট্যের মধ্যে কী বলছে, আলোক তড়িৎকের বৈশিষ্ট্য। এই যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তুমি বইয়ে এক অনেকগুলো পাবা, যেগুলো হলুদ করা বেশি ইম্পর্টেন্ট। আলোক তড়িৎক্রিয়া একটু তাৎক্ষণিক ঘটনা। এর মানে কি, যে এই যে আলো আসলো, আসা পড়বে, ইলেকট্রন শক্তি গ্রহণ করবে, উত্তেজিত হবে, বের হবে, সময় লাগবে না, ধাপ ধাপ হবে। আলো পড়ছে, সাথে ইলেকট্রন বের হয়ে গেছে, একদম তাৎক্ষণিক হবে, এখানে কোনো কালের বিলম্ব হবে না, এখানে কোনো সময় লাগবে না, একদম স্পন্টেনিয়াস, একদম স্বতঃস্ফূর্তভাবে হবে, তাড়াতাড়ি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনাটা। এটাই বলছে যে সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা বের হয়ে যাবে, অর্থাৎ তাৎক্ষণিক ঘটনা। এবং কত সময় কম লাগবে? খুবই কম, 10⁻⁹ সেকেন্ড বা তারও কম, অনেক কম সময় লাগে। ওকে, একটা জিনিস গেল। আর এটা তো বলছি আমরা সূচন কম্পাঙ্ক মানে কি, যে ন্যূনতম কম্পাঙ্কের জন্য আলো ইলেকট্রন বের হয়। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন। প্রারম্ভ কম্পাঙ্ক মানে কি, সূচন কম্পাঙ্ক, এটা কিন্তু সেই এফ নট। এক এক ধাতুর জন্য এক এক রকম হবে, এক এক ধাতুর বৈশিষ্ট্য এক এক রকম। আলোক ইলেকট্রনের বেগ কোনো নির্দিষ্ট শীর্ষমানের মধ্যে হতে পারে, তাই না? দেখো ইলেকট্রন যে বের হইতেছিল, ইলেকট্রনের বেগ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হইতে পারে। আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক। তার মানে গতিবেগ বা গতিশক্তি, এই গতিবেগ বা গতিশক্তি কার সাথে সম্পর্কযুক্ত? এ দেখো কম্পাঙ্কের সাথে সম্পর্কযুক্ত। বেশি কম্পাঙ্ক মানে কি, বেশি শক্তি আসবে, বেশি শক্তি আসবে মানে কি, গতিশক্তিও বেশি হবে, গতিবেগও বেশি হবে। আর একটা কথা, যে আলোক ইলেকট্রনের নির্গমনের হার প্রাবল্যের সমানুপাতিক, আলোকের প্রাবল্যের সমানুপাতিক। যদি বেশি বেশি ফোটন আসে তাহলে ইলেকট্রনও বেশি বেশি বের হবে। আর যদি বেশি বেশি ফোটন আসে, মনে করো এই বেশি বেশি ফোটন আসলে কিন্তু গতিশক্তি বেশি হবে না, বেশি বেশি ফোটন আসলে বেশি বেশি ইলেকট্রন বের হবে, বেশি বেশি ফোটন আসলে বেশি বেশি ইলেকট্রন নির্গত হবে। কিন্তু যদি তুমি গতিশক্তি বাড়াতে চাও তাহলে তোমাকে কম্পাঙ্ক বাড়াইতে হবে, বেশি ফোটন দিলে লাভ না, বেশি কম্পাঙ্ক বাড়াইতে হবে। এই দুটো কথা ভালো করে মনে রেখো, একটু নিজের মাথায় সাজায় রেখো। আর একটা কথা যেটা আমাদের মনে রাখা উচিত আসলে এখানে, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, খেয়াল করো, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এইটা যে কথাটা একটা মনে রাখবা, নিমিত্ত বিভবের কথা যে বললাম, এখানে তুমি একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এরকম যে দেখো, এই পাশ থেকে ইলেকট্রন যে আসতে যাচ্ছিল, ইলেকট্রন গতিশক্তি নিয়ে আসতে যাচ্ছিল। ইলেকট্রনের গতিশক্তি কত? 12 mv², তাই না? ইলেকট্রনের গতিশক্তি কত? 12 mv²। ওকে, খেয়াল করো যে ইলেকট্রন আসলে গতিশক্তি আনতে যাচ্ছিল 12 mv² গতিশক্তি নিয়ে আসতেছিল আর কি। হ্যাঁ, এখানে ইলেকট্রন গতিশক্তি নিয়ে আসলে 12 mv²। আর এই পাশ থেকে কিন্তু বাধা দিচ্ছিল, এই যে বাধা যে দিচ্ছিল, এই বাধার জন্য কতটুকু শক্তি দিচ্ছিল জানো? বাধা কতটুকু শক্তি দিচ্ছিল? তো বাধা পরিমাণ যে শক্তি, সেটা হচ্ছে আমরা জানতাম ডাব্লিউ সমান ভি কিউ, একটা সূত্র ছিল আর কি, স্থির তড়িৎ চ্যাপ্টারে। ডাব্লিউ ইকুয়াল টু কত? যে ভি ইন্টু কিউ, বিভব ইন্টু চার্জ, হ্যাঁ, শক্তি। তো সেটাকে লিখবো আমরা, তো আমরা ভি কিউ লিখবো। তো ভি মানে কি? সেই বিভব, ভি মানে হচ্ছে সেই বিভব, নিবৃত বিভব। আর চার্জ মানে কি? এখানে চার্জ মানে তো কিউ, তো কিউ এর পরিবর্তে ই লিখলাম আমরা, ইলেকট্রনের চার্জ। এটাই হচ্ছে ব্যাপারটা। 12 mv² সমান ইভি নট, এই জন্য লিখছিলাম। কিন্তু দেখো এই 12 mv² পরিবর্তে ইভি নট। দেখেন এখানে এই যেই ভি নট মানে কি? স্টপিং ভোল্টেজ, ই মানে ইলেকট্রনের চার্জ। তার মানে যেই মুহূর্তে গতিশক্তি আর এই দিককার বাধা বিভব শূন্য হয়ে যাবে, ওই মুহূর্তেই কারেন্ট পাবো না। আর ওই মুহূর্তের বিভবের নামে আমরা কি দিয়েছি? স্টপিং ভোল্টেজ। এই জন্য আমি ভি না লিখছি ভি নট। ঠিক আছে, এই হচ্ছে একটা শর্ত। এখান থেকে একটা ফর্মুলা বের করা যায়, মনে রাখতে পারো। যেহেতু ওখানে এখান থেকে বের করতে বলে ভি কত, আলাদা করে লিখে রাখতেছে এই কারণে, কারণ এটা তোমার মাঝে মাঝে বই তুমি পাবা, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। টু ওই পাশে আসতে গুণ হয়ে যাবে 2ev0, আর 2টা ওই পাশে গুণ হয়ে গেছে, আর এই এমটা ভাগ হয়ে যাবে আর কি, নিচে এমটা ভাগ হয়ে যাবে। আর এই যে আমাদের ভির উপর স্কোয়ার ছিল, এটা রুট হয়ে যাবে আর কি। তো এটা আমাদের একটা ফর্মুলা বেসিক্যালি আর কি। হ্যাঁ, 2ev0, 2ev0/m, এটাও তুমি মনে রাখতে পারো, কখনো কখনো কাজে লাগবে আর কি, বা এই লাইনটা থেকেও মনে বের করতে পারবা, আপত্তি নেই।
গ্রেট, ডান, সব কিছু ডান আমাদের। গ্রাফের একটা জিনিস দেখতে হবে, বলছিলাম গ্রাফের জিনিসপাতি আসে, গ্রাফের ব্যাপারটা আমরা বুঝবো একটু। সর্বোচ্চ গতিশক্তির সাথে কম্পাঙ্কের গ্রাফ বা স্টপিং ভোল্টেজ দিয়েও বলতে পারে, তো সেগুলো আমরা একটু দেখি যে গ্রাফটা কীরকম। এই গ্রাফ থেকে তোমার এইটুকু ক্লিয়ার রাখো, শেষ, তোমার ঘটনা শেষ। কম্পাউন্ড প্রভাব হাবি যাবে আছে, সেগুলো আমরা দেখবো, এই টাইপটা শেষ হয়ে যাবে আর কি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমাদের আসলে এখানে যে এই গ্রাফ থেকে আসলে কী কী জিনিস জানতে হবে। এবার তুমি খেয়াল করো, এই গ্রাফ থেকে যা যা জিনিস জানতে হয় সেটা হচ্ছে, হ্যাঁ, এই গ্রাফ থেকে যা যা জিনিস জানতে হয় সেটা হচ্ছে এই যে আমি কার কার গ্রাফ আঁকতেছি, গ্রাফটা কার কার, প্রথমত যে ইকে এবং হচ্ছে এফ। খুব ভালো করে গ্রাফটা দেখবা, ইদানিংকালে গ্রাফ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে। এই গ্রাফটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি বনাম কম্পাঙ্কের গ্রাফ। গ্রাফটা কীরকম হয়, এই যেরকম, এখান থেকে শুরু হয়ে এখানে গেছে আর কি। তুমি পরীক্ষায় এইটুকু না এঁকে তুমি শুধু এইটুকু পাবা আর কি, পরীক্ষার মধ্যে এইটুকু তুমি বেশি পাবা, এরকম থাকবে বিশেষ করে, তখন তুমি বুঝে নিবা। এবং লেখা তো পাবাই তুমি যে গ্রাফটা কার, গতিশক্তি বনাম কম্পাঙ্ক। এই গ্রাফ দ্বারা তুমি কী বুঝবা, কী মিন করবা, সেই সব কিছু আমরা সব বুঝি। নিচে যে বাড়াই দিছে সেটা আমরা বুঝি, ঘটনাটা কী, এই গ্রাফটা এরকম হইলো কেন, এই গ্রাফটা এরকম হইলো কেন, সেটা আমরা একটু বুঝি বেসিক দিয়ে। ইকে আর হচ্ছে এফ এর সম্পর্ক, তাই না? আমি একটু লিখি, ইকে আর এফের বেসিক সম্পর্ক কী ছিল, আমরা কি জানতাম, আমরা শিখছিলাম এইটা, এ সমান সমান ছিল আমাদের ডাব্লিউ নট যোগ ইকে, এটা আমাদের মেইন ফর্মুলা ছিল, রাইট? এখান থেকে তুমি কী লিখতে পারো, খেয়াল করো, তুমি গ্রাফটা হচ্ছে গতিশক্তির সাথে, গতিশক্তি আনতে হবে, যে গতিশক্তি, তাহলে ডাব্লিউ নটটাকে তুমি এই পাশে নিয়ে আসো, ই এর পরিবর্তে লেখা যায় কত, এইচ এফ, আর এই ডাব্লিউ যখন এই পাশে আসবে তখন কি হবে, বিয়োগ হবে, আর ডাব্লিউ নটের পরিবর্তে লেখা যায় কি, যে এইচ এফ নট, তাই না, এইচ এফ। আর ওই পাশে কি আছে আমাদের, ওই পাশে আছে হচ্ছে আমাদের যে হচ্ছে সমান সমান ইকে, ওই পাশে আমাদের থাকবে কি ইকে, তাহলে ইকের সাথে যেহেতু গ্রাফ, এই জন্য আমি ইকেটা লিখলাম এভাবে, রাইট? ওকে, তাহলে ইকে সমান সমান এইচ এফ মাইনাস এইচ এফ নট, এই তো, এই হচ্ছে ঘটনা। এইবার তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো ব্যাপারটা, এই গ্রাফটা আমি কি বুঝবো এখানে, যে ইকে সমান সমান, আমি এটাকে এই পাশে লিখি, তাহলে আরো ভালো বুঝতে পারবা। ইকে সমান সমান জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, যে ইকে সমান সমান এরকম দাঁড়াইছে এইচ এফ মাইনাস এইচ এফ নট। এবার তুমি দেখো এই জিনিসটা, এই সম্পর্কের মধ্যে তুমি কি করবো এখন, বেসিক্যালি যে তুমি এখন যে গ্রাফ আঁকবা, গ্রাফ আঁকলে কীরকম হবে খেয়াল করো, যে ইকে তুমি প্রকাশ করছো ওয়াই এক্সেস, তাই না, এটা আমাদের ওয়াই এক্সেস ছিল, এই ওয়াই এক্সেসে প্রকাশ করছো, তাহলে ওয়াই হবে ওয়াই ইকুয়াল টু। এবার তুমি কম্পাঙ্ক, এদের এফ, শুধু এফ কিন্তু এফ নট না, এফ, এটাকে প্রকাশ করছো এক্স অক্ষের দিকে, তার মানে এটা হচ্ছে তোমার এক্স অক্ষের রাশি আর কি, এক্স অক্ষের দিকে তুমি এটাকে প্রকাশ করছো। তো এক্স অক্ষের দিকে প্রকাশ করতে তোমার এই এফটা হচ্ছে তোমার এখানকার এক্স, আর সাথে যেটা আছে সেটা আমাদের কি, এইচটা হচ্ছে কি হবে ঢাল, ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর এই যে এই অংশটুকু আমরা কি বলবো, এই মাইনাস এইচ এফ নটকে কি বলবো, সি বলবো। তাহলে গ্রাফটা দেখতে কীরকম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তার মানে সরল রেখার গ্রাফটা তুমি বুঝতে পারলা। এখানে যদি সরল রেখার গ্রাফ, তার মানে আমাদের এইখানকার এই ইকে আমাদের যে ইকে ছিল, এই ইকে বনাম এই এফ, এটার যে গ্রাফ, সেই গ্রাফটা কি হবে, সরল রেখা হবে। এবার সরল রেখার মধ্যে কি বুঝতাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ইকে ওয়াইয়ের দিকে প্রকাশ করলাম, এক্সকে তুমি এফ এর দিকে প্রকাশ করলো। এবার তোমার এইখানে এই যে এইচ কি থাকলো, এইচটা কি দেখো, এফ এক্স এইচ এম, তার মানে এই এইচটা কিন্তু ঢাল, তার মানে এই গ্রাফের ঢালটা কি হবে, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক। আর সিটা কি হবে, মাইনাস, যেহেতু সি এর ভ্যালুটা তো মাইনাস, সি মানে ছিল কি ওয়াই অক্ষের ছেদাংশ, মাইনাস মানে কি নেগেটিভ দিকে ছেদাংশ। খেয়াল করে দেখো এই যে এই অংশটুকু নেগেটিভ দিকে, কিন্তু এই যে নেগেটিভ দিকে দেখো, নেগেটিভ দিকে ভিড়াইছে, তার মানে এই অংশটুকুর নাম হচ্ছে এইচ এফ নট। ভালো করে মনে রাখো জিনিসটুকু, ভালো করে মনে রাখো, এইখান থেকেই প্রশ্ন হবে ফিউচারগুলোতে। এইখান থেকে দেখো, এই যে এই অংশটুকু বেসিক্যালি কি, এই অংশটুকু হচ্ছে এইচ এফ নট, এই অংশটুকু হচ্ছে এইচ এফ নট, এই যে এই অংশটুকু হচ্ছে এইচ এফ নট, কারণ কি ওয়াই অক্ষের অংশ নেগেটিভ, তাহলে এইচ এফ নট। তোমাকে পরীক্ষায় মাঝে মাঝে এই চালাকি করতে পারে, তোমাকে একটা গ্রাফ দিয়ে দিল, আমি এঁকে দিচ্ছি আবার গ্রাফটা, তোমাকে বললো যে গ্রাফটা আসলে বেসিক্যালি দেখতে এরকম, হ্যাঁ দেখতে এরকম, এটা গ্রাফ এঁকে দিল, ভালো কথা, এখান থেকে দিল। তোমাকে বললো এই যে এই অংশটুকুর মান হচ্ছে 500, তোমাকে ভ্যালু বলে দিল যে এই অংশটুকুর মান হচ্ছে 500, আর কিছু বলে নেই। এই অংশটুকুর ভ্যালু 500 দেখেই তোমার মাথায় আসবে কি, যেহেতু এইখান থেকে এই অংশটুকুর একটা পরিচয় ছিল এইচ এফ নট, তাহলে তুমি বুঝে ফেললা এইচ এফ নটের মান হচ্ছে 500, তাহলে তুমি এখানে এইচ এফ নটের মান 500 মানে কি এফ নট বের করে ফেলতে পারবা। এইভাবে তোমাকে জিনিসগুলো মনে রাখতে হবে, কাজে লাগবে জিনিসগুলো, ঠিক আছে? তো পরীক্ষায় তোমাকে এই জিনিসটুকু মনে রাখতে হবে। সাপোজ এখানকার মান মানে তো এইচ এফ নট, আর এইচ এফ নটের মানটাই 500, তাহলে এখানে তোমার কিন্তু এখান থেকে ইজিলি তুমি এফ নট বের করে ফেলতে পারবে, ঠিক আছে?
এই হচ্ছে ঘটনা। আর আরেকটা সিম্পল কথা হচ্ছে এই যে এইটাকে বলবো আমরা স্পেশাল হচ্ছে এফ নট, এটা হচ্ছে সেই এফ নট। এফ নট যদি দেওয়া থাকে তাহলে খুবই ভালো, তাহলে এফ নট হচ্ছে এইটা। মাঝে মাঝে গ্রাফগুলো থাকবে, মাঝে মাঝে গ্রাফটা সিম্পলভাবে থাকবে, মাঝে মাঝে গ্রাফটা এইভাবে থাকবে মনে করো এই যেরকম। তাহলে আমি আরেকটা গ্রাফ একা দেখাচ্ছি, মনে করো আমি বাইরে দেখাচ্ছি, এখানে বাইরে দেখাই, গ্রাফটা মাঝে সিম্পলভাবে থাকবে, এরকমভাবে থাকবে, জাস্ট এরকম আঁকা থাকবে আর কি। তখন তুমি কি বুঝবা এটা হচ্ছে তোমার এফ নট, এখানে লেখা আছে 300, তাহলে বুঝবা কি এটা হচ্ছে তোমার এফ নট, এটা হচ্ছে এফ নট, সহজ কথা। আর তোমাকে মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ এখানে বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, তাহলে মনে করবা কি যে এই যে এই বরাবর এখানে লেখা আছে মনে করো 500, এখানে লেখা আছে 500 কমা লেখা আছে মনে করো যে 4 ইলেকট্রন ভোল্ট, লেখা আছে 500,4 ইলেকট্রন ভোল্ট। এইটুকু দ্বারা কি বুঝবা, গ্রাফে এভাবে থাকবে, এইটুকু দ্বারা বুঝবা এইখানে যেহেতু আছে তার মানে এই বরাবর এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা এফ এর মান, এফ নটের মান লেখা আছে মনে করো একটা 300, তাহলে 300 তো পাইয়ে গেছো শেষ। এই লেখা আছে মনে করো যে 300, এফ নটের মানটা 300 লেখা আছে, তুমি বুঝছো, তার মানে বুঝছো এটা এফ নট। এফ নট লেখা থাকবে না, খালি লেখা থাকবে কি 300, তখন বুঝে নিবা তুমি এফ নট। আর এইখানে লেখা মানে কি অন্য একটা কম্পাঙ্ক, এটা এফ নট, তাহলে এটা ভিন্ন কম্পাঙ্ক, মানে এফ শুধু এফ, তাহলে এফ এর মানটা তুমি পাইলা 500 হার্টজ। আর এই যে 4 ইলেকট্রন ভোল্ট, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে এই বরাবরের জিনিসটা, এই বরাবর যে এখানকার যে এটা বোঝাচ্ছিল যে 4 ইলেকট্রন, তার মানে এইদিকে গেছো 500, উপরে উঠছো 4, উপরে উঠছো 4 মানে কি যে এইটুকু 4, আর এইটুকু 4 মানে কি এদিকে আমরা কি প্রকাশ করি, এদিকে প্রকাশ করতে আমরা গতিশক্তি, তার মানে তুমি বুঝবা এটা আছে গতিশক্তির মান বেসিক্যালি। তাহলে গতিশক্তির মানটা কত 4, তাহলে গ্রাফ থেকে তুমি বুঝবা, এখান থেকে আমি তুমি লিখে দেখাচ্ছি, হ্যাঁ তাহলে জিনিসগুলো আমি এখানে মনে করে লিখে দিব না, এখানে লিখে দিলাম না, গ্রাফে মনে করো এইভাবে লেখা জাস্ট আর কি, গ্রাফে জাস্ট এটুকু লেখা। এইখান থেকে তোমাকে লেখাটা শিখে তুমি কি পাবা, এখান থেকে তুমি পাইলা কি এফ নটের মানটা হচ্ছে 300, কারণ এই যে এখানে 300, কথা বুঝতে পারতেছো কিনা, অঙ্ক করতে গেলে ইজি হবে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ কি 500,4, তার মানে এই বুঝছো এটা এফ নট যদি হয় তাহলে সামনে তো এফ হয়, তাহলে এফ এর মানটা কত তুমি পাইলা কত 500, এভাবে তুমি ভ্যালুগুলো বের করবা গ্রাফ থেকে। আর এটা 4 এখানে গতিশক্তি, তাহলে এখানে 500, এই বরাবর 500, আর উপরে আসছে 4, তাহলে উপরে আসছে 4 মানে কি যে এইটুকু 4 মানে এইটুকু গতিশক্তি 4, আসলে 4 ইলেকট্রন ভোল্ট। এইভাবে তুমি গ্রাফ থেকে ভ্যালু বের করবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে তুমি গ্রাফ থেকে ভ্যালুগুলো এইভাবে বের করবা, তো এইটুকু কথা মনে রাখো যে গ্রাফ থেকে কীভাবে ভ্যালুগুলো বের করতে হয়, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখাইলাম, ফাইন, বুঝছো। তোমার গ্রাফটা পরীক্ষা এভাবেও থাকতে পারে বা এক্স্যাক্ট আসল জিনিসটাই থাকতে পারে এভাবে। তো কতটুকু কোণ করে আছে এইটাকে বলছি আমরা থিটা, আর ঢালটা তো বুঝতে পারলাম, এখানে ঢালটা কী হবে দেখো, এইটা এম এক্স, তাহলে এমটা কিন্তু ঢাল, তাহলে মনে রাখবা এই গ্রাফের ঢাল কত হয়, এগুলো ঢাল হয় হচ্ছে এত, এই সরাসরি, হ্যাঁ এটা পরীক্ষা এমসিকিউতে আসে যে এই গ্রাফের ঢাল কত, এই প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান, ঢাল প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান, ঢাল প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান। এবং আরেকটা কথা মনে রাখতে পারো এখান থেকে যে ঢালকে বেসিক্যালি আমরা কী লিখি আমরা এভাবে ঢাল ট্যান থিটা, আর ঢালের মান ট্যান থিটা, আর এখানে ঢালের মানটা এইচ, এটা মনে রাখতে পারো যে ট্যান থিটা সমান সমান এইচ। তাহলে তোমাকে এইভাবেও বলতে পারে কখনো যে এই হচ্ছে গ্রাফ, আর তাহলে এখানে কত কোণ তৈরি করবে, তাহলে থিটা বের করে দিবা, এটাও কাজে লাগতে পারে। প্রত্যেকটা জিনিস ডিটেলস বললাম, তোমার একদম সব কিছু কাভার হয়ে যাবে A to Z, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে তুমি অঙ্কগুলো করতে পারবা। যখন অঙ্কগুলো তুমি করতে যাবা একদম ডিটেলস বলে দিলাম সব। আরেকটা গ্রাফ আমাদের আছে, সেটা হচ্ছে যে এফ এর সাথে ভি স্টপিং ভোল্টেজের মানে হচ্ছে কি, এখানে গতিশক্তি লিখছিলাম আগের বার, এখন কি হবে লাইনটা এরকম, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে কথা লিখে নিলাম আমি, ইকে সমান সমান লেখা যায় যে এইচ এফ মাইনাস এইচ এফ নট। এবার তো আমি ইকের সাথে লিখতেছি না, গতিশক্তির সাথে লিখতেছি না, সর্বোচ্চ গতিশক্তি বা গতিশক্তি একই কথা, হ্যাঁ ইকে ম্যাক্স লেখা, ইকে একই কথা। ভি স্টপ মানে স্টপিং ভোল্টেজ, ইকের পরিবর্তে লিখবো আমি কি ইভি নট, সমান সমান কী হবে এরকম হবে এইচ এফ মাইনাস কী হবে এইচ এফ নট, আর ইটা ওই পাশে পাঠাই দিবা, তাহলে তো ভি নটটা এই পাশে থাকবে, এই পাশে পাঠালে থাকবে কত এরকম এইচ এফ বাই ই মাইনাস এরকম আসবে এইচ এফ নট বাই ই। এই হচ্ছে আমাদের দেখো সমীকরণটা পাই গেলাম, নিজে নিজেই বুঝবা তুমি গ্রাফ কীরকম হবে, হ্যাঁ ডিটেলস দেখাই দিচ্ছি আমি। এবার দেখো সেম আগের মতো ঘটনা যে আমি কী করছি, এই বরাবর তো ওয়াই এক্সিসে প্রকাশ করছি ভি নটকে, তার মানে বুঝতে পারছো এফকে প্রকাশ করছি এই দিকে, আর এম কোনটুকু এইচ বাই ই মানে তো আমাদের এম আসলে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সি এর মানটা কত নেগেটিভ। দেখো এইবারও সেম ঘটনা, তুমি খেয়াল করো যে যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখা হবে, আর এখানে এই এম এর মানটা কত, এখানে কি দেখতে পাচ্ছি, এখান থেকে এম এর মানটা দেখতে পাচ্ছি কত আমি, এটা হচ্ছে এক্স, তাহলে এম এর মান কত এইচ বাই ই, হ্যাঁ খেয়াল করছো, তাহলে ঢাল কিন্তু তুমি পাই গেল, যে ঢাল কত বেসিক্যালি এইচ বাই ই, এটাই কিন্তু লেখা আছে দেখো এই যে ঢাল হচ্ছে এইচ বাই, তাহলে ঠাড়া মুখস্থ এই গ্রাফে ঢাল কত এইচ বাই ই, ওকে
h/e। তাহলে আমি কি লিখতে পারবো, এখানে সেম ঘটনা লেখা যায় যে হচ্ছে tan থিটা সমান সমান কি, এবার কিন্তু এইচ লিখবা না, বাট লিখবা tan থিটা সমান কি লিখবা h/e। tan থিটা সমান সমান হচ্ছে h/e, tan থিটা সমান সমান হচ্ছে h/e। এটা গেল। পাশাপাশি এটা তো আগের মতোই, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, এই পয়েন্ট থেকে সূচনা হইলো। আবার মনে করো এখানে একটা বিন্দু লেখা, এখানে একটা বিন্দু তোমাকে লিখেছে এই গ্রাফে, এখানে হ্যাঁ তোমাকে কি বলছে, এখানে তোমাকে বলছে হচ্ছে এরকম যে মনে করো তোমাকে বলছে 500 কমা বলছে তোমাকে 4 ভোল্ট। এটুকু দ্বারা কি বুঝবা, এখান থেকে তুমি যে মানগুলো পাবা সেটা আমি লিখে দিচ্ছি। এটুকুর মিনিং কি, এটুকুর মিনিং হচ্ছে এখানে এই গ্রাফে এফ এর মানটা হচ্ছে 500 হার্জ, কারণ এই বরাবর তো এফ প্রকাশ করছে না, তাহলে এখানে এতটুকু হচ্ছে 500, এই যে এইটুকু 500। আর উপরে যে উঠলো 4, এই 4টা কি, এই 4 হচ্ছে স্টপিং ভোল্টেজ ভি, মানে ভি নট, তাহলে ভি নট, এই ভি নটের মানটা কত আমাদের 4 ভোল্ট আর কি। তাহলে গ্রাফ থেকে তুমি এভাবে ভ্যালুগুলো বের করে নিবা। আর আরেকটা জিনিস খেয়াল করো, লাস্ট সেই জিনিসটা হচ্ছে এই যে নিচে, এই যে এইখান থেকে যে এই অংশটুকু, তাহলে এটা কি ছেদাংশ, এই ছেদাংশ এইটুকুর মান বেসিক্যালি কি, এইটুকুর মান হচ্ছে বেসিক্যালি যে এইচ ডিভাইডেড বাই ই সাথে হচ্ছে ইন্টু এফ নট। এই দেখো এখানে তো পাইছিলাম আমরা এইচ এফ নট বাই ই, তাই না, এইচ এফ নট বাই এইচ ও সি এর মান ঋণাত্মক দিকে দেখে নিচে। তো আগের মতো তোমাকে পরীক্ষায় মাঝে মাঝে চালাকি করে বলতে পারে যে ভাইয়া এরকম যে এই অংশটুকুর মান হচ্ছে 200, তাহলে বুঝবা কি 200 কার মান, এইচ এফ নট বাই ই এর মান। এই এতটুকু ডিটেলস তুমি জেনে রাখলে তোমার আর কোনো টেনশন নাই, সব কিছু কাভার, তোমার আর কোনো টেনশন নাই। কথা একদম ক্লিয়ার, আশা করে বুঝতে পারছো, A to Z যা যা দরকার সব কিছু কাভার শেষ। আশা করি ফটো ইলেকট্রিসিটি পার্টটা খুব সুন্দর মতো বুঝতে পারছো। আমরা এখন দেখবো হচ্ছে কম্পটন প্রভাব এবং হাবিজাবি আরও যে কয়েকটা জিনিস আছে, আমাদের আসলে অল্প সময় লাগে, এগুলা আমরা একটু শেষ করে দিই, তারপরে আমরা একদম কিছুক্ষণ আমরা ওয়ান শট কোশ্চেনগুলো দেখলেই কাভার হয়ে যাবে। কম্পটন প্রভাব কি বলছে, তো বিজ্ঞানী আর্থার কম্পটন একটা জিনিস হিসাব করে দেখাইছে, সেটা কত, যে একটা ফোটন কি করছে, দেখো ইনসিডেন্ট ফোটন, একটা ফোটন কি করছে, এই যে একটা ইলেকট্রন, এটা আমাদের একটা ইলেকট্রন, হ্যাঁ একটা ফোটন একটা ইলেকট্রনকে গিয়ে আঘাত করছে, সংঘর্ষ হয়েছে, মানে জিনিসটা বেসিক্যালি কি, ফোটন আর ইলেকট্রনের মধ্যে একটা সংঘর্ষ, এবং সংঘর্ষের ফলে কি হয়েছে খেয়াল করো, সংঘর্ষের ফলে জিনিসটা এরকম হয়েছে যে সংঘর্ষের ফলে দেখা গেছে কি, যে ইলেকট্রনটা একদিকে চলে গেছে আর আমার যে ইটা সেটা আরেক দিকে চলে গেছে। হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে আমার ইলেকট্রনটা বাড়ি খেয়ে এইদিকে চলে গেছে, আমি এই কোণটাকে থিটা দিচ্ছি আর কি আমাদের সুবিধার জন্য আর কি, আমরা বইয়ের সাথে মিল রেখে এটাকে থিটা দিচ্ছি। তো ঘটনাটা খেয়াল করো, আমি তোমাকে বোঝাচ্ছি, পুরো ব্যাপারটা চিন্তা করো যে আমরা কি ঘটনা ঘটাইতেছি আর কি। এখানে দেখো ব্যাপারটা খেয়াল করো যে এখানে একটা ইলেকট্রন ছিল, একটা ফোটন আসছে, আসার পরে এখানে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে ওই ইলেকট্রনটা একদিকে বিক্ষিপ্ত হয়েছে, এটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন, বিক্ষিপ্ত ইলেকট্রন কত কোণে গেছে, থিটা কোণে মনে করে একদিকে চলে গেছে। আর আমাদের যে হচ্ছে ফোটনটা সেটা বাড়ি খেয়ে অন্য একদিকে বিক্ষিপ্ত হয়েছে, সোজা যাওয়ার কথা ছিল কিন্তু মানে সংঘর্ষ হয়ে ভিন্ন একদিকে চলে গেছে, এবং কত কোণে চলে গেছে, আমি ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে ফাই। তাহলে হচ্ছে কার বিক্ষেপণ কোণ, ওই আমাদের যেই ফোটন আসছে ফোটনের বিক্ষেপণ কোণ, এই কথা তোমাকে একটু মনে রাখতে হবে যে ফোটনের বিক্ষেপণ কোণ, এই ফাইটা কার কোণ, ফোটনের বিক্ষেপণ কোণ। এবার তুমি যদি থিটা দিয়ে প্রকাশ করো তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে কোনটা নিবা কার, ফোটনের বিক্ষেপণ কোনটা নিবা, তুমি থিটা লেখো, ল্যামডা লেখো, ফাই লেখো, এক্স লেখো, তোমার ইচ্ছা, কিন্তু মনে রাখবা যে কোনটা কার নিতে হয়, ফোটনের বিক্ষেপণ কোণ নিতে হয়। তাহলে ব্যাপারটা এরকম যে আলো ফোটনটা আসছে, আসার পরে দেখা গেছে কি, ধরলাম যে এই ফোটনটা আসছিল, এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা, যখনই ফোটনটা সংঘর্ষের পরে অন্য একদিকে বিক্ষিপ্ত হইলো তখন তার তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে ল্যামডা প্রাইম, দেখা গেছে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যে গেল এই মানটা কত হবে। তো এটাই কিন্তু আসলে আর্থার কম্পটন বলছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য যে বৃদ্ধি পাইলো সেই তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা কত হবে সেটা চাইলে আমরা বের করতে পারবো, সেটা বের করতে পারবো কিভাবে, খেয়াল করো। তো বলছে এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হবে হচ্ছে এরকম যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান হচ্ছে এরকম, সমান সমান হচ্ছে এরকম যে এইচ ডিভাইডেড বাই হচ্ছে এম নট সি, আর সাথে ব্র্যাকেটে থাকবে হচ্ছে এরকম 1 মাইনাস কস ফাই। মেন কথা ফাই মানে কি, ফোটনের বিক্ষেপণ কোণ, এটা কিন্তু বুঝাইছি, বলে দিছি, এটা কিন্তু ইলেকট্রনের বিক্ষেপণ কোণ না, ইলেকট্রনের বিক্ষেপণ কোণ না, কার বিক্ষেপণ কোণ, ফোটনের বিক্ষেপণ কোণ। ফাই লেখো থিটা লেখো তোমার ইচ্ছা, কিন্তু কোনটা কার, ফোটনের বিক্ষেপণ কোণ। তাহলে বুঝলাম আমরা যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, আগে একরকম তরঙ্গ দৈর্ঘ্য ছিল, এরকম ধাক্কাধাক্কির পরে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে আপাতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে লিখে রাখতে পারো একটু ছোট করে,
হ্যাঁ, এটা আমাদের কি, যে আপতিত, এটা হচ্ছে আমাদের আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। আর এটা আমাদের কি বিক্ষিপ্ত, বিক্ষেপণের পর আর কি। হ্যাঁ, আছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষিপ্ত ফোটন। ঠিক আছে, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা প্রাইম। তো এইটা পার্থক্য কতটুকু হবে, এইচ বাই এম নট সি 1 - cos ফাই। আরেকটা কথা মনে রাখতে পারো স্পেশালি, এখানকার যে এইচ বাই এম নট সি, এই এইচ বাই এম নট সি, এই এইচ বাই এম নট সি একটা স্পেশাল নাম আছে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এটাকে আমরা প্রকাশ করি এভাবে আর কি, কম্পটন, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যটা কি, এটাকে প্রকাশ করবে ল্যামডা সি, ল্যামডা সি দ্বারা। ল্যামডা সি সমান সমান কী হবে, ল্যামডা সি সমান সমান আমরা লিখতে পারবো চাইলে আসলে এরকম আর কি, এই কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য লেখা যায় ল্যামডা সি। এই ল্যামডা সি মানে বেসিক্যালি কি, এইচ বাই এম নট সি। এবার এদের কনস্ট্যান্ট মান, কারণ দেখো প্রত্যেকটা জিনিস কনস্ট্যান্ট এখানকার, যে এইচ এর মান, এম নটের মান। এম নট মানে কি, এম নট তো ইলেকট্রন, ওই যে ইলেকট্রনটা ছিল লিখে দিচ্ছি, এম নট মানে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরটা কত, 9.11 × 10⁻³ কেজি আর কি। সি জানো আলোর বেগ, এইচ জানো প্ল্যাঙ্কের যোগ, সবই জানো। এটা বলে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এই মানটা বের করে একটু মনে রাখতে পারো ল্যামডা সি এর মানটা, ঠিক আছে। আর এখানে ফাইয়ের মান যে কোনো রকম হতে পারে, 0 ডিগ্রি। ফাইয়ের মান 0 ডিগ্রি হলে কী হবে, এটা তোমার কাজ আর কি। হ্যাঁ, 3টা কাজ তোমাকে দিচ্ছি আমি, যে ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কী হয়, ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কী ঘটনা ঘটবে, নিজেই তুমি একটু খেয়াল করো। যে ফাই 0 ডিগ্রি মানে তুমি যেই দিকে আসতেছিলা ওই দিকেই চলে গেছে ফোটনটা ধাক্কাধাক্কির পরেও, সেটা 0 ডিগ্রি। তাহলে ফাই কজ 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। 1 - 1 মানে কত, 0। 0 সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তার মানে তখন এটা হবে যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তার মানে কি, ল্যামডা প্রাইম সমান সমান ল্যামডা। এই তাহলে একইভাবে তুমি পরীক্ষা এরকম আসতে পারে যে ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কী হবে, তুমি নিজে বসাবা। তারপর একইভাবে তুমি বসাবা যে ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি হলে কী হবে, এটাও তুমি বের করে বসাও। বসায় কত হয় এখানে লিখবা, তোমার কাজ এটা। হ্যাঁ, এই হলে কী হবে, এটা হলে কী হবে, ঠিক আছে। এবং কখন সর্বোচ্চ হবে, কোন এই জায়গাটায় সর্বোচ্চ হবে সর্বোচ্চটা বলে দিচ্ছে। দেখো 180 থেকে বসাও, cos 180 মানে কত, -1। -1 আর এখানকার কত, একটা 1 মাইনাস আছে, তাহলে মানে 2 আসবে, 2 × এত। তখন দেখা যাবে মানটা হয়ে যাবে 2, মানে এই ঘটনাটা আসবে আর কি। এখানে যে পরিবর্তনটুকু আছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এইটুকুর মান আসবে কত, যে 2 ল্যামডা সি, 2 H/m0/c মানে কত, 2 ল্যামডা সি। এভাবেও লিখতে পারি আমরা। হ্যাঁ, এগুলো একটু মনে রাখো তোমার কাছে। এবং এই মানটা হচ্ছে সর্বোচ্চ, এই পরিবর্তনটা সর্বোচ্চ কখন, এই জায়গাটায় 180 ডিগ্রিতে সর্বোচ্চ পরিবর্তনটা এখানে হয়। ওকে, এটাও লিখে দিই, সর্বোচ্চ পরিবর্তন যে এইটা হয় এটাও লিখে দিচ্ছি আর কি। এই যে এই 180 ডিগ্রিতে কী হয়, যে সর্বোচ্চ পরিবর্তন, সর্বোচ্চ পরিবর্তন, ঠিক আছে। ওকে ফাইন। তো যাই হোক, ওভারঅল এটুকু মনে রাখবা, এনাফ। এখান থেকে শেষ। তার মেন ঘটনা কী ছিল, একটা ফোটন আইসা এখানে আঘাত করছিল, আঘাত করার পর ইলেকট্রন একদিকে চলে গেছে, ফোটন একদিকে চলে গেছে। ফোটন যে বিক্ষিপ্ত হইলো, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জ হয়ে গেল, সেই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা প্রাইম। বের করতে বলে কী করবো, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান H/m0c 1 - cos ফাই। H/m0c এর মান কত, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এটা কনস্ট্যান্ট মান, মানটা তুমি বের করে মুখস্থ রাখবা। ল্যামডা সি মান বই থেকে মনে রাখবা। আর ভিন্ন ভিন্ন ডিগ্রিতে কী হয় সেটাও মনে রাখতে পারো এমসিকিউ এর জন্য। এবার আমাদের আরও কয়েকটা ছোটো টপিক আছে, সেটা হচ্ছে দ্য ব্রগলি তরঙ্গ। অনেকগুলো টপিক আছে, সবগুলো বলে দিচ্ছি, কারণ প্রত্যেকটা তোমার এমসিকিউ দিকে ঠিকই কাজে লাগবে। এমসিকিউতে গিয়ে তোমার কিন্তু ঠিকই আবার কাজে লাগবে কথাগুলো। তো মনে রাখো, দ্য ব্রগলি কি বলছে, আমরা কি জানতাম, দ্য ব্রগলি বেসিক্যালি করছে কি, যে এই আলো আসলে কি তরঙ্গ নাকি ফোটন, এটা নিয়ে মারামারি হচ্ছিল। আরেকটা কথা মনে রাখবা, যে এই কম্পটন প্রভাব এটা ব্যাখ্যা করতে হলে আমরা আলোকে চিন্তা করবো, আলো হচ্ছে কিন্তু কণা। হ্যাঁ, এই কথাটা লিখে দিচ্ছি, আলো হচ্ছে ফোটন। তো আলোকে কিন্তু এখানে কণা বা ফোটন চিন্তা করা হয়েছে, যে আলো কি এখানে তরঙ্গ কিন্তু না, আলোকে চিন্তা করা হয়েছে ফোটন। আলো কি বেসিক্যালি এখানে ফোটন, বা আমরা মনে মনে বলতে পারি কি আসলে কণা। তার মানে আলোর কণা ধর্ম ব্যাখ্যা করার জন্য কিন্তু এই কম্পটন প্রভাব ব্যাখ্যা করার জন্য আলোকে কণা হিসেবে চিন্তা করা হয়েছে। ওকে, এই কথাটা মনে রাখতে পারো এমসিকিউর জন্য। তো এটা নিয়ে মারামারি হচ্ছিল, কেউ বলতেছিল আলো কণা, কেউ আলো বলতেছিল কেউ তরঙ্গ, কেউ কণা। তো একটা বিশাল গ্যাঞ্জাম হচ্ছিল। দ্য ব্রগলি সে সমাধান করে দেয়, বলছে ভাইয়া আলো একই সাথে তরঙ্গ এবং কণা দুইটাই। আলোর মধ্যে দুইটা ধর্মই আছে, আলোর মধ্যে দ্বৈত ধর্ম আছে, ডুয়েল নেচার আছে। আলো কণা ধর্মও দেখায়, আলো তরঙ্গ ধর্মও দেখায়, দুইটাই ধর্ম সে দেখাচ্ছে। এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করলো। আমরা জানতাম কি ইকুয়াল টু CH/λ, আমরা এটাও জানতাম ইকুয়াল টু MC²। এই দুটো লাইন থেকে কি লেখা যাবে, দেখো দুইটাই ই,
লেখা যাবে সি এইচ বাই ল্যামডা সমান এমসি স্কোয়ার, লেখা যাবে কি এইচ বাই ল্যামডা সমান এমসি, সি বাদ দিলে। আর এইচ বাই ল্যামডায় এমসি মানে বেসিক্যালি কি এমভি, এম ইন্টু ভি, সি তো বেগ, আলোর বেগ, এমভি। আর এমভি মানে কি পি, ভরবেগ। তাহলে আলটিমেট জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই আলটিমেট জিনিস। এই তোমাকে একটু মনে রাখতে হবে এখান থেকে যে এরকম যে এইচ বাই ল্যামডা আমাদের জিনিসটা ছিল এইচ বাই ল্যামডা সমান বেসিক্যালি হচ্ছে পি, এইচ বাই ল্যামডা সমান হচ্ছে পি। এটা তোমার আলটিমেট জিনিস, তোমাকে এটাই মনে রাখতে হবে, এইচ বাই ল্যামডা সমান পি। এবার তুমি খেয়াল করো যে এই ল্যামডা ছিল তরঙ্গ ধর্ম আর এই পি ছিল কণা ধর্ম। তো কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে মনে রাখবে এই কথাটা যে কণা ধর্ম সমানুপাতিক দিয়ে 1/, তরঙ্গ ধর্ম, ঠিক আছে, 1/, তরঙ্গ ধর্ম। কণা ধর্মের সাথে তরঙ্গ ধর্মের সম্পর্ক কি? 1/, তরঙ্গ ধর্ম, তাই না? ব্যস্তানুপাতিক। আর তার মানে কোনো কিছুর যদি দেখা যায় যে কণা ধর্ম অনেক বেশি, তাহলে বুঝতে হবে কি যে তার তরঙ্গ ধর্মটা অনেক কম হবে, ল্যামডা অনেক কম হবে। এই হচ্ছে কথা। তার মানে দ্য ব্রগলি বুঝাইছি শুধু আলো না, ইলেকট্রন এবং যে কোনো বস্তুর মধ্যেই সেম ঘটনা ঘটতে পারে। যে কোনো বস্তুর, চলমান বস্তুর মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুইটাই আছে, এটা সে বোঝায়। সবাই দুই ধর্ম দেখায়। ওকে, ফাইন। তাহলে এইচ বাই ল্যামডা সমান হচ্ছে পি, এইচ বাই ল্যামডা সমান হচ্ছে পি। পি মানে ভরবেগ না দেওয়া থাকলে কী করবো আমরা? এই যে বসাই দিব, এমভি বসাই দিতে পারবো। পি না থাকলে কী করা যাবে? যেখানে পি ইকুয়াল টু কি লেখা যাবে? এমভি লেখা যাবে আর কি। হ্যাঁ, ওকে ফাইন, এটা মনে রাখতে পারো, এখান থেকে কাজে লাগবে। আর একটা জিনিসও মনে রাখবা যে ভরবেগের গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এছাড়াও তুমি মনে রাখবা যে ইকে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। কেন লিখলাম? পরে এখানে পি আছে। হ্যাঁ, তো পিটা দরকার হতে পারে মাঝে মাঝে। পি সমান কী হবে? যে √2 ইন্টু ইকে ইন্টু হচ্ছে এম। দেখো গুণ করলে এটা থাকে আমাদের আসলে। হ্যাঁ, তো এটা একটু মনে রাখতে পারো, কারণ এখানে ভরবেগ, এই ভরবেগের সময় এটা কাজে লাগতে পারে তোমার। ভরবেগ আছে যেহেতু, তো মনে রাখো একটু কথা। এমসিকিউর জন্য, জাস্ট এমসিকিউর জন্য জিনিসটা কাজে লাগে, সূত্রগুলো মনে রাখো। এবার আমাদের লাস্ট আরও দুই একটা ছোটোখাটো জিনিস আছে যেগুলো জাস্ট তোমাকে মনে রাখতে হবে। দেখে অনেকে ভয় পাবে যে ভাই এটা কী আনলেন, এটা কী? তো দেখো, এটাও তোমাকে আমি বোঝাই দিচ্ছি খুব সহজভাবে, একদম সহজ ওয়েতে। বলছে কালো বস্তুর বিকিরণ, অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন, কালো বস্তু বিকিরণ। তো এখানে ব্যাপারটা কি আসলে? সূত্রগুলো বা এই জিনিসটা, গ্রাফগুলো কখন আসবে, কীভাবে আসবে আমরা বুঝবো। তার আগে খেয়াল করো, একটা কালো বস্তু তুমি যদি নাও, বা যে কোনো বস্তু নিলা, হ্যাঁ, তুমি মনে করো এই হচ্ছে একটা বস্তু নিলা, ঠিক আছে, তুমি একটা মনে করো বস্তু নিলা, তুমি মনে করো এই হচ্ছে, বা যে কোনো একটা বস্তু নিলাম, মনে করো আচ্ছা এই বস্তু নিলাম আমরা, ওকে ফাইন। ব্যাপারটা কী হয়েছে? যে কোনো বস্তুকে তুমি যখন কী করবা, যে কোনো বস্তু যখন আলো দিবা, আলো মনে করি আলো এসে পড়লো, হ্যাঁ, এসে আলো পড়লো, যে কোনো বস্তু যখন তুমি আলো দিবা, ওই বস্তুটা আলো পড়বে, ওই বস্তুটা দেখবা যে কী হবে, যে ওই বস্তু যে রেডিয়েশন শোষণ করলো, আলো তো একটু রেডিয়েশন, তাই না? তড়িৎচুম্বক তরঙ্গ বা তড়িৎচুম্বক রেডিয়েশন, তো আলো কিন্তু যখন ওই বস্তুটা পড়লো, ওই বস্তুটা কিন্তু রেডিয়েশনটা শোষণ করলো এবং ওই বস্তুটা আস্তে আস্তে গরম হতে থাকবে। যে কোনো বস্তু যখন এরকম কী করে, যে রেডিয়েশন শোষণ করে, বস্তুটা আস্তে আস্তে হিটেড হয় বা গরম হয়, উত্তপ্ত হয়। আলো পড়তেছে বস্তু আস্তে গরম হবে এবং গরম হলে একটা টাইমে দেখা যাবে কি, সে যা সব শোষণ করছে, শোষণ করার পরে আবার সে বিকিরণ করাও শুরু করবে। হ্যাঁ, এরকম ঘটনা, শোষণ করবে পরে বিকিরণও করবে। এবার তুমি খেয়াল করো, যখন আলো কোনো সারফেসে পড়ে, কয়েকটা ঘটনা ঘটতে পারে। যে কিছু আলো এই তল কর্তৃক শোষিত হবে, এটাকে লিখি আমরা হচ্ছে এ, অ্যাবজর্পশন। কিছু আলো এই তল কর্তৃক রিফ্লেক্টেড হবে, মনে করো পড়লো, আর কিছু অংশ মনে করো আলো হচ্ছে রিফ্লেক্টেড হইলো আর কি। হ্যাঁ, মনে করো রিফ্লেক্টেড হইলো। আর তো কিছু আলো কী হবে, এরকম রিফ্লেক্টেড হবে, কিছু আলো শোষিত হবে, কিছু আলো রিফ্লেক্টেড হবে, এবং কিছু আলো দেখা যাবে কি যে অ্যাবজর্পশন সে রিফ্লেক্ট হয়েছে, কিছু আলো এটা ভেদ করে চলে যাবে আর কি, ট্রান্সমিট হবে আর কি। তাহলে এই তিন রকম ঘটনা ঘটতে পারে, যে কিছু আলো শোষিত হইলো, কিছু আলো কি হইলো, এই হচ্ছে মানে এরকম হইলো, ইকুয়াল টু কত, টোটাল আলো, সম্পূর্ণ আলো আর কি। এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে কোনো সারফেসে যখন আলো পড়ে, তখন আমাদের এই তিন রকমের ঘটনা ঘটতে পারে, যে কিছু আলো শোষিত হবে, কিছু আলো রিফ্লেক্টেড হবে, কিছু আলো এই মাধ্যমটা তুমি ভেদ করে যাইতে পারে কিছু, টোটাল ওয়ান। কিন্তু কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে দেখা যায়, বা আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে বা ব্ল্যাক বডি ক্ষেত্রে, যে বস্তু কালো দেখবা, মনে হচ্ছে এই বস্তুটা কালো হইতো, হ্যাঁ, যে কোনো বস্তু নিয়েছিলাম, যদি এটা দেখতে কুচকুচা কালো হইতো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাইতো শুধুমাত্র এ সমান 1 হইতো, এ সমান 1 হবে যদি সেটা কি হয়, যদি সেটা ব্ল্যাক বডি হয়, যদি সেটা ব্ল্যাক বডি হয়। একটা ব্ল্যাক বডি নিতা, হ্যাঁ, একটা কালো বস্তু তুমি নিতা, তাহলে দেখা যেত ওর
ওর কি হইতো যে সম্পূর্ণটাই শোষণ হইতো, সব আলো শুষে নিছে, কোনো আলো রিফ্লেক্ট হবে না, ট্রান্সমিট হবে না, যদি সেটা আদর্শ কালো বস্তু হয়। ঠিক আছে, তাহলে তখন সেক্ষেত্রে এর মানটা 1 হবে। আর তার মানে বুঝতে পারতেছো যে আদর্শ কালো বস্তুর ক্ষেত্রে আর হবে 0, টি এর মানও হবে কত 0। এই কথাটুকু মনে রাখো। এবার এই যে বস্তুগুলো আলো শোষণ করলো, এটা কিন্তু আলোবার মানে ওই রেডিয়েশন পরে বিকিরণও করবে। তো বিকিরণের দিকে আমরা যাবো, এটাকে বলছি আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ। শোষণ করলো সে, শোষণ করলে উত্তপ্ত হবে, উত্তপ্ত হওয়ার পরে সে বিকিরণও করা শুরু করবে। এটা মাথায় রাখো। এই কথাগুলো কিছু বৈশিষ্ট্য আছে, খেয়াল করো। তাপ বিকিরণের বৈশিষ্ট্য বস্তুর ধর্ম ও তাপমাত্রার উপর নির্ভর করবে। সে এই যে এই বিকিরণ যে করবে একটু পরে বলবো আমরা, ও বিকিরণটা বস্তুর ধর্ম ও তাপমাত্রার উপর নির্ভর করে, সেটা কতটুকু গরম হয়েছে তার উপরে নির্ভর করবে। একটি আদর্শ কৃষ্ণ বস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্যের তাপ শক্তি শোষণ করে, সব শোষণ করে নেয়। আদর্শ যদি হয় সবই শোষণ করে নেবে। ঠিক আছে, তা বলছে যথাযথ তাপমাত্রায় উত্তপ্ত করলে সকল তরঙ্গ দৈর্ঘ্যের তাপ শক্তি বিকিরণ করতে পারে। তা আমরা যদি তুমি উত্তপ্ত করো, বলছিলাম কি উত্তপ্ত যখন হয়ে যাবে সেটা কিন্তু বিকিরণ করা শুরু করবে, এবং বিকিরণ যে হবে সে সকল তরঙ্গ দৈর্ঘ্য, এই কথাটা ইম্পর্টেন্ট, যে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে বিকিরণ করবে। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরে আমরা কাজে লাগবে কথাটা। যে যখন তুমি একটা বস্তুকে, একটা এই যে বস্তু আছে খেয়াল করো, বস্তুকে তুমি আলো পড়ছে, তাহলে এই বস্তুটা কি রেডিয়েশন শোষণ করছে, আস্তে আস্তে উত্তপ্ত হবে। উত্তপ্ত হওয়ার পরে একসময় দেখা যাবে এটা আলো বিকিরণ করা শুরু করবে, বিকিরণ করা শুরু করবে, শক্তি বিকিরণ করবে। তখন ও শক্তিটা বিকিরণ করতেছে, ও সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করবে, সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোকেই সে বিকিরণ করবে। আচ্ছা, এবং বিকিরণ যদি করে তখন কী হবে সেটা আমরা দেখবো। আদর্শ কৃষ্ণ বস্তু উত্তম শোষক ও উত্তম বিকিরণ, এটা মনে রাখতে পারো আদর্শটা। আর একটা কথা বলছি কি, তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণ বস্তু হতে মোট বিকিরিত শক্তি বৃদ্ধি পায়। যদি এটা অনেক বেশি গরম হয় তাহলে শক্তি যে বিকৃত হবে, বেশি বেশি শক্তি বিকৃত হবে, সহজ কথা। বেশি গরম করলে বেশি শক্তি বিকৃত হবে। এবার এইটুকুর জন্য অনেক কাহিনী আছে, খেয়াল করো। আমি একটা তোমাকে সিনারিও দেখায়, কালো বস্তুর বিকিরণ। তুমি একটা কি করছো, একটা কৃষ্ণ বস্তু নিয়েছো, নিয়ে তুমি তাপ দিচ্ছ। এবার তুমি খেয়াল করবা, আমরা একটু আগে বলছি যখন তুমি এটার মধ্যে তাপ দিচ্ছ মানে কি, ও আসলে কি ওই রেডিয়েশনগুলো শোষণ করতেছে, উত্তপ্ত হবে। তা তুমি যখন দেখবা যে কামারের দোকানে যখন লোহাকে পোড়ায়, নাস্তিক বাজে এক মাথা লাল হয়ে টকটক করে ওঠে, দেখছো না, যেরকম আগুনে ঢুকায় রাখে কয়লার মধ্যে আগুন দিয়ে, দেখবো ওই অংশ কিন্তু লাল টকটকে হয়ে যায়। কেন লাল টকটকে হচ্ছে? কারণ সে রেডিয়েশন শোষণ করছে, উত্তপ্ত হয়েছে। এবার এই যে লাল যে তুমি দেখতে পাচ্ছ মানে কি, ও আসলে শক্তি বিকিরণ করা শুরু করছে। শক্তি বিকিরণ করার সময় সকল ধরনের তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করে না, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, লাল, সকল ধরনের তরঙ্গদৈর্ঘ্য সে বিকিরণ করে, কিন্তু দেখতে লাল হয়। ভাই একটু আগে আমি কথাটা বলছি, মনোযোগ দিয়ে শোনো, যে যখন তুমি ওই জিনিসটাকে হিট করছো, উত্তপ্ত হয়েছে, শক্তি বিকিরণ করবে, সে সকল ধরনের আলোয় বিকিরণ করবে, কিন্তু দেখতে তো পাচ্ছ লাল। তো তোমার কাছে মনে হচ্ছে কি লাল আলো বিকিরণ করতেছে? না, সকল আলোয় বিকিরণ করছে, কিন্তু লালটা সবচেয়ে বেশি করছে। আবার লালটা প্রকট প্রকট প্রচ্ছন্ন করছিল না, ওইরকম আর কি। লালটা হচ্ছে প্রকট আকার ধারণ করছে, লালটা বেশি বেশি বিকিরণ করতেছে। বাকি সবুজ, হলুদ, কমলার আলো মানে অন্য যেগুলো ছিল সেগুলো বিকিরণ করছে, এগুলো অল্প। সবচেয়ে বেশি করছে কোনটা? লাল। তার মানে তুমি যখন এই লোহাটাকে মনে করো তাপ দিচ্ছ, লাল টকটক হয়ে গেছে। যখন তুমি আরও তাপ দিবা, দেখবা যে কি একটু কমলা কমলা হয়ে যাবে। তুমি যখন সেটাকে আরও তাপ দিয়ে থাকবা, একসময় সবুজ হবে। তাপ দেখলে সবুজ হবে, এটা আমরা দেখি না, কারণ অনেক বেশি তাপ দিতে হয় আসলে, অনেক অনেক কেলভিন আসলে, যে তাপমাত্রা লিখি নাই আমি, খালি বলছি যে তাপ দিব আমরা, কিন্তু তাপটা কত অনেক বেশি আসলে, অনেক বেশি তাপ না দিলে তুমি আসলে এই সিনারিগুলো বুঝবা না। এখানে তাপমাত্রা কি, এখানে তাপমাত্রা আরও বেশি, এইখানকার তাপমাত্রা কি আরও বেশি, এইখানকার তাপমাত্রা কি আরও বেশি। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আমার এই স্টাইলটা, যে আমরা যে দ্বারা বুঝাইছি কি যে তাপমাত্রা কত আর কি, এটা আমরা এটা বুঝাইছি। হ্যাঁ, তাপটা যখন কম তখন এই কালার, তখন তাপমাত্রা আরও বাড়াইছে তখন এই কালার, আরও বাড়াইলে এই কালার, আরও বাড়াইলে সবুজ, আরও বাড়াইলে দেখা যাবে একটা এরকম নীলও হয়ে যাবে। খেয়াল করে একটা জিনিস, যখন তুমি কম তাপমাত্রা দিছো, কম তখন অল্প তাপমাত্রা লাল হয়েছে, আরও বেশি তাপমাত্রা করলে কি হয়েছে, এরকম এরকম কমলা হয়েছে, আরও বেশি তাপমাত্রা দিলে হলুদ হবে, আরও বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে ওই লোহাটা সবুজ কালার হয়ে যাবে। হ্যাঁ, আরও বেশি উত্তপ্ত করলে তুমি নীল দেখতে পাবা, এরকম দেখতে পাবো, বেগুনি দেখতে পাবা, অনেক বেশি তাপমাত্রা আসলে তুমি আসলে দিতে পারবা না। আর তুমি কি নর্মালি কখনো দেখছো যে কামারের দোকানে লোহা পোড়াচ্ছে, রড পোড়াচ্ছে, দেখতে সবুজ হয়ে গেছে? দেখো নাই, তুমি এগুলোই দেখছো, লাইক লাল হয় একটু এরকম কালার হয়ে যায়, এরকম দেখছো। কিন্তু ওই সবুজ নীল হইতে আরও অনেক বেশি তাপমাত্রা দেওয়া লাগবে, অনেক বেশি তাপমাত্রা দিতে পারো, তখন সে যখন আলো বিকিরণ করবে, সকল ধরনের আলোই বিকিরণ করবে, কিন্তু দেখা যাবে নীল বা সবুজ বেশি বেশি বিকিরণ করতেছে আর কি। এই হচ্ছে ঘটনাটা। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি দাঁড়ালো। এখান থেকে একটা সূত্র আসবে,
আমরা কি বলছি, যখন কোনো আমরা বস্তুকে আমরা উত্তপ্ত করব, সেই শক্তি শোষণ করবে, করে একসময় উত্তপ্ত হয়ে গিয়ে শক্তি বিকিরণ করা শুরু করবে। বিকিরণ করার সময় সে সকল ধরনের আলো বিকিরণ করবে, কিন্তু দেখা গেছে কি যে এই নির্দিষ্ট তাপমাত্রায় ও এই ধরনের আলো বেশি বিকিরণ করে। আরও তাপমাত্রা বাড়াইলে এই প্রকট কালারটা অন্যরকম হয়ে যায়। আরও বেশি তাপমাত্রা করলে সব আলোয় বিকিরণ হয়, কিন্তু এই কালারটা, নীল কালারটা প্রকট আকার ধারণ করে। একটা জিনিস তো খেয়াল করো, তুমি যত তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা যত বৃদ্ধি করছো, তুমি তাকাও, তাপমাত্রা যত বৃদ্ধি করছো, ওরা তো সব তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করছে, সকল তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করছে, কিন্তু একটা তরঙ্গদৈর্ঘ্য বেশি বিকিরণ করছে। এখানে লাল, এখানে কমলা, এখানে নীল, ওটাকে বলছে প্রকট তরঙ্গদৈর্ঘ্য। তাপমাত্রা যতই তুমি বাড়াচ্ছ, দেখো তো এই তরঙ্গদৈর্ঘ্যের মানটা কোন দিকে আসছে আস্তে আস্তে? তরঙ্গদৈর্ঘ্যের মানটা আস্তে পিছনের দিকে আসতেছে না, ল্যামডাটা। তুমি তাপমাত্রা যত বাড়াচ্ছ, তুমি তাপমাত্রা বাড়াইতে আসো, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি করতেছো তুমি। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তুমি খেয়াল করো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তুমি তাপমাত্রা বৃদ্ধি করতেছো আস্তে আস্তে। তাপমাত্রা বৃদ্ধি করার কারণে দেখো প্রকট কালারটা আসতেছে কোন দিকে আসতেছে? এই যে এইদিকে আসতেছে না, এইদিকে আসতেছে। এইদিকে আসতে মানে কি, এইদিকে তরঙ্গদৈর্ঘ্য তো কি কম। তার মানে তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবা, তখন এই যে প্রকট যেই তরঙ্গদৈর্ঘ্যটা দেখা যাবে, সকল তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করবে, কিন্তু দেখা যাবে যেটা, সেই তরঙ্গদৈর্ঘ্যের মানটা দেখো আস্তে আস্তে সেই প্রকট তরঙ্গদৈর্ঘ্যের জিনিসটা কিন্তু কমে যাচ্ছে, কমের দিকে আসতেছে, নীলের দিকে আসতেছে। তার মানে এই টি এর সাথে এই ল্যামডা এর সম্পর্কটা দেখো। ল্যামডা আমরা ম্যাক্স বলতে পারি। ল্যামডা ম্যাক্স কেন বলতে পারি আমরা? কারণ ওই যে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যেই সকল তরঙ্গদৈর্ঘ্য দেখা যাচ্ছে, কিন্তু যেটা বেশি দেখা যাবে ল্যামডা। এদের সম্পর্কটা কি? সম্পর্ক উল্টা, ব্যস্তানুপাতিক। তার মানে জিনিস এরকম, টি সমানুপাতিক হচ্ছে 1/λ। এবার এখানে একটা সমানুপাতিক ধ্রুবক যদি আমরা নিয়ে আসি, তাহলে জিনিসটা কী হবে? এই ল্যামডাটা ভাগ ছিল, এদিকে সে গুণ হবে, সমান সমান একটা সমানুপাতিক ধ্রুবক বি আসলো। এই যে একটা সূত্র লিখলাম যে টি ল্যামডা সমান সমান একটা ধ্রুবক বি, এইটাকে বলা হয় ভিন্স ধ্রুবক। এই বিটাকে বলা হয় ভিন্স ধ্রুবক। হ্যাঁ, ভিন্স কনস্ট্যান্ট, এটা বলি আমরা ভিন্স কনস্ট্যান্ট আর কি, কনস্ট্যান্ট মান আছে এটা। ভালো কথা। এই যে এইটাকে বলি আমরা ভিনের সূত্র, এইটাকে বলা হয় বিজ্ঞানী ভিন্স থিওরেম বা ভিন্স ল। হ্যাঁ, ভিন্স ল, এটাকে বলি আমরা ভিন্স ল। তাহলে ভিন্স এই জিনিসটা বলছে আর কি যে আচ্ছা, তুমি একটা বস্তু কিরকম উত্তপ্ত করবা, শক্তি বিকিরণ করবে, সব ধরনের বিকিরণ করবে, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা, একটা নির্দিষ্ট কালারকে সে বেশি দেখাবে। ওই কালারটা আবার তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়াইলে ওই কালারটা আস্তে আস্তে কী হবে? পিছনের দিকে আসবে, আস্তে আস্তে হলুদ থেকে সবুজ থেকে নীলের দিকে আসতে থাকবে। এটাই বুঝেছে সহজ কথা, ঠিক আছে? তো এটি কথা মনে রাখতে পারো, টি ল্যামডা সমান হচ্ছে আমাদের বি, ভিন্স কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। এটা ছিল সেই বস্তুর, কালো বস্তুর বিকিরণ। দেখছো, উত্তপ্ত করলে শক্তি শোষণ করছে, আবার সে আস্তে আস্তে পরে বিকিরণ করে কালার দেখাইছে। যে শক্তি বিকিরণ করলো, শক্তির মান কত, এটা আবার বের করছে আরেকজন বিজ্ঞানী। হ্যাঁ, তাকে বলি আমরা কি, স্টিফান বোলসম্যান ল, স্টিফানের সূত্র বলা হয় আর কি। স্টিফানের সূত্র এখন দেখবো আমরা, স্টিফানের সূত্র। এগুলো সব কিছু কিন্তু এমসিকিউর জন্য। হ্যাঁ, আর রিডিংয়ে প্যারা খাও না, আমি এমনভাবে বলে দিলাম, তুমি এইটুকু কথা খালি মনে রাখবা, তোমার কোনো কিছু পড়তে হবে না বই থেকে। স্টিফানের সূত্র বই থেকে পড়তে গেলে হ্যাঁ আল্লাহর রাস্তায় বুঝবাও না আর কি, এমনভাবে লিখছে বেটারা। তা আশা করি আমার কথাটুকু বুঝতে পারছো। যারা এই জিনিসগুলো আমি জানি অনেকেই স্কিপ করছো, বাদ দিছো, দরকার বাদ দেওয়ার মতোই, কারণ এখান থেকে তোমার রিটেন আসবে না, এমসিকিউ আসবে। তো এই এমসিকিউ যেন আসে, তুমি যদি একটা অ্যাটলিস্ট মিনিমাম তোমার ধারণা থাকে, ইনশাল্লাহ হয়ে গেছে। স্টিফানের সূত্রটা কি যে বলছিলাম, যে শক্তি বিকিরণ করবে, এই বিকিরিত শক্তির হারটা, স্টিফান কি বলছে, এই বিকিরিত শক্তিটা যে কী পরিমাণ শক্তি বিকিরিত করতেছে, এইটাও কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বেশি বেশি যদি হয়, শক্তিও বেশি নির্গত করবে, তাহলে শক্তিটা সমানুপাতিক সম্পর্ক। সূত্রটা হচ্ছে এরকম, যে এরকম সিগমা ইন্টু হচ্ছে এ ইন্টু T⁴ হচ্ছে শক্তির সূত্রটা। আর দেখো এখানে লেখা যেটা, যে P = E সিগমা A T⁴। একই কথা আসলে। এখানে ছিল শক্তি নির্গমনের হার। শক্তি নির্গমনের হার মানে তো ক্ষমতা, যে প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি নির্গত হচ্ছে। এখানে P দিয়ে লিখছে ক্ষমতা, পাওয়ার রেডিয়েটেড, কতটুকু পাওয়ার রেডিয়েশন করতেছে, বা আমরা বলছি শক্তি নির্গমনের হার, ই দিয়েও লেখে। আর ই মানে হচ্ছে দেখো একটা কনস্ট্যান্ট আমাদের, এটা কি, যে কৃষ্ণ বস্তুর জন্য হচ্ছে 1 হয়। আর এই সিগমা মানে এটা কি, এটা হচ্ছে আমাদের স্টিফান বোলসম্যান কনস্ট্যান্ট। এই মানটা মুখস্থ রাখতে পারো, 5.67। আমি লিখে দিচ্ছি এই সিগমার ভ্যালুটা, এটা মনে রাখবা একটু। এখানে সিগমা হচ্ছে স্টিফানের কনস্ট্যান্ট, মানটা কত, 5.67 × 10⁻⁸ আর কি। হ্যাঁ, মানটা মুখস্থ রাখতে পারো আর কি, লেখা আছে এখানে। ওকে, কনস্ট্যান্ট মান। আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, আর টি মানে হচ্ছে তাপমাত্রা।
তো এইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ বেসিক্যালি, এখান থেকে যেই কথা তোমার দরকার সেটা হচ্ছে এই সূত্রটা মনে রাখো বা এটা মনে রাখো, একই কথা। এখান থেকে স্পেশাল হচ্ছে এই কথাটা যে দেখো এই শক্তি যে নির্গত করতেছে সেটা তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক, শুধু সমানুপাতিক না, চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটা পরীক্ষা এমসিকিউতে আসে যে এই সমানুপাতিক T⁴ যে তুমি একটা বস্তুকে তুমি অনেক উত্তপ্ত করছো, শক্তি বিকিরণ করবে, যত বেশি উত্তপ্ত করবা সে তত বেশি শক্তি বিকিরণ করবে। এবং সম্পর্কটা কি সমানুপাতিক, পাওয়ারের সমানুপাতিক 4⁴। এই সমানুপাতিক T⁴ শক্তি নির্গমন করবে, সেটা নির্গত শক্তি তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। এভাবে আমাদের সূত্রটা, স্টিফানের সূত্র বলা হয় এটাকে, স্টিফান বোল্টজম্যান ল, স্টিফান বোল্টজম্যানের সূত্র বলা হয় এটাকে। ঠিক আছে, এত কথা মনে রাখবা। আর এই গ্রাফটা কি শুরুতে আমি এটা দেখাইছিলাম, তুমি একটু ভয় পেয়েছিলা। দেখো এটা কি বুঝাইছে, ওই যে বলছিলাম যে যত তুমি তাপমাত্রা বাড়াবা, দেখো দেখো এখানে যে দেখো এখানে দেখো এই কালারটা বেশি দেখা গেছে, মানে বেশি দেখা গেছে। আবার এই জায়গাটার মধ্যে সকল তরঙ্গদৈর্ঘ্য দেখা গেছে, কিন্তু দেখো এই তরঙ্গদৈর্ঘ্য পিকে। তো আবার দেখো আমি যখন আরও তাপমাত্রা বাড়াইছি তখন দেখা গেছে কি, দেখো এই তরঙ্গদৈর্ঘ্য পিকে। তো দেখো আগে এখানে লাল ছিল, পরে হলুদ, পরে নীল। দেখো তাপমাত্রা যত বাড়াইছো, দেখো এটা ছিল আমাদের কতর জন্য, 300 কেলভিনের জন্য, এটা 400 কেলভিনের জন্য, 600 কেলভিনের জন্য। তাপমাত্রা যত বাড়াইছো, দেখো এই যে এখানকার ঘটনাটা, তাপমাত্রা যত বাড়াইছো, আস্তে আস্তে বাড়াইছো, ওই ল্যামডাটা কি পিছনের দিকে আসছে না? এই দেখো ল্যামডাটা আস্তে আস্তে কি পিছনের দিকে আসছে, মানে দেখো ল্যামডাটা আস্তে আস্তে কমছে। দেখো হলুদ, সবুজ, নীল, এইটাই গ্রাফে একসাথে দেখালে এরকম দেখা যায়। দেখো 300-র জন্য লাল দেখছো, 300 না 3000, 4000-এর জন্য কি দেখছো, তুমি দেখছো মনে করো 4000-এর জন্য এই যে মনে করো হলুদ দেখছো, আর এই মনে করো 6000-এর জন্য মনে করো এই যে নীল দেখছো বা সাদা দেখছো। এরকম এটাকে একসাথে থাকলে এরকম দেখতে মনে হয়। তো আশা করি এটাও বুঝছো, এবার ভয়টা কেটে গেছে। ঠিক আছে, এই লাস্ট জিনিস আমাদের বাকি আছে, তারপর আমরা সিকিউ দেখবো, ডান, চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তো লাস্ট জিনিসটা কি, যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এটা আমরা সংক্ষেপে এক লাইনে বলে শেষ করবো। যে হাইজেনবার্গ কি বলছে, যে তুমি ভাই কোনো একটা নির্দিষ্ট কণার অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ভুলভাবে মাপতে পারবা না। তুমি একটা কণার মনে করো ইলেকট্রন ঘুরতেছে কক্ষপথে চারপাশে, ইলেকট্রনটার অবস্থান যদি খুব ভালো মতো মাপতে যাও, তুমি এর ভরবেগ ঠিক মতো বলতে পারবা না। ভরবেগ ঠিক মতো মাপতে গেলে তুমি অবস্থানটা নিশ্চিতভাবে বলতে পারবা না। তার মানে একটা অনিশ্চয়তা থাকবেই। এবং তিনি বলছেন এই অনিশ্চয়তা থাকবেই, এই অনিশ্চয়তার যে গুণফল, তিনি বলছেন যে এই যে এই ডেল এক্স দ্বারা বোঝায় অবস্থানের অনিশ্চয়তা, যে অবস্থান মাপতে কতটুকু ভুল হবে। ডেল পি দ্বারা বোঝায় ভরবেগের অনিশ্চয়তা। তো এই অবস্থান এবং এই ভরবেগের যে অনিশ্চয়তা হবে, এই অনিশ্চয়তার গুণফলটা হবে এরকম h/4π। বা তিনি প্রথমে বলছিলেন এটা, যে প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান, তিনি প্রথমে বলছিলেন এই কথাটা যে প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান বা তার চেয়ে বড়। তার মানে তুমি যে যদি একদম নির্ভুলভাবে মাপো, তাহলে তারপরে ভুল থাকবে, কতটুকু ভুল থাকবে, এই প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান ভুল থাকবে, মানে এতটুকু প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান নির্ভুলভাবে তুমি মাপতে পারো, মানে এতটুকু অনিশ্চয়তা থাকবেই। পরবর্তীতে একটু কারেকশন করলো, বলছে না জিনিসটা এরকম হবে না, জিনিসটা হবে এরকম, যে ডেল এক্স ইন্টু ডেল পি, অনিশ্চয়তার গুণফলটা কী হবে, যে এই স্কাট এর সমান বা তার চেয়ে বড়। পরবর্তী আরেকবার সংশোধন হয়েছে ফর্মুলাটা, তখন হয়ে আসছে হচ্ছে এইটা, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল যে এই স্কাট/2। এই স্কাট মানে আবার কি, এই স্কাট মানে আমরা শিখে আসি, এদিকে আসো, এই স্কাট মানে হচ্ছে এরকম h/2π। হ্যাঁ, এটাকে এই স্কাট বা এইচ বার বলা হয় আর কি। হ্যাঁ, এটা মনে রাখবো। ওকে, তাহলে আলটিমেটলি সূত্রটা কি দাঁড়াবে, আলটিমেটলি এখানে যেটা পাবো আমরা, এটা পাবো যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল কী হবে, এই স্কাট মানে h/2π, আর নিচে একটা 2 আছে, সব মিলে কত হবে 4π। তাহলে হচ্ছে এই মেইন ফর্মুলা, আসল ফর্মুলা এটা। তাহলে মনে রাখবো আমরা এটা। ঠিক আছে, তাহলে আলটিমেট ঘটনা কি, তুমি যদি অবস্থান ভালো মতো মাপতে চাও, ভরবেগ ভালো মতো মাপতে চাও, ভুল হবেই, অনিশ্চয়তা থাকবেই। সেই অনিশ্চয়তার গুণফলটা হবে h/4π এর সমান বা তার চেয়ে বড়। যেখানে h মানে প্ল্যাঙ্কের ধ্রুবক আর 4π তো চিনই। তো তুমি যেটা করবা, সর্বোচ্চ যেটা হয়, মানে সর্বোচ্চভাবে নির্ভুল যেটা, সেটা যদি পরীক্ষায় আসে তুমি এইটা দিয়ে অঙ্ক করবা। অঙ্ক করার সময় তুমি লিখবা কি, অঙ্ক করার সময় ডেল এক্স ডেল পি ইকুয়াল দিয়ে তুমি করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, তোমার ভুল তো অনেক বেশি হইতে পারে, কিন্তু সর্বনিম্ন যেই ভুলটা হবেই সেটা হচ্ছে ইকুয়াল। তুমি পরীক্ষায় আসলে ম্যাথ করার সময় তুমি এইটা ফলো করবা আর কি, সমান দিয়ে অঙ্ক করবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, ম্যাথ করার সময় ম্যাথ আসবে, ম্যাথ করার সময় তুমি এটা দিয়ে করতে পারবা। ম্যাথ করার সময় তুমি সমান ইউজ করো, এটা ইউজ করে অঙ্ক করতে পারবা, ইকুয়ালিটি করলে প্যারা নাই। ডেল এক্স মানে অবস্থানের অনিশ্চয়তা, ডেল পি মানে ভরবেগের অনিশ্চয়তা লিখে রাখো।
ডেল পি অনেক সময় না দেওয়া থাকে, তুমি কি লিখতে পারবা, ডেল পি মানে কি এরকম, ভরবেগ মানে কি, যে ভর ইন্টু বেগ, এম ডেল ভি বা ভি ইন্টু ডেল এম, এরকম লেখা যাবে আর কি। হ্যাঁ, এরকম এর কথা মাথায় রাখতে পারো, কাজে লাগবে। আর এই সূত্রটা সেম একইভাবে আবার লেখা যায়, এটা তো বলছে, কিন্তু এই জিনিসটাকে এইভাবেও লেখা যায় আর কি। হ্যাঁ, এই জিনিসটাকে লেখা যায় এটা দিয়ে, শক্তি দিয়েও লেখা যায়, ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দেন আর ইকুয়াল এইচ বাই 4 পাই। দেখা যায় এই সূত্রটা শক্তি এবং সময়ের ক্ষেত্রে সঠিক, শক্তি টি মানে সময়। আর আরেকটা জিনিসের ক্ষেত্রে সত্যি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ ইন্টু কৌণিক অবস্থান। এটা ছিল কি, ভরবেগ ইন্টু অবস্থান, আচ্ছা কৌণিক ভরবেগ কৌণিক অবস্থান, এদের বেলাও এই সূত্রটা সত্যি। এই কথাটাও তুমি মনে রাখবা, তার মানে এদের ক্ষেত্রেও এই জিনিসটা লেখা যায় আর কি। এটাও লেখা যাইতে পারে, এটা আমরা একটু শিখে রাখলাম এখান থেকে। এই হচ্ছে হলো কাহিনী, তো এই কথাটাকে মনে রাখো, ঠিক আছে। তো অঙ্ক লেখা থাকতে পারে অবস্থানের অনিশ্চয়তা এত, ভরবেগের অনিশ্চয়তা এত, এটা কত, বা এরকম এটা দেওয়া থাকবে, বলবো যে অবস্থানের অনিশ্চয়তা এত হলে ভরবেগের অনিশ্চয়তা কত, এই সকল মান বসাবা, এটা চলে আসবে। এমসিকিউতে আসলে আমরা দেখবো এমসিকিউর সময়। ডান ডান, শেষ। আমাদের যা যা থিওরি ছিল সবগুলো থিওরি আমরা দেখে পেলাম ইনশাল্লাহ। এখন আমরা জাস্ট কি করতে পারবো, আশা করি একদম, দেখো আমি কিন্তু একদম বেসিক থেকে বলছি, যতগুলো তোমার যা যা জানা লাগবে, যেখানে যা জানা লাগবে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি ইনশাল্লাহ। এরপরে তোমার আর কোনো প্যারাই থাকবে না এই চ্যাপ্টার নিয়ে, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। এখন আমাদের আসল সময় চলে আসছে ওয়ান শট কোশ্চেন। আমি কিন্তু চাইলে শুধুমাত্র এই ওয়ান শট কোশ্চেন দেখাই কিন্তু শেষ করে ফেলতাম, এতটুকু দেখাই দিতাম শেষ, তুমি সুন্দর মতো পারতা তোমার চ্যাপ্টারটা। আমি কিন্তু একদম বেসিকগুলো ধরে ধরে করাইছি, যেন তোমার কঠিন প্রশ্ন আসলে তুমি যেন মোকাবেলা করতে পারো, তুমি অ্যাপ্রোচগুলো যেন তুমি নিতে পারো পরীক্ষার সময়। কারণ সবসময় কিন্তু হুবহু প্রশ্ন আসে না পরীক্ষা, বারবারই বলি, সবসময় কিন্তু হুবহু প্রশ্ন আসে না, সকল বোর্ডে আসবে না, ম্যাক্সিমাম বোর্ডে আসবে, কিন্তু কোনো দু একটা বোর্ডে কিন্তু বিটলামি করবে। ওই বিটলামি তুমি যেন ট্যাকেল করতে পারো, তুমি যেন বিটলামিটা করতে পারো একটু, এই জন্য তোমার কিন্তু ওই কথাগুলো জানা থাকা লাগবে। আশা করি কথাগুলো আমরা সব জানছি, এবার যেভাবেই যায় আসুক প্যারা নেই। এই হচ্ছে ওয়ান শট কোশ্চেন। 10টার মতো প্রশ্ন আছে, কিছু গ কিছু ঘ, এই 3-4টা প্রশ্ন ঘয় আসলে দেখো, কারণ গ সবগুলো সহজ, এগুলো করলে মোটামুটি টান পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি ওয়ান শট কোশ্চেনের মধ্যে, যে গ্রাফ দিয়ে থাকে বলছিলাম না, গ্রাফেগুলো দেখাই দিছি, গ্রাফগুলো থাকে, ওকে। তো চলো আমরা দেখি, এখানে আমরা সলিউশন শুরু করি। ওকে, প্রথমে একদম ওয়ান শট কোশ্চেন আমরা প্রথমে শুরু করছি আমরা সলিউশনের মধ্যে। এই দেখো প্রথম পেজ। তো আসো আমরা একদম প্রথমেই থেকেই শুরু করি, তাহলে আমাদের চ্যাপ্টার তো শেষ হয়ে গেল। ভাইয়া বলো তো, এটা কোনো কথা, শেষ করে ফেললাম আমরা। কি বলছে, বলছে বি পাতের সূচন কম্পাঙ্ক কত, গ নাম্বার বলছে যে এখানে আমাদের বিপাত কোনটা, এখানে তো বিপাত আছে তাই না, তো এখানে তো বিপাত নাই, 2 নম্বর চিত্র, এখানে বলছে বিপাত, ধরলাম এখান থেকে বের করতে বলছে। কি দেওয়া বলছে, এখানে আলো পড়ছে কত, 2550 তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়ছে, এখানে ভোল্ট দেওয়া 3, কি বলছে একটা জিনিস খেয়াল করবা, চিত্র আলো থাকলে খেয়াল করবা, যেই পাতে আলো পড়তেছে ওই পাতটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, দেখো সে এই পাতটা কিন্তু এখানে দেখছো পজিটিভ, এই পাতটা কিন্তু এখানে পজিটিভ আছে আবার, হ্যাঁ। আর এই পাতটা কি এখানে ছোটো, তবে এটা কিন্তু নেগেটিভ, ইলেকট্রন কিন্তু যাইতে কিন্তু একটা বাধা পাবে, যেহেতু বাধা পাইছে মানে নির্ঘাত এরকম কিছু বলবে, যে কিভাবে থামানো যায়, হাবি যাবে, এরকম কিছু একটা বলবে, তো সেটা নিয়ে আমরা দেখবো। তো খেয়াল করো সেটা নিয়ে কীভাবে কি দেখা যায়, তো ভালো কথা, আমরা খেয়াল করছি না এরকম কিছু একটা আছে, তুমি অ্যাটলিস্ট খেয়াল করছো, আগে তো তাকাইতে না এইদিকে, এখন তাকাবো, এখন থেকে তাকা দেখলাম, পরে যা চাওয়ার চাবে, আমি তো এগুলো বুঝছি, 2 নাম্বার কেজের জিনিস, তো ভালো, প্যারা নাই, নিবিত বিভব, প্যারা নাই। বের করতে বলছে কি, বলছে বিপাতের সূচন কম্পাঙ্ক কত, তো ভালো, সূচন কম্পাঙ্ক বের করতে বলছে, দেখো লেখা আছে বিপাতের কার্যাপেক্ষক, লিখে দিচ্ছি আমি, লেখাই তো আমাদের আছে এখানে, তো লেখা আছে কি আমাদের বিপাতের, এটা লেখা আছে বিপাতের কার্যাপেক্ষক, বিপাতের কার্যাপেক্ষকের মানটা কত, 2.2, তো লেখা আছে কত, 2.2 ইলেকট্রন ভোল্ট, ভালো। এখন জিজ্ঞেস করছে সূচন কম্পাঙ্ক কত, তাহলে আমরা কি জানি, আমরা জানতাম যে কার্যাপেক্ষক ডাব্লিউ নট সমান সমান এইচ এফ নট, সূচন কম্পাঙ্ক মানে কি, এফ নট বের করতে বলছে, এফ নট সমান কি হবে, ডাব্লিউ নট বাই এইচ, তাহলে এফ নট সমান সমান কি হবে, এফ নট সমান সমান হবে ডাব্লিউ নট বাই এইচ, এবার ডাব্লিউ নটের মানটা কত, সেটা হচ্ছে 2.2, তাহলে 2.2, কিন্তু ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, বলছিলাম জুল বানাইতে হবে, তো জুল বানানোর জন্য কি করবা, এই যে শিখেছিলাম তোমাকে, জুল বানাইতে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দেবো, 1.6 × 10⁻⁹ ইন্টু মাইনাস 19 ইন্টু মাইনাস 19, আর নিচে এইচ আছে, এইচের মানটা সব বসাই দিই আমরা, এইচের মানটা তো মুখস্থ, 6.627 বা 6.63 ইন্টু 10⁻⁻ কত, -34 আর কি, এটুকু তুমি যদি ভাগ করে দাও একটা মান পেয়ে যাবা, সূচন কম্পাঙ্ক হচ্ছে এত, সূচন কম্পাঙ্ক হচ্ছে এত, একটা ভাগ করেই দেখে এটা হলো আমাদের আসবে কত, বেসিক্যালি যে 2.2
ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, ভাগ দিয়ে দিলাম আমরা 6.63 ইন্টু 10⁻⁻34। সো 5.3 10⁻14। ওকে, তাহলে লিখতেছি আমরা এই মানটা আসছে কত 5.3 ইন্টু 10⁻14 একক কী হবে হার্জ। শেষ, একদম সব কিছু লিখে করে দিলাম অঙ্কটা। এটা গ নম্বরের জন্য খুবই সহজ অঙ্ক, ডান, শেষ। সূচনা কম্পাঙ্ক বলছিল, আমি করে ফেলছি। পরটা যায়, পরটা কি বলছে দেখি আমরা। দেখো এখানে 2 নাম্বারটা দেখবো আমরা। 2 নাম্বারটা কি বলছে, যে 2 গ আমাদের কি বলছে, 2 কত বলছে, বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত। সেম, তোমার তো পরীক্ষায় এটা না চেয়ে পরীক্ষা এটা চাইতে পারতো, সূচন কম্পাঙ্ক না দিয়ে বলতে পারো সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আবারও সেম কাহিনী, তুমি লিখবা যে হচ্ছে কি, যে বি পাতের কার্যাপেক্ষক। তাহলে আমি এই লাইনটাকে কপি করে নিচ্ছি, এই পাতটাকে, এই পেজটাকে কপি করে নিই। ওকে, খেয়াল করো কি বলছে। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, ডাব্লিউ নট সমান সমান, তখন আমি সব মুছে দিচ্ছি এগুলো। ওকে, এর তো লিখবাই যে বিপাতের কার্যাপেক্ষক এত, সুতরাং ডাব্লিউ নট সমান আমরা কি জানি। এবার লিখবা তুমি ডাব্লিউ নটের সূত্র কি ছিল। এই ডাব্লিউ নটের সূত্র ছিল এরকম, যে CH বাই ল্যামডা নট। সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, এটা শিখে আসছিলাম আমরা। তো ল্যামডা নট বের করতে হবে। তো ল্যামডা নটটা কী হবে, এই ল্যামডা নটটা হবে হচ্ছে এরকম, ল্যামডা নটটা হবে হচ্ছে যে CH বাই হচ্ছে ডাব্লিউ নট, CH বাই ডাব্লিউ নট। এখানে ল্যামডা নটের মানটা কত হবে, ল্যামডা নটের মানটা হবে সেরকম, মানটা বসাই দিয়ে আসো। সি এর মান কত, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8। এইচ এর মানটা কত 6.63 ইন্টু 10⁻34। আর ডাব্লিউ নটের মানটা কত, যে 2.2 বলছিল, তাহলে বসাই দিব আমরা 2.2। আর তারপর 2.2 আর হচ্ছে আমাদের কত গুণ করবো আমরা, কত 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে, তাহলে জুলে চলে আসবে এসা একক। এখন এটা তোমাকে গুণ ভাগ করতে হবে, গুণ ভাগ করে দেখতে হবে এই ল্যামডাটার মানটা কত আসে। তো গুণ ভাগটা করতেই পারবা, আমি আর সময় নষ্ট করতেছি না, এটা চলে আসবে। একক কী হবে, এত মিটার, তরঙ্গ দৈর্ঘ্য একক মিটার হবে, কারণ কি এসা একক বের করছি আমি। ডান। হ্যাঁ, এটা আমাদের কত ছিল আসলে, 2 এর গ ছিল আমাদের আসলে এখানে, ঠিক আছে, 2 এর গ ছিল। তো এটা আমরা ডান করে ফেললাম। তাহলে এই পাশে ছিল আমাদের 1 এর গ, 2 এর গ। ওকে, এরপর আসলে 2 নাম্বারটা বুঝলাম আমরা। 2 নাম্বার পরে আমরা 3 নাম্বার দেখি। বলছে বি পাত থেকে নিঃসৃত ইলেকট্রনে জিজ্ঞেস করছে আমাকে কি এখানে, যে বি পাত থেকে, বলছে বি পাত থেকে এখানে আমরা বের করবো তাহলে 3 নাম্বারটা আর কি, বি পাত থেকে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত। তোমাকে পরীক্ষায় এগুলা দিয়ে বলতে পারতো এখান থেকে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। তোমার কীভাবে করতাম, তখন লিখতাম এভাবে, কী কী দেওয়া আছে লিখে নিই। দেখো কার্যাপেক্ষক লেখা আছে, এখানে দেওয়া আছে কত, কার্যাপেক্ষক 2.2 ইলেকট্রন ভোল্ট। কী শিখেছিলাম, ইলেকট্রন ভোল্টকে জুল বানাবা কেমনে, 2.2 এর সাথে গুণ দিবা 1.6 ইন্টু 10⁻⁻19। হ্যাঁ, হচ্ছে ডাব্লিউ নট। তারপর খেয়াল করো যে এখানে আর কি দেওয়া আছে, ওই যে ল্যামডা দেওয়া আছে। ওকে, ভালো, ল্যামডা দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি ইকে ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি। হ্যাঁ, ইকে ম্যাক্স বা ইকে একই কথা আর কি, আগেও বলছে এই জিনিসটা একই কথা। তখন তুমি লিখবা কি, আমরা কি জানি সেটা তুমি লিখবা। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এই যে ই সমান সমান, আমরা যে শিখছিলাম ডাব্লিউ নট যোগ কি শিখছিলাম আমরা, কত ইকে, ই সমান সমান ডাব্লিউ নট যোগ হচ্ছে ইকে। এরপরে আমরা কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো হচ্ছে এখানে ই সমান ডাব্লিউ নট যোগ ইকে। তাহলে এখান থেকে বের করতে পারবো সর্বোচ্চ গতিশক্তি। তাহলে আমি লিখবো ই কে ম্যাক্স, এই মানটা কত হবে, বিয়োগ হবে যে ই মাইনাস ডাব্লিউ নট, সহজ হিসাব। এখন ই এর মান কত, এর মতো দেওয়া নাই, কিন্তু লেখা আছে কত, এত ল্যামডা নিয়ে আসছে। তাহলে ই এর পরিবর্তে কি লিখবো আমরা, এটা শিখেছিলাম যে দেওয়া না থাকলে লিখবো কি আমরা, যে এটা দেওয়া আছে সেটা দিয়ে মান বের করবো, CH বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট সরাসরি দেওয়া আছে কত, এই যে এটা। তো আমরা সব পড়লে মান বসাই, আমাদের ইকেটা গেল আর কি এখান থেকে, ইকে। তাহলে এখান থেকে যদি ইকেটা লিখি তাহলে কি আসবে, CH বাই ল্যামডা। সি এর মানটা কত, সি এর মানটা হচ্ছে 3 ইন্টু 10⁸, আর এইচ এর মানটা কত 6.63 ইন্টু 10⁻⁻34। ল্যামডা মানটা লেখা ছিল ওই দেখো 2550 অ্যাংস্ট্রম, সেটা বসাবো আমরা 2550 অ্যাংস্ট্রম। 10⁻⁻ কত, 10 গেল আমাদের এইটুকু গেল। ওকে, ভালো কথা, এইটুকু বের করলাম। মাইনাস ডাব্লিউ এর মানটা তো এই যে
পাইছিলাম, বসাই দিব 2.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 শেষ। এই হিসাবটুকু তুমি করবা এখন। এইটাই কিন্তু তোমার আলটিমেট কি হবে, গতিশক্তি। এখানে একটা মান পাবা, এই যেটা বক্স করে দিলাম আমি, এটা কিন্তু অ্যান্সার। এই হিসাব তো করতেই পারবা, ক্যালকুলেটর দিয়ে তুলে দিবা, গুণ করে দিবা, বিয়োগ করে দিবা, শেষ। আর যারা এরকম কালো ক্যালকুলেটর ইউজ করো, যেটা পিচ্চিটা, তোমরা যেটা করবা কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিয়ে আস্তে ধীরে এইটুকু গুণ ব্র্যাকেট দিয়ে করবা, ব্র্যাকেট দিয়ে আবার ভাগ করবা এইটুকু, শেষ। লিখবা মাইনাস আবার করবা, এটা সাবধানে করে, কারণ এটা কিন্তু একবারে তুলে দিলে ওর কিন্তু মাথা নষ্ট। হ্যাঁ, তোমাদের মতো অবস্থা, ওর মাথা নষ্ট, উল্টাপাল্টা মান দিবে। আচ্ছা, আর যাদের ওই যে শ্যামলা কালার ওই যে 991 আছে, তারা একদম ধুমায় তুলে দিবা, একদম অ্যান্সার চলে আসবে। ওকে ফাইন। তো এটা বুঝলাম আমরা, গতিশক্তি একক কে আসবে, জুল। ডান, বুঝলাম। তাহলে এখান থেকে আমরা ঘ নাম্বার করবো, কারণ পরীক্ষায় এইটা না চাই বলতে পারতো যে বলতো বিপাত থেকে নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত, ভালো করে খেয়াল করবা। এখানে অনেকেই ভুল করে, এই গতি দেখে, এই প্রথমের গতি দেখে অনেকে গতি শক্তি বের করে ফেলে। না, পুরোটা পড়ো ভাইয়া, গতি বেগ, তার মানে বেগ চাইছে, এখানে ভি চাইছে, গতি শক্তি তার মানে এখানে ইকে চাইছে। একটু ভালো করে পড়বা, অনেক তাড়াহুড়া করার কারণে দেখতে ভুল হয়, তো আমি জানি দেখতে ভুল হয়, তো একটু মনোযোগ দিয়ে দেখবা যেন পরীক্ষায় ভুলটা না করো। হ্যাঁ, ওকে ফাইন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট দ্রুত করার জন্য। ডান। তাহলে আমরা এখানে কী করবো দেখো, আমরা সেই চেঞ্জ করে দিলাম নাম্বারটা, যখন 4 নাম্বার করতেছি, আমাকে বের করতে বলছে কি, সর্বোচ্চ কি বের করো, যে গতিবেগ বের করো, সর্বোচ্চ গতিবেগ বের করো। 4 নাম্বারটা করতেছি, তো আমি ফার্স্ট আগে এটা করবোই। হ্যাঁ, এখানে আমাদের কি চাইছে, এখানে আমাদের বেসিক্যালি চাই নাই, গতিবেগ চাইছে, ভি ম্যাক্স চাইছে, বলছে এখান থেকে ভি ম্যাক্স কত। তো গতিশক্তি বের করলে যে তুমি গতিবেগ বের করতে পারবা, এইটুকু তুমি আগে করে নিবা, এটুকু। তারপর তুমি লিখবা এইটুকু অঙ্ক, তুমি এই সাইড লিখবা। ওকে ফাইন, ঠিক আছে। এই সাইডে তুমি কি লিখবা, লিখবা হচ্ছে এখন। তুমি লিখবা যে এখন আমরা আবার কি জানি, এটা লিখবা। এখন আমরা এটা জানতাম যে গতিশক্তি সমান সমান কি জানতাম আমরা, যে হাফ এম ভি স্কোয়ার। এই ভি এর মান তোমাকে বের করতে হবে। ভি সমান সমান কি হবে, ভি সমান সমান হবে সেরকম রুট ওভার যে 2 ইন্টু ইকে ভাগ কত হবে, এম, শেষ। এই যে তুমি কিন্তু ভি ম্যাক্সটা পাই গেল, এটাই কিন্তু সর্বোচ্চ গতিবেগ বা সর্বোচ্চ গতিশক্তি বসাই, সর্বোচ্চ গতিবেগ, শেষ। এম এর মানটা কত বসাবে, এম নিয়ে টেনশন নাই, ইলেকট্রনের ভর। এম মানে কত বসাবে এখানে, এমটা হচ্ছে কত, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 এত কেজি। তো পরীক্ষায় তোমার এইটা না আসে এটাও বলতে পারতো, এবং বলছে গ নম্বরগুলো তুমি ঘাটাঘাটি করবা, দেখবে দেখো অঙ্ক আসছে। এটা আসলে কীভাবে কী করবা সব তোমাকে বলে দিলাম। হ্যাঁ, তোমাদের আরও 2টা আছে বেসিক্যালি এখানে, 5 এবং 6 গ নম্বরের জন্য। তো আশা করি এইটাও ক্লিয়ার হয়ে গেল। কী করতে হবে, অ্যান্সার কিন্তু এইটা না, অ্যান্সার কিন্তু এইখানে এসে অ্যান্সার হবে, বুঝতে পারলাম। গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ, এবং একক কী হবে, মিটার পার সেকেন্ড, নর্মাল বেগের। ডান। এবার আমরা দেখবো হচ্ছে কয় নাম্বারটা, 5 নাম্বারটা, 5 এবং 6। হ্যাঁ, 5 এবং 6 জন্য আমরা এরকম রাখছি যে এরকম দেওয়া থাকতে পারে, থাকলে কী হবে গ্রাফে, যেমন 6 নাম্বারটায় গ্রাফেরটা আসছে আর কি, তো এই জন্য এটাতে দেখাইছি। তাহলে 5 নাম্বারটা আমরা করে আসো। 5 নাম্বারটা আমাদের কী বলছে, 5 আমাদের বলছে 5-এর গ। 5-এর গতে বলছে যে কোনো ধাতুর উপরে এত কম্পাঙ্কের আলো পড়ছে, মনে হয়, ঠিক আছে, যে কোনো ধাতুর উপর 7.14 × 16 কম্পাঙ্কের আলো উপরিপাতিত হলে নিবৃত বিভব এত হয়। এখন জিজ্ঞেস করছে তাহলে সূচন কম্পাঙ্ক কত, হেঁটে বের করো, যে কি দেওয়া, কম্পাঙ্কের আলো আবর্তিত হয়েছে, নিবৃত বিভব এত হয়েছে, নিবৃত বিভব দেওয়া। এখন জিজ্ঞেস করছে তাহলে সূচন কম্পাঙ্ক কত, তো কীভাবে করবো আমরা, তুমি লিখবা যে আমরা জানি কি দেওয়া আছে, লিখে নেওয়া, কোনো ধাতুর উপরে এত কম্পাঙ্কের আলো আপতিত যদি হয়, কত কম্পাঙ্ক, 7.14 ইন্টু 10⁻16 হার্জ, এবং নিবৃত বিভব কত হয়েছে এখানে, নিবৃত বিভব মানে কি, ভি নট বিভব, ভি নটের মানটা কত, 0.65 ভোল্ট। সূচন কম্পাঙ্ক কত, তাহলে এফ নট জিজ্ঞেস করছে আর কি, এফ নট জিজ্ঞেস করছে। ওকে, তারপরে বলছি সর্বোচ্চ গতিবেগ কত, সেটাও বের করতে বলছে। তো আমরা ফার্স্টে একটা করি। এখন আমরা যেটা জানতাম সেই লাইন থেকে শুরু করি, আমরা না পারলে একদম ভেঙে ভেঙে শুরু করবো। আমরা জানি আমরা কি জানতাম বলো, তোমরা জানতাম হচ্ছে এই জিনিসটা, যে জানতাম হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি যে আমরা জানতাম E = W0 যোগ হচ্ছে কত, ইকে। ওকে, এইবার তুমি ই এর জায়গায় কি লিখবা, তোমার এফ দেওয়া আছে, তাহলে এফ লিখবা, এইচ এফ লিখবা, এই এর জায়গায় লিখবা এইচ এফ।
ডাব্লিউ নটের এফ নট বের করতে বলছে, তাহলে তুমি ডাব্লিউ নটটাকে লিখবা এইচ এফ নট দিয়ে। ইকে এর মান দেওয়া নাই কিন্তু ভি নট দেওয়া আছে, শিখছিলাম ইকে এর পরিবর্তে কি লেখা যায়, ই ভি নট লেখা যায়, শেষ। এখন তোমার কাজ তো সহজ, এফ নট বের করতে বলছে, আসো খুবই সহজ। এফ নট সমান কী হবে তাহলে, এফ নট সমান হবে এটাকে তুমি এদিকে বিয়োগ করে দাও, যে এইচ এফ মাইনাস ই ভি নট, তাহলে এই এইচ দেওয়ার পরে কী হবে, ভাগ হয়ে যাবে, এই চলে আসলো। এখন মান বসাই দাও, ইজি। কী করবো এখন, এই যে মানটা বসাই দাও, জাস্ট এইচ এর মান এই সব কিছু মান বসাই দাও। ছোটো করে লিখে দিচ্ছি 6 পয়েন্ট, ছোটো করে বসাই দিচ্ছি, মান বসে তুমি যদিও পারবা। মানে কত, 6.63 ইন্টু 10⁻³ 34। এফ এর মানটা কত, এফ এর মানটা হচ্ছে ওই দেখো 7.14 ইন্টু 10⁻16। আর মাইনাস আছে, মাইনাস আকারে আছে কি দেখো, এই যে মাইনাস ই ভি নট, ই মানে তো ইলেকট্রনের চার্জ, আর ভি মানে কত, ওই দেখো 0.65 ভোল্ট। হ্যাঁ, তাহলে গুণ লিখে দিই 0.65। ই এর মানটা আমি লিখলাম না, ই এর মানটা তো বুঝছোই, ই মানে কি ইলেকট্রনের চার্জ, আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, এখানে জায়গা নাই। এর মানটা কত, 1.6 ইন্টু 10⁻19। এত কি ইলেকট্রনের চার্জ ছিল, কুলম্ব, ঠিক আছে। তো ই তুমি লেখা রেখো না, তুমি এখানে মানটা বসাই দিবা, বুঝো, এটুকু তো বুঝো, বুদ্ধি আছে। এস এর মান কত, সেম 6.63 ইন্টু 10⁻34। তাহলে তুমি আগে এইটুকু হিসাব করবা, পরে ওইটুকু হিসাব করবা, পরে বিয়োগ করবা আর কি, আর নিচে এটাতে ভাগ করবা, তাহলে তুমি পাওয়া যাবে এখান থেকে এফ নট। এফ নটের মানটা হচ্ছে এই যে এত, এখন কী হবে, এত হাস, শেষ। একইভাবে জিজ্ঞেস করছে আরেকটা, এটার সাথে অ্যাড করে দিয়ে বলছে সর্বোচ্চ গতিবেগ কত। তো এটা তুমি বের করতে পারছো, সমস্যা নেই। সর্বোচ্চ গতিবেগ তুমি লিখবা যে সর্বোচ্চ গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ তাহলে কি, যেরকম সর্বোচ্চ গতিবেগ ই কে ম্যাক্স, তাহলে এটার পরে লিখতে পারি আমরা ই ভি নট, তাই না, কারণ আমরা তো জানি যে আসলে এখানে ভি নট দেওয়া আছে। ই এর মানটা বসাই দিচ্ছি আমরা 1.6 -19, আর ভি নট কত, 0.65 ভোল্ট। এইটুকু বসালে পাওয়া যাবে তুমি সর্বোচ্চ গতিবেগ। গতিবেগ না গতিশক্তি ছিল, সরি সর্বোচ্চ গতিবেগ চাইছিল। তাহলে আমরা গতিশক্তি বের করবো আগে, ওকে। অ্যান্সার না আমাদের, এটা অ্যান্সার হবে না, এটুকু বের করছি আমরা। এইটুকুর পরিবর্তে আবার কী লেখা যায় বলতো, এই গতিশক্তির পরিবর্তে লেখা যায় আবার কত, হাফ এম ভি স্কোয়ার। আর এখানে একটা মান তোমার চলে আসছে, এখানে একটা মান আসছে, এখান থেকে তুমি কী করবা, এই যে ভি বের করবা। তো আমি সাইডে করে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ, তাই বাকিটুকু সাইডে করতেছি। তখন তুমি লিখবে এখানে গতিবেগ ভি ইকুয়াল টু, যেখানে 2 ইন্টু এখানে যে বক্সটা আসছে সেটা ভাগ হচ্ছে এম, আর উপরে কত, রুট ওভার। বা আমরা কিন্তু সরাসরি শিখছিলাম যে কী করা যায়, যে 2 EV/m, তাই না, এটা দিয়েও তুমি করতে পারতো আর কি। তুমি এখানে এই বক্সের জায়গায় কী লিখছি বেসিক্যালি আমরা, আসলে এই বক্সের জায়গায় 2 EV নট না, তুমি কিন্তু আসলে এইভাবেও লিখতে পারতো আর কি, মান বের করে করতে পারতো, বা এক লাইনেও মান বসাইতে পারতো, 2 EV নট/m, এটা কিন্তু সূত্র শিখছিলাম আমরা, তাই না, এভাবে করতে পারতো। এইখানে EV নটের যে মানটা সেটাই তো এখানে তুমি বসাই দেবা গিয়ে, শেষ। বা এখানে সরাসরি লিখতে পারো, এটা দিয়ে অ্যান্সার, এটা দিয়ে একটা করাই দিলাম। আশা করি ডান, বুঝতে পারছো, ওকে। তাহলে এখান থেকে গেল এখানকার কয় নাম্বার অঙ্কটা, 5 নাম্বারটা। লাস্ট বাকি আছে এখানকার আমাদের হচ্ছে 6 নাম্বারটা। দেখো 6টা গ্রাফ থেকে মনে হয়, তো গ্রাফেরটা আমরা দেখি। কি বলছে, যে উদ্দীপকের দ্বিতীয় চিত্র যেটা আমাদের আছে, উদ্দীপকের দ্বিতীয় চিত্র, সেই উদ্দীপকের দ্বিতীয় চিত্রে বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি কত। ওকে ফাইন, এই যে বি বিন্দু দিয়েছে আমাকে, বলছে এই যে একটা বি বিন্দু, এই বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি কত, এই যে একটা বি বিন্দু দিচ্ছে আমাকে, বলছে এই বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি কত। ওকে, কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে এই বি বিন্দুতে আমার একটা জিনিস দেওয়া আছে কি, এখানে এফটা দেওয়া আছে, এই যে এফটা দেওয়া আছে, হ্যাঁ এফটা দেওয়া আছে। এবং এফ মনে আছে, গ্রাফ যেখান থেকে শুরু হয় এখানে, এটাকে কি বলতো, এফ নট। দেখো মনে পড়ে কিনা এবার জিনিসগুলো, গ্রাফগুলো, এটা ছিল এফ, এবার এই বরাবর সবই এফ, এটা এফ নট, এটা এফ, এটা এফ, এটাও এফ, কিন্তু চাই না বি বিন্দু বলছে, তাহলে এটা আমাদের এফ হবে, তাহলে এটা এফ নট, এটা সবার জন্য এফ নট, এটা এফ নট, আর এটা হচ্ছে এফ, বুঝে গেল। আর তোমাকে বের করতে বলছে কি, যে এইখানে এই বিন্দু তোকে বের করতে বলছে, বলছে এইখানকার এই বরাবর যে সর্বোচ্চ গতিশক্তি, এই গতিশক্তিটা কত বের করো। তাহলে ইকে ম্যাক্স বের করতে বলছে। আসো আমরা শুরু করি, কোনো নতুন কিছু লাগবে না, খালি গ্রাফ থেকে এটুকু বুঝছো এনাফ। এখন তুমি লিখবা আমরা জানি, তুমি কি জানো সেটা তুমি লিখে ফেলো, সূত্র তো একটাই জানি আমরা, লিখবা আমরা জানি ই সমান সমান, এটা জানতাম, ডাব্লিউ নট যোগ ইকে।
ইকে বের করতে বসে প্রথম কথা হলে ইকে ইকুয়াল টু কি লেখা যাবে সেটা তুমি লেখো। ইকে সমান লেখা যাবে তাহলে ডাব্লিউ নটটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এরকম ই মাইনাস ডাব্লিউ নট। এখন দেখো তোমার কোনো টেনশন নাই, সর্বোচ্চ গতি শক্তি না গতিবেগ, গতির শক্তি, গতির শক্তি, তাহলে ইকেই বের করবো আমরা। এর পরিবর্তে কি লেখা যাবে, এফ লেখা আছে তাহলে এইচ এফ লিখবো, মাইনাস ডাব্লিউ নটের পরিবর্তে কি লিখবো, এইচ এফ নট। দেখো তো ভাইয়া সকল মান দেওয়া আছে কিনা, সকল মানই দেওয়া আছে, কোনো টেনশন নাই। এসটা কমন নিতে পারতে চাইলে কোনো সমস্যা নেই, এসটা কমন নিয়ে ফেললে কি আসবে, এফ মাইনাস এফ নট, তাহলে মান বসাতে একটু ইজি হবে, বা কমন না নিলেও চলবে, প্যারা নাই, মান বসাই দাও, শেষ। 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 34, মাইনাস 34। এফ এর মানটা কত, ওই যে লেখা আছে এফ 6 ইন্টু 10 টু দি পাওয়ার 15, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এই জন্যই গ্রাফটা দেখাইছিলাম ভালো করে, যেন তুমি বুঝতে পারো যে কোন ভ্যালুটা কি কি বোঝায়। 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত, কতটা 15 না 13, আচ্ছা ধরে নিলাম যে 15, হ্যাঁ ধরে নিলাম যে 15 লেখা আছে, ওকে ফাইন, 15 ধরে নিয়ে করে নিলাম আর কি। তো এই যে পেয়ে গেলা গতিশক্তি হচ্ছে এত, গতিশক্তি হচ্ছে এত। ওকে, এবার গ্রাফটা কার, গ্রাফটা হচ্ছে ই ম্যাক্স আর হচ্ছে এফ এর। তাহলে এই গ্রাফে আরও কি কি পড়ছিল রিভিউ করে আসো। এই গ্রাফের ঢাল কত ছিল, এই গ্রাফের ঢাল ছিল হচ্ছে কত, এইচ, মনে পড়ে, গ্রাফের ঢাল ছিল কিন্তু এইচ, বা আমরা কি লিখতে পারতাম যে ট্যান থিটা হচ্ছে ঢাল, তাহলে ট্যান থিটা সমান সমান এইচ। যদি বলতো এই কোণ বের করো, তাও তুমি বের করতাম, ট্যান থিটা সমান সমান এইচ দিয়ে কোণটা বের করতে পারতাম। আর একটা জিনিস পড়ছিলাম, মনে করে দেখো এরকম ছিল জিনিসটা, এখানে মিশায়া দিতে তোমাকে বলতো কি যে এই বিন্দুর এইটুকুর দূরত্ব বের করো, এইটুকু কত আসলে, তাও বের করতে পারতো। তুমি শিখছিলে কি, এইটুকুর মান বেসিক্যালি কত ছিল, এইচ এফ নট ছিল, এইটুকু মান ছিল কত, এইচ এফ নট। তো এইচ এফ নট বের করে বলতো এইটুকুর মান হচ্ছে এত, যদি চাইতো বের করতে পারতা। ঠিক আছে, ওকে ফাইন, আশা করি একদম টোটালি ক্লিয়ার ব্যাপারটা। ওকে ফাইন, এইটু ক্লিয়ার হয়ে গেছে, তাহলে এগুলো আমাদের লাগবে না, গয়ের অঙ্ক এগুলো, ঘ শুরু করছে এখান থেকে, দুটো হয় বাদ করে দিচ্ছি। ওকে, এইবার দেখো আমাদের এই 6-এর পরে 7 শুরু হলো, 7। ওকে, দেখো 7-এ কি বলছে খেয়াল করবো, এবার 7 নাম্বার করতেছে, কিন্তু 7, 8, 9, 10 করলে কিন্তু শেষ। বলছে উদ্দীপকের দ্বিতীয় চিত্রে বি ও সি বিন্দুতে নিবৃত বিভবের পার্থক্য কিরূপ হবে। এই দেখো অঙ্ক পেয়ে গেছি আমরা। বলছে উদ্দীপকের বি ও সি বিন্দুতে, তাহলে এখানে উদ্দীপকের এই বি বিন্দু এবং হচ্ছে এখানে সি বিন্দু, এই দুইটা বিন্দুতে নিবৃত বিভব পার্থক্য কিরূপ হবে, নিবৃত বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে লিখি আমরা নিবৃত বিভব, তাহলে শেষ। তাহলে আমরা প্রথমে বের করবো কি এখানে, যে 7-এর ঘ, প্রথমে বের করতেছি আমরা কি, যে বি বিন্দুতে কি হইতে পারে, তাহলে বি বিন্দুতে লিখি বি বিন্দুতে বিভব পার্থক্য, নিবৃত বিভব পার্থক্য, নিবৃত্তি বিভব পার্থক্য, বি বিন্দুতে নিবৃত্তি বিভব পার্থক্য। নাম দিলাম হচ্ছে ভি নট, এটা বের করতে যাচ্ছি আমি। ভি নট যে বের করবো, সূত্র কি ছিল আমাদের, সূত্র ছিল হচ্ছে সেই আগেরটাই, যে হচ্ছে ই সমান সমান ডাব্লিউ নট যোগ ইকে। এখানে কিন্তু নিবৃত বিভব আছে ইকে, তাহলে আমি কি করবো, ইকে বের করতে চাই, তাহলে ইকের পরিবর্তে লেখা যায় হচ্ছে আবার, আচ্ছা ইকে লিখে এখানে কি লিখবো আমরা, ই মাইনাস ডাব্লিউ নট। আর ইকের পরিবর্তে লেখা যাবে কত, ই ভি নট সমান সমান কত, ই মাইনাস ডাব্লিউ নট, ই মাইনাস ডাব্লিউ নট না, মান বসাই দিই। ই এর মান বের করবো কিভাবে, দেখো এই বি বিন্দুতে ই এর মান বের করার জন্য কি এফ দেওয়া আছে, এফ লিখবো কি আমি আগের মতোই, এইচ এফ মাইনাস ডাব্লিউটার পরিবর্তে কি লিখবো, এইচ এফ নট। এখানে তুমি বের করতে চাচ্ছ কার মান, এখান থেকে বের করতে চাচ্ছ তুমি বেসিক্যালি ভি নটের মান, হ্যাঁ বি বিন্দুতে, এটা বি বিন্দুর জন্য, তো লিখলাম এটা বি বিন্দুর জন্য। তো ই দিয়ে ভাগ করে দিব, এইটা যদি কমন নেই, কমন নিয়ে লিখে দিই এফ মাইনাস এফ নট, আর নিচে ই দিয়ে ভাগ করে দিলাম, শেষ। মানগুলো বসাবো কার জন্য, বি বিন্দুর জন্য। এই কম্পাঙ্ক কোন বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য মানগুলো বসাবো। তখন তুমি লিখবা যে ভি নট সমান সমান, মান বসাই দিচ্ছি 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34। এফ এর মানটা কত, বি বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো, এই যে বি বিন্দুর ক্ষেত্রে এফ এর মান কত, এই যে বি বিন্দুর এফ হচ্ছে এটা, আর এফ নট তো সবার, বি সি সবার জন্য এফ নট, এটা মানটা বসাই দিচ্ছি আমরা। এফ এর মানটা কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মাইনাস এফ নট তো সবার জন্যই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 15। আর ই কত, ই তো আমাদের নর্মাল মান, বসাই দিচ্ছি আমি এখানে যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। বি বিন্দুটা শেষ। সেমভাবে তুমি লিখবা সি বিন্দুর ক্ষেত্রে, লিখবা একইভাবে
কীভাবে? সি বিন্দুতে নিবৃত্তি বিভব। এটাকে নাম দিলাম মনে করে এরকম V0 প্রাইম। তাহলে V0 প্রাইমের সূত্র কী হবে? সেম লিখে দিচ্ছি, V0 প্রাইম সমান সমান, দেখে এটা লিখে দাও তুমি, তোমার তো কষ্ট করার দরকার নেই। তাহলে এইচ হবে, এখানে কী হবে? F মাইনাস F0 বাই ই। কিন্তু মান বসাবা কার? মান বসানোর সময় তোমাকে বসাইতে হবে কোন মানগুলা? এই যে মানটা তো সবার 6.63 10⁻³ আর ই এর মানটাও সবার 1.6 × -19। এন কি আসে? এফ এর মানটা তোমাকে একটু খেয়াল করে বসাইতে হবে। দেখো এইবার সি বিন্দুতে কিন্তু এফ কত? এই কিন্তু সি বিন্দুর এফ 9 × 10⁻15। তো তুমি এখানে বসাবো এটা 9 × 10⁻15 মাইনাস, এটা তো সবার জন্যই সেম, এফ নটটা 3 × 10⁻15। এতটুকু। তাহলে সি বিন্দুরটা বসাইলা, সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুর এফ। এবার তোমার দুইটা বের হয়ে গেছে, এই দেখো এখানে একটা বের হয়েছে V0 সমান সমান একটা মান বের হয়েছে, আর এখানেও কিন্তু পাইলাম আমরা যে V0 প্রাইম সমান সমান একটা মান বের হয়েছে। অঙ্কগুলি পাই যাবা। বিভব যেহেতু ভোল্ট, এই দুটো মান বের করছো, বের করে বলবো যে ইয়েস পার্থক্য এত হবে, বিয়োগ করে দিবা লাস্টে, পার্থক্য এত হবে, শেষ। সেটাই লিখে দিচ্ছি আমি এখানে, সুতরাং পার্থক্য কি হবে? এই কাজটুকু করে দিবা, দেখবা কোন মানটা বড়, সহজ কথা। এই যে V0 প্রাইম আর হচ্ছে V, দেখবা বড় থেকে ছোটটা বিয়োগ করে দিবা, সহজ কথা। পার্থক্য মানে তো বুঝে, বড় থেকে ছোটটা বিয়োগ করে দিবা, এতটুকু অ্যান্সার। তো কঠিন কিন্তু না, সহজ। তো গ্রাফ দেখে অনেকে ভয় পাবে, এজন্য শিখাই দিলাম। এরপর আমরা 8 নম্বরটা দেখি। প্রতি উদ্দীপকের 1 নং চিত্র থেকে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা। এটা সবচেয়ে কমন প্রশ্ন, এই চ্যাপ্টারের সবচেয়ে কমন প্রশ্ন, এই চ্যাপ্টারের মোস্ট কমন প্রশ্ন হচ্ছে এটা, যে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা। এই যেখানে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা, এই চ্যাপ্টারের সবচেয়ে কমন প্রশ্ন, এটা সবচেয়ে বেশিও আসে, সবচেয়ে কমনও প্রশ্ন। তবে কি বলছে? ফটো কারেন্ট পাওয়া যাবে কি যাবে না, শর্ত লিখে দিচ্ছি আমি, যে শর্ত, যে কখন ফটো কারেন্ট পাওয়া যাবে। শর্ত হচ্ছে যদি তুমি দেখো যে মোট শক্তি যদি বেশি হয় কার থেকে? কার্যাপেক্ষকের থেকে। মোট শক্তি যদি কার্যাপেক্ষক থেকে বেশি হয় তাহলে কি হবে? ফটো কারেন্ট পাবা। আর যদি বলে ফটো ইলেকট্রন নির্গত হবে কিনা, যদি দুইটা মান সমান হয়, এটা হচ্ছে ফটো কারেন্ট পাবো কিনা। আর যদি তোমাকে বলতো, কথা লিখে দিচ্ছি আমি এখানে, ফটো কারেন্ট পাবো কি, এটা ছিল ফটো কারেন্ট পাবো। কখন পাবো? যদি কি হয়, এই যে এটা বেশি হয়। কিন্তু যদি এমন হয় যে দুইটা সমান হয়ে গেছে, ই এর মানটাও যা, আবার হচ্ছে আমাদের ডাব্লিউটের মানটাও কি, ডাব্লিউটের মানটাও মনে করো তাই সমান, মান দুইটা বেসিক্যালি সমান। যদি সমান হয় তখন বুঝবা কি ফটো ইলেকট্রন শুধু নির্গত হবে, হ্যাঁ। সমান হলে বুঝবা কি যে ফটো ইলেকট্রন নির্গত। যদি এরকম হয়, এটা লিখে দিচ্ছি আমি, যে এখানে লিখে দিচ্ছি 1 নাম্বার, আর 2 নাম্বারে লিখে দিচ্ছি যদি সমান হয়, যদি ফটো কারেন্ট পাবো এবং ফটো ইলেকট্রন তো নির্গত হবে, ইলেকট্রন নির্গত না হলে তো ফটো কারেন্ট পাবাই না। কিন্তু যদি সমান হয় তখন কি হবে? এত হলে শুধু নির্গত হবে, হ্যাঁ, এত হলে ইলেকট্রন শুধু নির্গত হবে, কারেন্ট পাবো না, কিন্তু নির্গত হবে। আর বেশি হলে কি নির্গত হবে, কারেন্ট পাবো, ইলেকট্রন শুধু নির্গত হবে আর কি। এটাও জেনে রাখলা যদি কখনো প্রয়োজন হয়। অঙ্ক সহজ, অঙ্ক কী করতে হবে? ধরুন অঙ্ক আসলে, এই অঙ্ক আসলে এই যে সমাধান আমি এইটুকুর মধ্যে করে দিচ্ছি, এই অঙ্কের সমাধান খেয়াল করো। এগুলোর মধ্যে ছিল কত? 8 ঘর, সবচেয়ে কমন প্রশ্ন আর কি, সবচেয়ে সহজ প্রশ্ন। কি বলছে? ফটো ইলেকট্রন নির্গত হবে কেন? তুমি কী করবা? মোট শক্তি বের করবা, যে এখান থেকে মোট শক্তি, প্রাপ্ত মোট শক্তি ই সমান কি ল্যামডা দেওয়া আছে, লিখবা কি তুমি CH/λ, মান বসাই দিবা। যে সি এর মানটা 3 × 10⁸, এইচ এর মানটা কত? 6.63 10⁻34, ল্যামডা কত? ওই যে 2550, লিখবা তুমি এখানে 2550 গুণ 10⁻⁻ কত? 10 অ্যাংস্ট্রম আছে, 10 বসাই দিলা, শেষ। এদের পাওয়া গেল, এবার তুমি লিখবা কি এত। এবার তুমি লিখবা হচ্ছে এখান থেকে যে W0 কার্যাপেক্ষক, লেখায় আছে কার্যাপেক্ষক, তুমি লিখবা এখন কার্যাপেক্ষক, এখন W0, এই তো বের করার দরকার নেই, লেখায় আছে যে 2.2 ইলেকট্রন ভোল্ট। এটা তুমি কি বানাই নেবা? জুল বানাই নেবা আর কি, যে 2.2 গুণ 1.6 × 10⁻⁻19 এত জুল, ঠিক আছে।
তাহলে আমাদের ডাব্লিউ নটটাও বের হয়েছে আর এটাও বের হয়েছে। এখন তুমি দেখবা যে কোন মানটা বড় কোনটা ছোট। যদি এত হয় তাহলে পাবা, তাহলে পাবা না। যদি এটা বড় হয়, যদি এত হয়, তবে ফটো কারেন্ট পাবো, ফটো ইলেকট্রিসিটি পাবো, ফটো কারেন্ট পাবো, আর না হলে পাবো না, শেষ। ঠিক আছে, এই হচ্ছে তোমার অঙ্ক, খুবই সহজ। ঘ নম্বর কত সহজ দেখছো। ওকে, এইবার এখানে আরেকটা কথা জিজ্ঞেস করছে, এটা খেয়াল করো, যে বিভব দিয়ে বলছে যে উদ্দীপকের 1 নং চিত্র অনুযায়ী, এই যে 1 নং চিত্র অনুযায়ী 3 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগে ফটো কারেন্ট পাবা কিনা। তার মানে এবার বিভব দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে ফটো কারেন্ট তুমি পাবা নাকি পাবা না। এবার তোমাকে ব্যাখ্যা করতে হবে কি দিয়ে, এবার তোমাকে ব্যাখ্যা করতে হবে হচ্ছে যে বিভব দিয়ে, ঠিক আছে। আর লাস্টে আমাদের একটা কি আছে, এই দ্বিবৃত্ত বিভবের একটা আছে, তাহলে শেষ ঘটনাটা। তো আসলে আমরা 9 নম্বরটা খুব দ্রুত করে ফেলি। 9 নম্বরটা 9-এর খ আর কি। খেয়াল করো 9-এর কত কি বলছে, বলছে 1 নং চিত্র অনুযায়ী 3 ভোল্ট বিভব পার্থক্য আট যাবে। দেখো ঘটনা কি, তো ও যে এদিকে যাচ্ছে, ও যেদিকে যাবে, যদি ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যাইতে পারে তাহলে তো ফটো কারেন্ট পাবা। ও যে যাইতেছে কোন শক্তি নিয়ে যেতেছে, গতি শক্তি নিয়ে যেতেছে, তো গতি শক্তি তুমি বের করলা। কিন্তু এই ক্ষেত্রে বাধা পাচ্ছ, কেন বাধা পাচ্ছ, বাধা কেন? ওই যে মনে পড়ে বলছিলাম যে এই প্রান্তটা পজিটিভ, দেখো ওই যে পজিটিভ, তাহলে এই প্রান্তটা পজিটিভ, এটা নেগেটিভ, ছোট প্রান্ত এটা নেগেটিভ। তো এই পাশে নেগেটিভ ইলেকট্রনের দিকে যাইতেছে, ইলেকট্রন যাওয়ার সময় তো নেগেটিভটাকে বিকর্ষণ করে বাধা দিবে। দুটো জিনিস বের করবো, যে এরা কত গতিশক্তি নিয়ে যাচ্ছে আর ওরা কতটুকু বাধা দিচ্ছে। যদি বেশি বাধা দিয়ে ফেলে তাহলে তো পারবে না। তাহলে আমরা বের করবো গতিশক্তি, বের করবো ফার্স্টে আমরা বের করবো হচ্ছে কি এখানকার গতিশক্তি, যে গতিশক্তি। তো বের করি আমরা যে ইলেকট্রনের গতিশক্তি কত, ইলেকট্রন কত গতিশক্তি নিয়ে যাচ্ছে, গতিশক্তি ইকেটা আমরা ফার্স্টে বের করবো। তো লিখি আমরা ইকে সমান সমান কী হবে বুঝতে পারতেছো, এদিকে ছিল মোট শক্তি মাইনাস ডাব্লিউ নট, এটা আমরা ওই যে মেন সূত্র থেকে জানি, এতক্ষণ প্র্যাকটিস হয়ে গেছে। ই এর মানটা বের করবো কেমন, আমরা ওই যে সেম আগের কাহিনী, CH/λ মাইনাস ডাব্লিউ নট সরাসরি লেখা আছে একদম, যে 2.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এসব মানটা তুমি বসাই দিবা, মানটা বসাই দিয়ে তুমি এখান থেকে বের করবো হচ্ছে গতিশক্তি, এত গতিশক্তি বের করবো। এরপর তুমি করবো কি আবার, এবার লিখবো হচ্ছে বাধা, ওরা যে বাধা দেবে বিপরীত দিকের জন্য, যে বিপরীত দিকে আমি সংযোগ করছি, এখন তো ইলেকট্রন বাধা দিচ্ছে, লিখি আমরা বাধা বিভব শক্তি, বাধা বিভব শক্তি মানে বাধা কতটুকু দিচ্ছে আর কি ওরা। তো বাধা বিভব শক্তি বের করবো কীভাবে, বাধা শক্তির এরকম হচ্ছে ডাব্লিউ সমান সমান যায় ইভি নট, ডাব্লিউ সমান সমান কিউ ইন্টু ভি মানে ইভি নট, এটাই কিন্তু সেই বিভব শক্তি। এই মানটুকু দেখো, এই মানটুকু করলে কত আসে 1.6 ইন্টু 10⁻⁻19। আর দেখো বলা আছে কত ভোল্ট দিছি বিভব, আমি দিছি এখানে 3 ভোল্ট, দেখি আমি 3 ভোল্ট দিলে হয় কত আর কি। হ্যাঁ, এটা এইভাবে, এটা আরও অন্যভাবেও করা যাবে, এটা আরও ভিন্নভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। এবার তুমি হিসাব করলাম, এখন তুমি দেখবা আসলে এখানে আমার মানটা কত আসে, তুমি এটি হিসাব করো, এই আমি হিসাবে করতেছি না বড়টা, তুমি দেখবা সিদ্ধান্তটা কি, যে তোমার এখানে বাধা শক্তিটা বেশি কিনা। যদি বাধা শক্তি বেশি হয় তো ফটো কারেন্ট পাবো না, তো লিখে দিচ্ছি আমি, যদি এই আমাদের ইভি নট যেটা, যদি বাধা শক্তি আর কি, যদি বাধা বিভব শক্তি বেশি হয়, বাধাটাই বেশি, তুমি যাইতেছো 10 নিয়ে, ওরা বাধা দিচ্ছে 30-এর, তুমি যেতেই পারবা না। যদি বাধা বিভব শক্তি বেশি হয়, যদি বাধা বিভব শক্তি বেশি হয় তবে কি হবে, যদি বাধা বিভব শক্তি বেশি হয় তবে ফটো কারেন্ট পাবো না আর কি, ফটো কারেন্ট পাওয়া যাবে না, তবে ফটো কারেন্ট পাওয়া যাবে না, ফটো কারেন্ট পাওয়া যাবে না। যদি বাধা বিভব শক্তি বেশি হয় তবে ফটো কারেন্ট পাওয়া যাবে না, সহজ হিসাব, বুঝছো না? দেখো দুইটা মান বের করে কত কত আসে, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তোমাকে পরীক্ষায় বলতে পারতো যে এখানে কত বিভব দিলে কারেন্ট পাবো না, এরকম বলতে পারতো যে উল্টা দিকে বিভব দিচ্ছে, কত বিভব দিলে কারেন্ট পাবো না, তখন তুমি লিখতা ওই যে সেম ঘটনা, তুমি এভাবে লিখতা। তখন কারেন্ট পাওয়া না মানে কি, নিবৃত্ত বিভব, কারেন্ট পাওয়া না বলছে মানে তো নিবৃত্ত বিভব, তখন তুমি লিখতা আমি জানি কে সমান সমান ইভি নট, তখন সব কিছু বের করে এখান থেকে ভি নট বের করতাম, এটাই বলতো যে এত বিভব হইলে কারেন্ট পাবো না, ঠিক আছে। যদি বলতো কত বিভব দিলে কারেন্ট পাবো না, তখন তুমি এভাবে বের করতে পারতা। এটা একটা অঙ্ক, এটা লিখে রাখো যে কত বিভব প্রয়োগ করলে কারেন্ট পাওয়া যাবে না, লিখে রাখো খাতায় সবাই 9-1 দিয়ে, কত বিভব প্রয়োগ করলে কারেন্ট পাওয়া যাবে না, তখন তুমি এভাবে বের করবা ইকে সমান ইভি নট, কারেন্ট পাওয়া যাবে না মানেই তো ভি নট,
তখন তুমি ভি নটের মানটা বের করবা। কত কারেন্ট, কত বিভব প্রয়োগ করলে কারেন্ট পাওয়া যাবে না, এভাবে আসতে পারত। ওকে, লাস্ট অঙ্ক, লাস্ট একদম লাস্ট আমাদের অঙ্ক চলে আসলাম আমরা। ঘ কি বলছে, বি ধাতুর উপর তরঙ্গ দৈর্ঘ্য বাড়িয়ে এত এর আলো আপতিত করলে। তাহলে দেখো আগে তরঙ্গ দৈর্ঘ্য ছিল কত, 2500, বলছে এখন আমি 2500কে বাড়ায় 2550কে বাড়ায় 3500 করছি। এখন নিবৃত বিভবের কি মান বাড়বে নাকি কমবে? সহজ হিসাব, তোমাকে বের করতে হবে কি, তাহলে নিবৃত বিভব, ল্যামডা দেওয়া থাকলে নিবৃত বিভব তো করে ফেলো। তো তুমি লিখবা, আমরা জানি প্রথম ক্ষেত্রে লিখি আমরা, প্রথম ক্ষেত্রে যখন 2550 ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে কি লিখবা, সূত্র আমরা জানতাম কি, আমরা জানতাম হচ্ছে মেইনটা আগে লিখে নিচ্ছি, ই সমান সমান ডাব্লিউ নট যোগ হচ্ছে ইকে। তো আমি বের করতে চাই হচ্ছে ইকে, এখান থেকে বের করছে ইভি নট, তাহলে ইকে এর পরিবর্তে লিখলাম ইভি নট, আর ডাব্লিউ নটটা বিয়োগ করে দিলাম, তাহলে আসবে হচ্ছে এরকম এইচ এফ মাইনাস এইচ এফ নট আর কি। এখান থেকে বের করতে চাচ্ছি আমি কি, যে ভি নট, তাহলে ভি নট সমান সমান কী হবে দেখো। এবার এইচ এফ লিখবো না আমরা, আমরা এখানে এইচ এফ লিখবো না, এখানে লিখবো হচ্ছে কি ল্যামডা দেওয়া আছে, ল্যামডা শুধু লিখবো। তাহলে এর পরিবর্তে লিখবো কি আমরা সি এইচ বাই ল্যামডা, আর ডাব্লিউ নটের পরিবর্তে লিখবো হচ্ছে সি এইচ বাই ল্যামডা নট, সহজ হিসাব। ওকে, এবার তুমি যেটা লিখবা যে সি এইচ বাই ল্যামডা নট লেখার দরকার নাই, কারণ ল্যামডা নটের মান দেওয়া নাই, কাজ আপেক্ষকের মানে দেওয়া আছে। তাহলে আমি নর্মাল করি, আমার লেখার দরকার নেই। দেখো তাহলে মেন ঘটনা কী করলাম, ই এর জায়গায় আমরা লিখছি সি এইচ বাই ল্যামডা, এই ডাব্লিউ নট তো বিয়োগ হবে, তো বিয়োগ করে দিলাম আমি, সমস্যা নেই। শুধু ভি নট লিখতেছে, তাহলে কী লেখা যাবে, এরকম লেখা যাবে সি এইচ বাই ল্যামডা, আচ্ছা হিজিবিজি হয়ে গেল, ক্লিয়ার করে লিখি, সমস্যা নেই। এদিকে ভি নট কী লেখা যাবে, ভি নট সমস্যা লেখা যাবে হচ্ছে এরকম, উপরে হবে এই কথাটুকু সি এইচ বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট, আর এখানে ই ভি নটের ইটা নিজে ভাগ করে দিব, এই যে ভাগ করে দিলাম আমরা। ওকে, এইবার তুমি এক কাজ করো, এখান থেকে ভি নটটা বের করো। দেখো তাহলে সি এইচ বাই ল্যামডা, সি এইচ বাই ল্যামডা, সি এর মান কত, সি এর মানটা সব তুমি বসাই দিবা, সি এর মানটা বসাই দিচ্ছি 3 ইন্টু, বসাই দিচ্ছি আমি যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এইচ এর মান কত 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ভাগ কত ল্যামডার মানটা কত ছিল, এই যে 2550 ছিল আমার প্রথমে, 2550 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 পাওয়ার, এই যে এইটা পেয়ে গেলাম আমরা। ওকে, মাইনাস ডাব্লিউ নটটা মানে লেখা সরাসরি 2.2, সাথে গুণ দিব 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19, আর নিচে কি আছে ই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই সমস্ত হিসাব নিকাশ করে তুমি কী পাবা, ভি নট পাবা। প্রথম ক্ষেত্রে পাইছো, সেম একইভাবে এত ভোল্ট। তুমি আবার লিখবা কি দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি লিখবা, সরাসরি লিখবা ভি নট সমান সমান ডিরেক্ট লেখো আর কি। ডিরেক্ট কী লিখবা, এই যে এটাই সূত্র সি এইচ বাই ল্যামডা, আর মাইনাস কী হবে ডাব্লিউ নট ভাগ কত ই, জিনিস তো এটাই। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তুমি বসাবো ল্যামডা 2, আর এখানে মনে করে বসাইছো ল্যামডা 1, প্রথম ক্ষেত্রে ল্যামডা, দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা। এখন তোমার এখানে বেরিয়ে যাবে কি, তাহলে এই যে ভি নট প্রাইম বের হয়ে যাবে। এখন মানগুলো তুমি বসাই দাও জাস্ট, মানে সি এর মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এইচ এর মান কত 6.63 ইন্টু 10 টু দি মাইনাস 34, আর এই ল্যামডা 2 কত দেখো, ল্যামডা 2 হচ্ছে এই যে 3500 করছি বাড়ে, তাহলে 3500 বসাবো, 3500 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 অ্যাংস্ট্রম থাকলে, আর মাইনাস কত হবে, মাইনাস হবে হচ্ছে ডাব্লিউ নট কত, ডাব্লিউ নট সমান হচ্ছে আমাদের ওই যে 2.2 লেখায় আছে 1.6 ইন্টু 10 টু মাইনাস 19, ই এর মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ঠিক আছে, এই ভাগ করলে তুমি আরেকটা মান পেয়ে গেলা, শেষ, এই যে এত ফুট। তাহলে এবার তুমি দেখো, তুমি প্রথম ক্ষেত্রেও ভি নট পাইছো, দ্বিতীয় ক্ষেত্রেও ভি নট পাইছো, ভি নট প্রায়। হ্যাঁ, তোমাকে বলছে বাড়বে নাকি কমবে, তুমি দেখবা যে এই মানটা থেকে এই মানটা বাড়ছে নাকি কমছে, শেষ। এই হচ্ছে অঙ্ক। তো আশা করি বুঝতে পারলা যে আমাদের টোটাল এই কী ধরনের অঙ্ক আমাদের এখান থেকে আসতে পারে। এরপরে তুমি জাস্ট এই প্রশ্নগুলো সলভ করবা নিজে নিজে। দেখো সিকিউ প্র্যাকটিসের জন্য রাখছি। সূচন কম্পাঙ্ক বের করতে বলছে, পারবা। বলছে কোন ক্ষেত্রে তড়িৎক্রিয়া সংঘটিত হবে, কখন ফটোতড়িৎক্রিয়া সংঘটিত হয়, যদি কি হয় এর মানটা ডাব্লিউ থেকে বেশি হয়, তাহলে কি হবে তড়িৎক্রিয়া সংঘটিত হবে, দুটো বের করতে হবে। কোনো প্রশ্ন তুমি আনকমন পাবা না, সবাই পারবা। সর্বোচ্চ গতিবেগ খেয়াল করতে বলছিলাম, গতিবেগ তার মানে ভি ম্যাক্স বের করতে বলছে,
একটু আগে আমরা গ নাম্বার এসে অঙ্কগুলো করে দেখাইছি। বলছে আপাতত ফটো ইলেকট্রন নির্গত হবে কিনা, ইলেকট্রন নির্গত হবে কিনা বলছে, তার মানে কি অ্যাটলিস্ট যদি সমান হয়, অ্যাটলিস্ট সমান হলেই হবে, বেশি হলে তো হবেই, তার মানে এই ঘটনা সমান হলে হবে, বেশি হলেও ফটো ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, ফটো ইলেকট্রন আসলে নির্গত হবে। ওকে গেল। আর বলছি এখানে যে ফটোতড়িৎকে সংগঠিত হবে কিনা, সেম একই কাহিনী, এনে সূচন কম্পাঙ্ক বের করতে বলছে, F0 বের করতে বলছে, ফটোতড়িৎকে সংগঠিত হবে কিনা, তাহলে যদি এটা হয় তাহলে কি সংগঠিত হবে, একই ঘটনা, একই প্রশ্ন বারবার আসে বোর্ডে। এখানে বলছে মুক্ত ইলেকট্রন মুক্ত হবে কিনা, সেম একই ঘটনা, এত তরঙ্গ হইলে ইলেকট্রন মুক্ত হবে কিনা, তাহলে দেখবা যে মানটা সমান বা তার থেকে বড় হয়েছে কিনা। সর্বোচ্চ গতিবেগ Vmax, একই রকম অঙ্ক, ফটোতড়িৎকে ঘটবে কিনা, ইলেকট্রনের গতিবেগ একই ছিল কিনা, গতিশক্তি প্রাপ্ত না হওয়ার কারণ, তাহলে তুমি দেখবা ওই যে তুমি দেখবা এই ঘটনা ঘটছে কিনা, তুমি দেখবা গতিশক্তি প্রাপ্ত হয় নাই, তাহলে কি তুমি এই ঘটনা হয়নি। যদি এই ঘটনা ঘটতো, যে এই ঘটনা ঘটলে কি হইতো, গতিশক্তি প্রাপ্ত হইতো, ইকে পাইতাম, ইকে পেতাম, কিন্তু এটা হয়নি দেখা গতিশক্তি পাইলাম না, এরকম আর কি। এই হচ্ছে আমাদের টোটাল জিনিসপাতি। তো আশা করি একদম ক্লিয়ার জিনিসটা, অনেক অনেক খুশি তোমরা এখন যে এই পুরো চ্যাপ্টার আশা করি একদম সুন্দর বুঝতে পারছো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। আশা করি তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করবো এবং এইখান থেকে যেন প্রশ্ন আসলে কোনো আনকমন না হয়, এবং আনকমন হলেও তুমি যেন সেটাকে কমন বানিয়ে নিতে পারো, এর জন্য কিন্তু আমরা এত খাটাখাটনি করছি। ইনশাল্লাহ অনেক বেশি তোমাদের পছন্দ হয়েছে বা উপকৃত তোমরা হয়েছো আশা করি। তবে সেটা কমেন্টে জানিও, আর বন্ধুদেরকে অবশ্যই জানিও, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে এসএসসি পরীক্ষার সময় বা পরে। ঠিক আছে, আর তোমাদের জন্য কিন্তু আমাদের অ্যাডমিশনেও কিন্তু আমরা কাজ করবো তোমাদেরকে নিয়ে, অনলাইনে এবং অফলাইনে। তোমরা যারা চাও মেইনলি আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজে জানিয়ে রাখতে পারো, আমি কিন্তু তোমাদেরকে, এবং এই বছর যে অ্যাডমিশন আমি পড়াইছি একদম লেকচার যা যা পড়াইছি একদম ওই জিনিসগুলো কিন্তু আমাদের বেশ কিছু পরীক্ষা আসছে, রাজশাহীতে, জাহাঙ্গীরনগরের পরীক্ষাগুলোতে, ডিইউ এর পরীক্ষাগুলোতে ওইখান থেকে প্রশ্ন আসছে। তো তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো, আমার বোঝানোকে তোমরা পছন্দ করো, আমার সাথে এসে কিন্তু তোমরা আমাদের এই গাজীপুরে তোমরা কিন্তু এখানে থেকে প্রিপারেশন নিতে পারো। আমি নিজে তোমাদেরকে গাইড করবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সম্পূর্ণ আমি নিজে তোমাকে গোছাই দিব। আমি এখানে সার্বক্ষণিক থাকবো, পাশাপাশি বায়োলজির জন্য আমরা আলাদা একজন স্পেশালিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডিএমসি এরকম কোনো ভাইয়াকে নিয়ে আমরা কিন্তু ওই বায়োলজিটাও কভার করে দিব। তো ইনশাল্লাহ তোমরা যারা ভার্সিটি মেডিকেল প্রস্তুতি নিবা, আমাদের সাথে পছন্দ করো, আমার পড়া পছন্দ করো, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবা অ্যাডমিশনের সময়, অফলাইনেও, অনলাইনে তো আসেই, অফলাইনেও যুক্ত হতে পারবা। একদম আমার সামনাসামনি বসে তুমি ক্লাস করবা, ইনশাল্লাহ সব কিছু গোছানো থাকবে, গোছাই দিব। তোমরা এরকম যারা অলরেডি ইন্টারেস্টেড অফলাইনের জন্য, মনে করো না ভাইয়ের পড়া আমি ভালো বুঝতেছি, হ্যাঁ, কারণ ভাই পড়াই সবাই মোটামুটি একই, আমি যে লেকচার পড়াইছি এটা কিন্তু অন্য লেকচার অন্য ভাইয়েরাও পড়াইছে, ওগুলো ওদের কোনো থেকে কমন আসছে, আসলে এটাই সত্যি কথা। কারণ সবাই জানে মোটামুটি যে কোন জিনিসগুলো পরীক্ষা আসে বা কমন জিনিসগুলো কী আসলে, হ্যাঁ। তো তুমি সর্বোপরি যেখানে ভালো বুঝো সেটাই তোমার আসলে পিক করা উচিত আর কি। যাই হোক, তো তুমি যদি ইন্টারেস্টেড থাকো তোমরা কিন্তু হচ্ছে আমার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে জানিও, এবং পরে তো আমি বিস্তারিত আরও বলবোই। তো আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানিও যে ভাই আমি আসি, আসলে আমি আসবো। ঠিক আছে, তো ভালো থাকো, দেখা হবে বড়, আল্লাহ হাফেজ।